businesses finance function. All we are here. আমরা কারা? আমরা যারা এখানে যারা সি স্টুডেন্ট আছি, সি এর যারা স্টুডেন্ট, আমরা কি করি? আমরা ফাইন্যান্স ফাংশন মানে ফাইন্যান্স নিয়ে, আমরা কি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে কাজ করি না অন্য কিছু নিয়ে আমরা উই আর ওয়ার্কিং? আমরা কি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে কাজ করি না আমরা অন্য কিছু নিয়ে কাজ করি? রাজিয়া, ফাইজুল ইসলাম, একজন তো লাগবে আমার সাথে নাকি? স্যার ফাইনান্সিয়াল ফাংশন নিয়ে কাজ করি স্যার। ইয়েস, থ্যাংক ইউ। সো আমরা ফাইন্যান্সিয়াল ফাংশন নিয়ে কাজ করি, ফাইন্যান্স নিয়ে কাজ করি। উই আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আমরা জাস্ট এখানে উই আর উইথ এ সিএ ফার্ম, উই আর আর্টিকেল স্টুডেন্ট। সো আমরা যে কাজগুলি করি এগুলি হলো ফাইন্যান্স ফাংশন রিলেটেড কাজ। ফাইন্যান্স ফাংশন রিলেটেড কাজ আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটের সাথে উই আর অ্যাটাচড উইথ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট, রাইট? So this is very important for our accountancy profession, এবং আমাদেরকে জানা দরকার যে ফাইন্যান্স ফাংশন আসলে কি করে। ফাইন্যান্স ফাংশন কি করে আসলে, ফাইন্যান্স ফাংশন কি করে এটা সম্পর্কে আমাদের কোনো আছে কিনা, মানে হ্যাভ ইউ এনি বেসিক আইডিয়া যে ফাইন্যান্স ফাংশন মূলত কি নিয়ে কাজ করে? ফাইন্যান্স ফাংশন তানভীর বিশ্বাস। জি স্যার। আপনি যখন সিএ কোয়ালিফাই করে ফেলবেন, আপনি যখন ফাইন্যান্স ফাংশনে কাজ করতে যাবেন, তখন আপনি কি নিয়ে কাজ করবেন? হ্যাভ এনি আইডিয়া যে ফাইন্যান্স ফাংশনের মানে গণ্ডিটা কতটুকু এরিয়া? স্যার সেইভাবে আসলে হয়তো এখন বলতে পারছি না, তবে এরিয়া তো স্যার হিউজ ফাইন্যান্স ফাংশনের। ফিনান্সিয়াল স্টেটমেন্টস আছে ওর মধ্যে, তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে স্যার হচ্ছে যে একটা আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তারপর স্যার ক্যাশ বাজেট, এরকম কিছু মানে এরকম এইগুলো মানে পরিধি বা এরিয়া যেটাই বলি না কেন, এগুলোর মানে ফিনান্সিয়াল এর মধ্যে আর কি পড়ে, বা কস্ট অ্যাকাউন্টিং। ইয়েস, আমরা যদি একটু দেখি যে আমরা ফাইন্যান্স ফাংশন বলতে কতটুকু এরিয়া বুঝবো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইটস এন আউটপুট, রাইট? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইটস এন আউটপুট। আমরা যদি ডে টু ডে ট্রানজাকশন গুলি যদি বুক না করে থাকি, ডে টু ডে ট্রানজাকশন যদি আমরা বুক না করে থাকি, এটা যদি আমরা জিএলএ লেজার যদি এন্ট্রি না করে থাকি, তো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব কি দিয়ে, মানে কোন ইনফরমেশন দিয়ে করব নাকি? সো আমরা দেখি, আমরা ফাইন্যান্স ফাংশন বলতে উইল আন্ডারস্ট্যান্ড রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ইটস ওয়ান থিং। এটার মধ্যে আছে বুকস অফ অরিজিনাল এন্ট্রি এন্ড লেজার্স। তারপর আছে আমরা ফাইন্যান্স ফাংশনে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে উই আর ওয়ার্কিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে কি আছে আমরা দেখবো পরে, এবং উই আর ওয়ার্কিং উইথ দ্য ট্রেজারি ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট অর ট্রেজারি ম্যানেজমেন্ট, এন্ড আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে আমরা উই আর ওয়ার্কিং। সো ফাইন্যান্স ফাংশন বলতে আমরা এই ব্রড ক্যাটাগরিতে উইল আন্ডারস্ট্যান্ড দ্য এরিয়াস: recording financial transaction, management accounting, treasury management and financial reporting. So যদি দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে জাস্ট আমরা কোন এরিয়াতে we should work as a finance professional: cost accounting, budgeting, management decision, performance measurement, capital budgeting and decision making, and the pricing also. And if you see the cluster of the treasury management, আমরা এখানে যেটা বললেন বিশ্বাস, যেটা বললেন যে ক্যাশ বাজেট, লং টার্ম ফাইন্যান্সিয়াল ডিসিশন, ম্যানেজিং ফাইন্যান্সিয়াল রিস্ক এবং রেইজ ইনভেস্টমেন্ট ফাইন্যান্স, ম্যানেজমেন্ট অফ ক্যাশ ইনক্লুডিং ফরেন এক্সচেঞ্জ এন্ড ম্যানেজমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল অলসো। এন্ড দেন আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে কি করি, আমরা কাজ করি। আমরা যারা অডিটর, আমরা যারা আর্টিকেল স্টুডেন্ট, আমরা যে অডিট করতে যাই, আমরা কি অডিট করি? আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সত্যতা কি করি আমরা, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ রিফ্লেক্ট
true picture of the company or not. So financial statement as well as আমরা কাজ করি text নিয়ে আমরা we are working and provision of the information to external regulators এই সেক্টরে এগুলি নিয়ে আমরা we are working. So financial accountant বা finance functional যদি কাজগুলি দেখেন এক্ষেত্রে there are few reports are internal reporting, few are external reporting. So আপনার management accounting is an internal reporting and financial reporting is an external reporting. স্যার আবার একটু বলবেন প্লিজ। কোনটা? জি স্যার হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিংটা স্যার আবার। ফিনান্সিয়াল রিপোর্টিং আপনি যদি মানে কি বলে ফিনান্সিয়াল রিপোর্টিং মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কস্টিং এটা কি কোম্পানির মানে কি বলে মানে ইন্টারনাল রিপোর্টিং না এক্সটার্নাল রিপোর্টিং? কস্ট অ্যাকাউন্টিং কস্টিং ইন্টারনাল রিপোর্টিং স্যার। আপনি যদি কখনো কোনো প্রোডাক্ট পারচেজ করেন ওই প্রোডাক্টের গায়ে কি কখনো এটা থাকে কিনা যে এই প্রোডাক্টের কস্ট প্রাইস কত? জি স্যার থাকে তো। থাকে না স্যার থাকে না স্যার। আপনি যদি লেটস সে আপনি যদি মানে একটা কি মানে হাফ লিটার মানে যদি আপনি 500 ml যদি পানি কিনে খান এখন তো খুব গরম তাই না? গরমের মধ্যে আপনি হাফ লিটার এর দাম কত? 15 টাকা। 20 টাকা স্যার। আচ্ছা ঠিক আছে 15 টাকা বা 20 টাকা এক এক কোম্পানির এক এক দাম। এবার আসেন ওইটার মধ্যে কি মানে কোথাও লেখা থাকে ওই পানির বোতলের মানে কি বলে কস্ট পড়ছে কত কস্ট মানে কস্টিংটা কত কোম্পানির? না স্যার সেলিং প্রাইসটা থাকে কস্ট প্রাইস থাকে না। সেলিং প্রাইসটা থাকে স্যার, সেলিং প্রাইস প্লাস ভ্যাট এমআরপি থাকে স্যার, এমআরপি। ইয়েস ম্যাক্সিমাম রিটেল প্রাইস। সো আপনি দেখবেন ওটার মধ্যে কোনো কস্টিং বা কোনো কস্ট ডাটা থাকে না। তো এই কস্ট ডাটাটা যেটা এটা কি ইন্টারনাল ইনফরমেশন না এক্সটার্নাল ইনফরমেশন? এক্সটার্নাল স্যার ইনফরমেশন। ইন্টারনাল স্যার। কস্ট ডাটাটা ইন্টারনাল ইনফরমেশন এমআরপি রাইট? স্যার হচ্ছে এক্সটার্নাল আর হচ্ছে কস্ট ডাটা Yes, sir. হচ্ছে স্যার ইন্টারনাল। সো কস্ট ডাটা হলো কি ইন্টারনাল স্যার। আচ্ছা যাও কস্ট ডাটাটা হলো কি কস্ট ডাটা হলো ইন্টারনাল এবং এমআরপি যেটা এক্সটার্নাল। তো তেমনি ভাবে আপনার কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দিস ইজ ফর দ্য ইন্টারনাল ডিসিশন মেকিং এবং আপনার কি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ ফর দ্য এক্সটার্নাল। সো আপনার যখন এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা যেটা বুঝি কি মানে খাঁটি বাংলা যদি বলি ব্যালেন্স শিট প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি নাকি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর আপনি যদি ইন এ প্রফেশনাল ম্যানার আমাদের মানে কি বলে আমাদের মানে বিং এ প্রফেশনাল লোক হিসেবে as per IFRS অনুযায়ী বলেন দ্যাট শুড বি মানে 6 কম্পোনেন্টস মানে 5টা কম্পোনেন্টস নাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5 কম্পোনেন্টস স্যার। 6 কম্পোনেন্টস তো স্যার। 6 কোনটা আবার নাম্বার 6 কোনটা স্যার কম্পারিজন কোনটা? স্যার প্রিভিয়াস ইয়ারের কম্পারিজনটা থাকে স্যার। প্রিভিয়াস ইয়ারের কম্পারিজন তো মাস্ট সব জায়গায় থাকবে স্যার ওইটা সবাই এখন হচ্ছে 6 কম্পোনেন্ট হয়েছে। 6 কম্পোনেন্টস নাকি নতুন? জি স্যার। রাইট। তো আপনার মানে জাস্ট যদি বলি ইন এ প্রেজেন্টেশন ম্যানার আপনাকে ব্যালেন্স শিটের মধ্যেও আপনার কি প্রিভিয়াস ইয়ারের কম্পারিজন থাকতে হবে। every part of the financial statement, every elements of the financial statement আপনার previous year এর comparison is must নাকি? জি স্যার। So statement of financial position, statement of comprehensive income, statement of cash flows, statement of changes in equity and notes to the financial statement. So these all are the external reporting, right? জি স্যার। সো এখানে ফাইন্যান্স ফাংশন মানে ফাইন্যান্স ফাংশনের এরিয়াটা বুঝতে কোনো আছে কিনা? এনি কনফিউশন যে ফাইন্যান্স ফাংশন এটুকু এরিয়া নিয়ে কাজ করে? না স্যার। স্যার থ্যাংক ইউ। সো আমরা গতদিন স্যার তাহলে হচ্ছে ফাইন্যান্স ফাংশন হচ্ছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বোথ নিয়েই তো কাজ করছে। ইয়েস ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বোথ। আপনার ওই ইন্টারনাল কোন পার্টটুকু এবং এক্সটার্নাল কোন পার্টটুকু জাস্ট এটা আমরা জাস্ট এইভাবে একদম নিচের দিকে তাকান
আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, দিজ আর ইন্টারনাল রিপোর্টিং, এবং আপনার এক্সটার্নাল রিপোর্টিং জাস্ট মানে কোনগুলি আর কি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এবং যদি বলি দিজ আর দা হোয়াটস ফাইন্যান্স ফাংশন ডু অ্যাকচুয়ালি, ফাইন্যান্স ফাংশন কি কি কাজ করে, ফাইন্যান্স ফাংশন মানে অ্যাকাউন্টিং করা ফাইন্যান্স ফাংশনের কাজ। দিজ আর দা ফাইন্যান্স ফাংশন টাস্ক আর কি কি, ফাইন্যান্স ফাংশনের টাস্ক কি, রেকর্ডিং ট্রানজাকশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট। ট্রেজারি ম্যানেজমেন্ট। দিজ আর দ্য ফাইন্যান্স ফাংশন। মানে আপনি যখন সিএ কোয়ালিফাই করে যখন আপনি ফাইন্যান্স ফাংশনে জয়েন করবেন, আপনাকে এই এরিয়াগুলি থেকে আপনাকে কাজ করতে হবে, এই এরিয়াগুলির আপনার কি থাকতে হবে, এই এরিয়াগুলি আপনার পারফেক্ট আপনার কন্ট্রোলে থাকবে আসলে। এন্ড দেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে আমরা যা জানি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এবং কস্ট ক্লাসিফিকেশন। আমরা গত ক্লাসে ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস এগুলি নিয়ে জাস্ট আলাপ করছি আমরা, এবং উই হ্যাড ডিসকাস অ্যাবাউট দ্য কস্ট সেন্টার, এবং আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্ট সম্পর্কে আলাপ করছি আমরা আগের ক্লাসে। তো আজকে আমরা ওইখানে বিস্তারিত আলাপ করবো না, বাট উই উইল ডিসকাস টুডে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট। ওকে, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট উই উইল ডিসকাস হিয়ার। জাস্ট আমরা যেটা জানি যে ম্যাটেরিয়াল, লেবার এন্ড এক্সপেন্সেস, দিস ইজ দ্য এলিমেন্ট অফ কস্ট, এবং সবগুলি কস্টেরই কি আছে, দে আর ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এন্ড ডিরেক্ট এক্সপেন্সেস, এই সবগুলি কি একদম ডিরেক্ট ভেরিয়েবল কস্ট, অথবা এটাকে প্রাইম কস্ট বলে। প্রাইম কস্ট, ভেরিয়েবল কস্ট, রিলেভেন্ট কস্ট, দিস আর দ্য থিং, এন্ড ইয়েস ইটস কল্ড অলসো মার্জিনাল কস্ট। এবং ইনডিরেক্ট কস্ট যেটা আছে, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার এন্ড ইনডিরেক্ট এক্সপেন্সেস, দিস অল আর দ্য ইনডিরেক্ট কস্ট, দ্যাট মিনস ওভারহেড কস্ট। সো আমরা কস্টিং করার সময় জাস্ট আমাদের এই কস্ট ক্লাসিফিকেশন গুলি ইজ ভেরি মাচ নিডেড। আপনারা এমআই পড়ছেন, জাস্ট এমআই তে জাস্ট এগুলি নিয়ে আপনারা কি করছেন, ইউ হ্যাড ডিসকাস দেয়ার ইন আ ডিটেইল ম্যানার। সো কস্ট বিহেভিয়ার আমরা আগের ক্লাসে কস্ট বিহেভিয়ার নিয়ে আমরা ইয়ে করছি, ডিসকাস অ্যাবাউট দ্য কস্ট বিহেভিয়ার, ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট এন্ড অলসো সেমি ভেরিয়েবল কস্ট, এবং কন্ট্রোলেবল কস্ট এবং আনকন্ট্রোলেবল কস্ট। সো আজকে এই এরিয়াতে হ্যাভ এনি কনফিউশন যে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট as well as controllable cost and uncontrollable cost সম্পর্কে কোনো কনফিউশন আছে? Any confusion in this area? Okay, no confusion? No, sir. এবার আমরা আসি মেকিং রিসোর্স ডিসিশন ইন শর্ট এন্ড মিডিয়াম টার্ম। ইন শর্ট টু মিডিয়াম টার্ম মানে একটা কোম্পানির শর্ট টার্ম থেকে মিডিয়াম টার্ম, মানে স্বল্প থেকে মধ্যমেয়াদী যে আমরা যে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেই, এগুলি নিব কোন টুলের মাধ্যমে, হাউ উই ক্যান টেক দ্য ডিসিশন ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো ফাইন্যান্স ফাংশনের ক্ষেত্রে দেখেন আমরা কোন অ্যাপ্রোচ উই আর ইউজিং, ম্যানেজারিয়াল কস্ট, মার্জিনাল কস্ট as well as contribution approach. So আমরা marginal cost as well as contribution approach we are taking the short term and medium term decision. So marginal costing বলতে আমরা কি বুঝি, মানে মোটামুটি আমাদের তো ইয়ার সম্পর্কে আইডিয়া আছে নাকি, কস্টিং সম্পর্কে আইডিয়া আছে আমাদের? জি স্যার। মার্জিনাল কস্ট বলতে আমরা বুঝি all the variable cost only, variable cost নাকি? জি স্যার। ভেরিয়েবল কস্ট কি বলে, মানে প্রোডাকশন করলেও লাগে, প্রোডাকশন না করলেও লাগে? স্যার সেলস ম্যানেজ ভেরিয়েবল কস্ট কি প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত, না ভেরিয়েবল কস্ট প্রোডাকশন করলেও লাগে না করলেও লাগে? ভেরিয়েবল কস্ট সরাসরি প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত। ফিক্সড কস্ট সরাসরি প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত না। কারণ কি, আপনার ফ্যাক্টরি যে ভাড়া, দিস ইজ ফিক্সড নেচার আপনার কি কস্ট। আপনি যদি কোনো এক মাস ফ্যাক্টরি বন্ধ রাখেন তাহলে কি ইউ হ্যাভ টু পে, আপনাকে কি ওই ফ্যাক্টরির ভাড়া পরিশোধ করতে হবে কি হবে না? হবে স্যার, দিতে হবে। বাট আপনি যদি এক মাস যদি প্রডিউস না করেন, আপনার কি র মেটেরিয়াল করা লাগবে, পারচেজ করা লাগবে?
প্যাকিং না ম্যাটেরিয়াল স্যার, No need to purchase, sir. জি না স্যার, No need to purchase, sir. ইয়েস। সো আপনার প্রোডাকশনের সাথে সরাসরি যেটা যেটা জড়িত, 1 ইউনিট প্রোডাকশন বাড়লে যে খরচটা বাড়ে, দিস ইজ ভেরিয়েবল ইন নেচার। এবং এই ভেরিয়েবল ইন নেচার এই খরচগুলিকে বলা হয় কি ডিরেক্ট কস্ট, ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, রিলেভেন্ট কস্ট অলসো। সো একটা কথা খেয়াল রাখেন, প্রোডাকশনের সাথে সাথে যেটা যেটা ইনক্রিজ হয় বা যেটা যেটা চেঞ্জ আসে, দিস ইজ কল কি মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট, ডিরেক্ট কস্ট, রিলেভেন্ট কস্ট। রাজি একবার বলেন, দিস অল কস্ট আর সেম। অল কস্ট বুঝিনি স্যার আমি প্রশ্নটা। প্রোডাকশন বাড়া বা কমার সাথে যে কস্ট সরাসরি রিলেটেড, জি দিস ইজ কল্ড মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট, রিলেভেন্ট কস্ট এন্ড ডিরেক্ট কস্ট অলসো। এই চারটা কথাই কিন্তু একরকম, এক সেম কথা কিন্তু। ডিরেক্ট আপনাকে কস্ট, মার্জিনাল কস্ট আর ভেরিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট, রিলেভেন্ট কস্ট। রিলেভেন্ট কস্ট। জি স্যার। ওকে। জি স্যার। এবং আরেকটা জিনিস যেগুলো কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ। কন্ট্রিবিউশন অ্যাপ্রোচে আমরা কিনতে পারি শর্ট এবং মিডিয়াম টার্মে, উই আর টেকিং ডিসিশন শর্ট এন্ড মিডিয়াম টার্ম কন্ট্রিবিউশন ইউজ করে। সো কন্ট্রিবিউশন আমরা কিভাবে পাই? ইউনিট সেলিং প্রাইস লেস মার্জিনাল কস্ট, ইউনিট সেলিং প্রাইস লেস মার্জিনাল কস্ট। সো আমরা একটু ফর্মুলাতে গেলে বোঝা যাবে। সো আমরা আমাদের আগের লাইফে বা বিবিএমবিএ তে আমরা যেটা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস নাকি আমাদের মোটামুটি এগুলো সম্পর্কে আইডিয়া আছে, এজ ওয়েল এজ এমআইতে তো মোটামুটি আমরা এগুলো পড়ছি, তাই না? Yes, sir. জি সো স্যার। হ্যাঁ, সো এক্ষেত্রে কস্ট ভলিউম প্রফিট কি নিয়ে কাজ করে? চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি অর আউটপুট ভলিউম এন্ড চেঞ্জেস ইন টোটাল রেভিনিউ, কস্ট ভেরিয়েবল এন্ড ফিক্সড এন্ড দেয়ারফর প্রফিট অলসো। সো আপনি যদি দেখেন নিচের দিকে তাকান, volume has two meaning in this contrast: sales volume, which is extremely difficult to forecast; output volume, which need to be planned. কারো 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 আইডি থেকে মনে হয় আসছে, শব্দ আসতেছে, আপনি একটু জাস্ট মিউট করে রাখেন। কারো আইডি থেকে আসতেছে, হ্যাঁ, ওকে। সো as well as আমাদের শর্ট এবং মিডিয়াম টার্মের সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা আমাদেরকে অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে। ব্রেক ইভেন পয়েন্ট কি এটা? হ্যাভ এনি আইডিয়া? ফাইজুল ইসলাম। Yes, sir. স্যার ব্রেক ইভেন হচ্ছে একটা এমন একটা বিন্দুতে আমি একটা প্রোডাক্ট সেল করলে সেটা আমার প্রফিটও হবে না, লসও হবে না, এমন একটা কিছু স্যার বোঝাই স্যার। একটা বিন্দু বলতে এমন একটা মানে একটা সেলিং ইউনিট, মানে এই একটা লেভেল পরিমাণ, স্যার, একটা হ্যাঁ একটা লেভেল, হ্যাঁ, মানে এই পরিমাণ সেল করলে আপনার লাভও হবে না, লসও হবে না। এর মানে কি? তার মানে আপনার ফিক্সড কস্ট টুকু ফিরে আসবে নাকি? ইয়েস স্যার। তো ইয়েস, এই ব্রেক ইভেন লেভেলের উপরে সেল করলে জাস্ট ওইখানে লাভ আসতে থাকবে নাকি? ইয়েস স্যার। স্যার 1 ইউনিট বেশি করলে আমার সেটা থেকে লাভ হবে স্যার, ব্রেক ইভেন বিবি থেকে স্যার। Yes. So the level of production and sales at which, after deducting both fixed and variable cost from sales revenue, neither a profit nor a loss will occur. এক্ষেত্রে বিইপি যদি আমরা বলি যে ব্রেক ইভেন পয়েন্টস আমরা ইন ইউনিট, মানে কত ইউনিট সেল করলে আমার বিজনেসটা লাভেও থাকবে না, লসেও থাকবে না, মানে সমান সমান। সো এটার ফর্মুলাটা কি? যে ফিক্সড কস্ট উঠে আসবে আপনার। সো ফিক্সড কস্ট যেটা আছে আপনার বিজনেসের, ফিক্সড কস্ট ডিভাইড বাই contribution per unit. And contribution per unit, how we can calculate the contribution per unit? আমরা ইউনিট সেলস প্রাইস থেকে ইউনিট ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পেয়ে যাবো কি? আমরা পেয়ে যাবো কন্ট্রিবিউশন পার ইউনিট। সো এখানে বিইপি ইন ভ্যালু যদি আমরা টাকায় অঙ্কে যদি আমরা বের করতে চাই, ফিক্সড কস্টকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ফিক্সড কস্ট আমরা কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করলে আমরা পাবো বিইপি ইন ভ্যালু। সো প্লিজ নোট, আপনারা জাস্ট নিচের ফর্মুলাগুলো একটু দেখেন, এগুলি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। তারপরেও যদি কোথাও কোনো কনফিউশন লাগে, উইল ডিসকাস হিয়ার अगेन। ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস।
এবং কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান কি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট আর কি মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবং কন্ট্রিবিউশন মার্জিন যেটা, এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন যেটা রেশিও যদি আপনি যদি বের করতে চান, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস, দিজ আর দ্য ফর্মুলা। এবং এগুলি অত কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটু জাস্ট কি বলে মানে বুঝে বুঝে পড়লেই আপনার এগুলি হয়ে যাবে। আমরা কি এটার সাথে আছে আমরা আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস গ্রাফ, উইথ দিস চার্ট? ইয়েস স্যার, ইয়েস স্যার। ফাইজুল, আপনি যদি এই চার্টটার সাথে ফ্যামিলিয়ার থাকেন, ক্যান ইউ ডিসক্রাইব দ্য চার্ট? ইয়েস স্যার। দেখি করেন, ডিসক্রাইব করেন। স্যার নিচে যে আমার ইউনিট সোল্ড আছে আর উপরের যে এক্সিসটা আছে ওটাতে রেভিনিউ ইন্ডিকেট করতেছে, আর হচ্ছে ফিক্সড কস্ট যেটা এটা হচ্ছে আপনার সমান্তরাল ভাবে হচ্ছে ইউনিট সোল্ড ওই এক্সিসের দিকে মানে গেছে, যেটা এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর হচ্ছে আমার টোটাল কস্ট যে লাইনটা ওটা হচ্ছে আপনার রেড লাইনটা দিয়ে স্যার ইন্ডিকেট করছে। আর টোটাল রেভিনিউ যেটা এটা হচ্ছে স্যার যে আমার টোটাল রেভিনিউ এন্ড কস্ট আছে আর যে ইউনিট সোল্ড আছে এটা ডিভাইডেড করছে যে আপনার সবুজ যে লাইনটা ওটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ লাইন। তো টোটাল কস্ট লাইন আর হচ্ছে টোটাল রেভিনিউ লাইনের মধ্যবর্তী যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রফিট স্যার। ঠিক আছে। আর হচ্ছে স্যার ভেরিয়েবল কস্টটা হবে স্যার স্যার ফিক্সড টোটাল স্যার ভেরিয়েবল কস্টটা স্যার একটু স্যার মিস্টেক হচ্ছে স্যার। আপনার ভেরিয়েবল কস্ট লাইনটা এই যে নিচেরটা, ভেরিয়েবল কস্ট লাইনটা এই নিচেরটা আপনার এক ইউনিট, আপনার যদি এক ইউনিট প্রডিউস করেন তাহলে আপনার এক ইউনিটের ইয়ে লাগবে, খরচ লাগবে। বাট ফিক্সড কস্ট কিন্তু মানে শুরু ফ্রম হেয়ার, স্ট্রেট যে লাইনটা, স্ট্রেট যে লাইনটা, এটা অলওয়েজ ফিক্সড। দিস ইজ এর ফিক্সড কস্ট লেভেল। আপনি যদি প্রোডাক্ট প্রডিউস করেন তাইলেও লোকজনের বেতন দিতে হবে, প্রডিউস না করলেও বেতন দিতে হবে, সেল করলেও বেতন দিতে হবে, না করলেও বেতন দিতে হবে, নাকি? এটা আপনার ইয়েস স্যার। ফিক্সড কস্ট লেভেল, দিস ইউর ফিক্সড কস্ট লেভেল। আপনার যখন সেল ইউনিট দেখেন একদম শূন্য, সেল ইউনিট যখন শূন্য তখন আমরা ফিক্সড কস্ট একটা লেভেলে সমান, ফিক্সড কস্ট বাড়েও না কমেও না, ফিক্সড নাকি? বাট আপনার ভেরিয়েবল কস্টটা আপনার ইউনিট সোল্ড, আপনার ইউনিট সোল্ড এন্ড প্রোডাকশন, ইউনিট সোল্ড এন্ড প্রোডাকশন যত বাড়াবেন আপনার কস্টটা কিন্তু বাড়তে থাকবে। সো আপনার কাছে দুই ধরনের কস্ট এলিমেন্ট, একটা হলো ভেরিয়েবল আর একটা ফিক্সড, নাকি? একটা প্রোডাক্টের মধ্যে কয় ধরনের কস্ট থাকে? একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা ফিক্সড কস্ট। এবার আপনি সেল করতে থাকবেন, আপনার সেলস রেভিনিউ, আপনি যেটা বললেন গ্রিন লাইনটা, দিস ইজ ইউর সেলস রেভিনিউ। সো আপনার যে কস্টটা, আপনাকে এক্ষেত্রে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট এই দুটোটাই আপনাকে সেল করে কি করতে হবে, দুটোটা সেল করে আপনাকে আপনাকে কভার। আপনি যদি সেলিং, হ্যাঁ আর্ন করতে হবে। আপনি যদি সেল থেকে আপনার ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট আর্ন না করতে পারেন, আপনার অন্য জায়গাতে আর্ন করার কোনো চান্স আছে? সো আপনি আপনি আপনার কতটুকু পরিমাণ মানে কতটুকু পরিমাণ ইউনিট সোল্ড বিক্রি করলে, কতটুকু পরিমাণ আপনার প্রোডাকশন এবং সেলস করলে আপনার কি ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট দুটোটাই উঠে আসবে, ওইখানে আপনার কি জাস্ট কস্ট গুলি উঠবে, আপনার আপনার কোনো লাভ টাভ হবে না, আপনার ব্রেক ইভেন পয়েন্ট, তার মানে আপনার লাভও নাই লসও নাই, ওখানে আপনি সমানে সমান আছেন। এজ ওয়েল এজ এর পরের থেকে যে সেলসটা আপনার বাড়তে থাকবে, এই যে এর পর আপনার যে সেলস বাড়তে থাকবে আপনাকে কিন্তু আপনার কিন্তু কি বাড়তে থাকবে, কষ্ট বাড়তে থাকবে। কারণ কি আপনার ফিক্সড কস্ট আর বাড়বে না, বাট ওই যে ভেরিয়েবল পোর্শনটুকু ওটা কিন্তু বাড়তে থাকবে, যত প্রোডাকশন যত সেলস তত ভেরিয়েবল কস্ট গুলি আপনার বাড়তেই থাকবে। সো আপনার এই যে ব্রেক ইভেন পয়েন্ট থেকে উপরে যত সেল করতে থাকবেন, এর থেকে ওই সেলস রেভিনিউ থেকে কি আপনার ওই কি বলে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে বাকিটা প্রফিট, না ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট বাদ দিতে হবে? ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট বাদ দিতে হবে স্যার। না, ফিক্সড কস্ট তো আগেই শেষ। ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত, যে পরিমাণ সেলস এবং প্রোডাকশন এবং সেল করবেন ওর মধ্যে ফিক্সড কস্ট অ্যাবজর্ব হয়ে যাবে, ফিক্সড কস্ট ওখানেই শেষ। ব্রেক ইভেন পয়েন্টের উপরে যত সেল করবেন ওই সেলিং প্রাইস থেকে শুধুমাত্র আপনার ভেরিয়েবল কস্টটা লাগবে, নাকি? জি স্যার। ইয়েস। সো এটাকে আরেকটা ওয়ার্ডে মার্জিন অফ সেফটি হতে বলে, নাকি ফাইজুল? This is called margin of safety also. So these are the break-even chart.
তো আমরা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, ভেরিয়েবল কস্ট ইজ $400, সেলিং প্রাইস পার ইউনিট ইজ $600, ডিজায়ার্ড প্রফিট, যে আপনি 4 লাখ ইউএসডি প্রফিট করতে চান, ভালো কথা। আপনার বিজনেসের ফিক্সড কস্ট ইজ 1 মিলিয়ন, 10 লাখ ইউএসডি। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে বের করতে হবে প্রথমেই আপনার আপনার ব্রেক ইভেন সেলসটা কত আসলে, মানে ব্রেক ইভেনটা কত আপনার। সো আপনি দেখবেন এক্ষেত্রে আপনি দেখলেন আপনাকে কি করতে হবে, ব্রেক ইভেন বের করতে হলে আপনার ব্রেক ইভেনের ফর্মুলাটা কি? ফিক্সড কস্ট আপনার আছে, ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। সো ফিক্সড কস্ট আছে আপনার 1 মিলিয়ন 10 লাখ ইউএসডি, বাট আপনার কাছে কি নাই? কন্ট্রিবিউশন পার ইউনিট নাই। সো হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন পার ইউনিট? ফাইজুল? জি স্যার, সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস হচ্ছে স্যার ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ইয়েস, সো আমরা সেলিং প্রাইস $600 and minus variable cost $400, so we will get $200 as a contribution per unit, right? রাইট স্যার। So now আমরা কি ব্রেক ইভেনের ফর্মুলা যে আমরা বের করি, আমরা 7, আমরা সেল যে B7, that means fixed cost 10 lakhs USD divided by কি contribution per unit 200, we will come up, we will get the কি break even sales, নাকি? আমরা ব্রেক ইভেন সেলস পেয়ে যাবো নাকি? আমরা ব্রেক ইভেন Yes, সেলস sir. পেয়ে যাবো কি 5000 ইউনিট, মানে 5000 ইউনিট $600 করে সেল করলে আমাদের কোম্পানির লাভও হবে না, লসও হবে না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। সো এইটা একটা এক্সাম্পল, এইটা অবশ্য এত বড় এক্সাম্পল এখন তো আপনাদের এক্সামে আসবে না, তাই না? এখন তো আপনাদের পরীক্ষা হবে কি এমসিকিউ স্টাইলে। জি স্যার। ওকে, সো আপনাদেরকে আর কষ্ট করে খাতা কলমে অঙ্ক করতে হবে না, বাট আপনাদেরকে আগের চেয়ে আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে একটু বেশি আসলে। সো এই অঙ্কটা আমরা একটু ডিসকাস করব, আলোচনা করব জাস্ট এই অ্যাসপেক্টের সাথে মিল রেখে, বিকজ কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনারা কি করতে পারবেন, আপনাদের কাছে ছোট ছোট কি থাকবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে। আসলে বড় কোনো অঙ্ক করার সুযোগ নাই, বড় কোনো অঙ্ক আপনাদের করতেও দিবে না, বাট আপনাদেরকে ছোট ছোট, যেমন এই যে এটা, যেমন এই যে আগে আমরা যেটা দেখলাম এটা কিন্তু জাস্ট এই ধরনের আপনাকে কি করতে দিবে, আপনাকে এই ধরনের ফর্মুলার অঙ্ক করতে দিবে আপনাকে, মানে একদম অল্প স্বল্প ইয়ে দিবে আপনার, যে ভেরিয়েবল কস্ট এত, আপনার সেলিং প্রাইস এত, ফিক্সড কস্ট এত, আর আপনাকে এত টাকা যদি আপনাকে প্রফিট করতে হয়, ব্রেক ইভেনের উপরে এত টাকা প্রফিট করতে হয়, মানে ব্রেক ইভেন কত আর এত টাকা প্রফিট এডিশনাল করতে হলে আপনাকে হাউ মেনি কোয়ান্টিটি ইউ হ্যাভ টু সেল, ওই অঙ্কগুলি একটু কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। তো আমরা এই ক্লাসগুলি শেষ করে আমরা একটু ইয়ে নেব, ইনশাআল্লাহ টাইম নেব, আমরা ওই টাইপের এক্সাম্পল নিয়ে আলাপ করবো আমরা পরে। সো এখন যদি আমরা দেখি, বিজনেস মেক্স 3 ডিফারেন্ট প্রোডাক্টস অ্যাজ ফলোজ। একটা বিজনেস 3টা প্রোডাক্ট প্রডিউস করে, এ, বি এন্ড সি। প্রত্যেকটার সেলিং প্রাইস কত? এ 25, 20 and 23, সি ভেরিয়েবল কস্ট আছে 10, 8 and 12, উইকলি ডিমান্ড ইউনিট 25, 20 and 30, মেশিন টাইম পার ইউনিট। একটা প্রোডাক্ট তৈরি করতে হলে আপনার এ ক্যাটাগরির যে প্রোডাক্ট যদি প্রডিউস করতে হয়, ইউ নিড 4 আওয়ার্স। বি ক্যাটাগরির প্রোডাক্ট প্রডিউস করতে হলে গেলে ইউ নিড 3 আওয়ার্স। সি ক্যাটাগরি ইউ নিড 4 আওয়ার্স। সো ফিক্সড কস্ট আর নট এফেক্টেড বাই দ্য চয়েস অফ দ্য প্রোডাক্ট বিকজ all 3 products use the same machine. সো আপনার ফিক্সড কস্ট এক্ষেত্রে কি ইররিলেভেন্ট, ফিক্সড কস্ট এক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না। মেশিন টাইম ইজ লিমিটেড টু 140 আওয়ার্স এ উইক। আপনার মেশিন আওয়ার কিন্তু কি লিমিটেড। সো এই ম্যাথমেটিক প্রবলেম গুলিকে বলা হয় লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। লিমিটিং ফ্যাক্টর আপনাকে এক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর দিয়ে দিয়েছে, আপনার মেশিন আওয়ার ইজ অ্যাকচুয়ালি 148 আওয়ার্স ইন এ উইক। সো আপনাকে বলছে হুইচ কম্বিনেশন অফ প্রোডাক্ট শুড বি ম্যানুফ্যাকচার্ড ইফ দ্য বিজনেস ইজ টু প্রডিউস দ্য হাইয়েস্ট প্রফিট। বিজনেস যদি হাইয়েস্ট প্রফিট মেক করতে চায়, আপনি জাস্ট কোন ইয়েতে যাবেন, আপনি
সো এখানে এখানে আপনাকে এত বড় অঙ্ক করতে দিবে না, বাট এই অঙ্কটা আপনাকে একটু বুঝলে আপনার জন্য কি হবে, সুবিধা হবে। সো আপনি দেখেন আমরা আমরা কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ কি করতে পারি, উই মে আইডেন্টিফাই দ্য থিং ইন আ কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ। সো আমরা তিনটা প্রোডাক্টেরই কন্ট্রিবিউশন বের করতে পারি কিভাবে। সেলিং প্রাইস দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, আমরা সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে উইল গেট অল দ্য কন্ট্রিবিউশন, অল দ্য প্রোডাক্টস কন্ট্রিবিউশন। সো আমরা দেখলাম প্রোডাক্ট এর কন্ট্রিবিউশন 15, বি এর 12 এন্ড সি ইজ 11 টাকা। সো এর বেসিসেই আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া যাবে না। ফাইজুল কেন? যে এ প্রোডাক্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, বি প্রোডাক্টের তার থেকে কম, সি প্রোডাক্টের তার থেকে কম। সো আমরা এ আর বি আগে প্রডিউস করার পরে সময় থাকলে আমরা করব সি। আমরা কি এই লাইনের বেসিসে কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত হবে? না স্যার, আমার এখানে লিমিটিং একটা ফ্যাক্টর আছে, সেখানে স্যার ঘন্টাটা আমার একটা ফ্যাক্টর করে দিচ্ছে, লিমিট করে দিছে স্যার। সেই জন্য স্যার আমার প্রফিটের দিকটা একটু প্রফিট পর্যন্ত ক্যালকুলেশন করে তারপর আমি একটা ডিসিশন নিতে পারবো স্যার। আপনাকে এক্ষেত্রে আপনার কি সবগুলি প্রডিউস করতে কি সমান মেশিন আওয়ার লাগে? নো স্যার। সো এক্ষেত্রে তাইলে আমি দেখবো আমার প্রোডাক্ট এ ক্যাটাগরি প্রোডাক্ট প্রডিউস করতে আমার 4 ঘন্টা লাগে, বি ক্যাটাগরি 3 ঘন্টা, সি ক্যাটাগরি 4 আওয়ার্স। সো আমাকে বের করতে হবে নরমাল কন্ট্রিবিউশন দিয়ে এক্ষেত্রে সিদ্ধান্ত আসা যাবে না। উই শুড ক্যালকুলেট দা কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার। ওকে, সো আপনাকে 15 কে ভাগ করতে হবে 4 দ্বারা, 12 ডিভাইড বাই 3, 11 ডিভাইড বাই 4। সো দিজ আর দা, এই যে এটা মানে এটা কি এই যে 15, 12 আর 11 এটা কি অ্যাপেল টু অ্যাপেল এটা, না এই পরেরটা অ্যাপেল টু অ্যাপেল? কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার রেট, পার মেশিন আওয়ার কন্ট্রিবিউশন মানে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার কি আগেরটা না পরেরটা? স্যার এ হচ্ছে আগেরটা স্যার। আপনার স্যার এ আপনি ইজ মোর প্রেফারেবল দেন সি স্যার। ইয়েস, না সেটা বলি নাই, বলছি যে আপনার অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার, আপনার কোনো জিনিস যদি আপনার সিদ্ধান্ত দিতে হয় আপনাকে এই যে 15, 12 আর 11 এই লেভেলে সিদ্ধান্ত দেওয়া যাবে না। কারণ কি পরবর্তী আরেকটা ফ্যাক্টর আছে যে প্রত্যেকটা প্রোডাক্টই এক সময় লাগে না সবগুলি। সো আপনাকে বের করতে হবে কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার। সো কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ারের সবচেয়ে বেশি কোনটা? বি, স্যার বি স্যার। রাইট। সো বি প্রডিউস করবেন আগে, তারপরে যদি আপনার 148 ঘন্টা থেকে সময় থাকে তাহলে সি মানে এ করবেন, তারপরে যদি সময় থাকে তারপরে কি তারপরে করবেন? সি সময় থাকলে সি করবো স্যার। জি সি স্যার। করবেন। সো আপনি যদি দেখেন এক্ষেত্রে ডিমান্ড কত, আপনার অ্যানুয়াল ডিমান্ড কত, সরি মান্থলি ডিমান্ড কত, বির হলো 20। তো 20 প্রডিউস করতে হলে হাউ মেনি আওয়ার্স লাগবে আপনার? 20 ইন্টু 30, হাউ মেনি আওয়ার্স? 60 আওয়ার নাকি? আর 148 থেকে কত আওয়ার ইয়েস থাকে? স্যার। 148 থেকে বাকি আওয়ার থাকে কত? বাকি আওয়ার থাকে 88 আওয়ার্স 148 থেকে। সো আপনি 88 আওয়ার্স দিয়ে আপনি প্রডিউস করতে পারবেন তাহলে কোনটা? সেকেন্ড মানে কন্ট্রিবিউটরি প্রোডাক্ট, দ্যাট মিনস এ ক্যাটাগরির প্রোডাক্ট। এইটার অ্যানুয়াল ডিমান্ড কত, সরি মান্থলি ডিমান্ড আছে 25, 4 ঘন্টা করে লাগবে, মানে 100 ঘন্টা লাগবে। আপনার হাতে 100 ঘন্টা নাই, আপনার হাতে আছে 88 আওয়ার্স। সো আপনি 4 দিয়ে ভাগ করলে আপনি 22 ইউনিট করতে পারবেন আপনি। সো আপনি এই কোম্পানির প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য আপনি বি ইউনিট প্রডিউস করবেন পুরোটা এবং এ ইউনিট প্রডিউস করতে পারবেন 22টা। তাহলে আপনি কি করতে পারবেন? এই কোম্পানির প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন নাকি? সি এর ডিমান্ড আপনাকে সি এর ডিমান্ড আপনাকে ইগনোর করতে হবে। ক্লিয়ার? বাট আমরা Clear, sir. ওই লেভেলের সিদ্ধান্ত দেওয়ার সময় আবার আমরা কি করব? ওই লেভেলের সিদ্ধান্ত দেওয়ার সময় আমরা আবার কি করব? আমরা সি যে আমরা ইগনোর করব, কোম্পানির অন্যান্য ফ্যাক্টর কি করতে হবে, মানে অন্যান্য ডিমান্ড ফ্যাক্টর আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু কনসিডার দ্য আদার ফ্যাক্টরস। সো এমন কোম্পানি আছে, দেয়ার আর লটস অফ কোম্পানিজ ইন দ্য মার্কেট, যে প্রোডাক্ট সি যেটা মার্জিন লেভেল কম, ওই প্রোডাক্টের হাই ডিমান্ড, এই ধরনের ফ্যাক্টর আছে কি নাই? এই ধরনের ফ্যাক্টর আছে কি নাই ফাইজুল?
স্যার ব্যাপারটা বুঝিনি। কোম্পানির অনেকগুলি দেয়ার আর লটস অফ প্রোডাক্ট ইন এ কোম্পানি, কিছু প্রোডাক্টের মার্জিন লেভেল লো, লো মার্জিন লেভেলের প্রোডাক্ট আপনি যদি বলেন যে আমি প্রডিউস করব না, সেলও করব না, হয়তো দেখা গেছে কোম্পানির হাই ডিমান্ডেবল প্রোডাক্ট জাস্ট ওগুলি, এমনটা হয় কি হয় না? হ্যাঁ হতে পারে। হ্যাভ ইউ আমি হ্যাভ ইউ খরচ করতেছি, হ্যাঁ। হ্যাভ ইউ ভিজিটেড ইন কেএফসি? জি স্যার। সো আপনি দেখবেন কেএফসি তে গেলে দেখবেন যে আপনার চিকেন, যেটা যেটা একদম মূল এলিমেন্ট, চিকেন দেখবেন যে খুব অনেক হাইলি কস্টলি না, আসলে চিকেনের মার্জিন অনেক সময় খুব হাই কস্ট থাকে না। বাট আপনি দেখবেন আপনার চিকেন, আপনি কি মানে আর ইউ টেকিং অনলি চিকেন, না আপনার এর সাথে আপনি ড্রিঙ্কস, এর সাথে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, কসলো এন্ড আদার থিং? সস ড্রিঙ্ক এগুলো আর কি নিতে হয় মানে। সো আপনাকে এই ধরনের বিজনেস ডিসিশন মেক করার সময় আপনাকে দেখতে হবে যে আপনার ওই প্রোডাক্টটা, মানে ওই যেটা লো মার্জিনের প্রোডাক্ট, ওইটার জন্য আপনার কাস্টমার আসে কি নাই। মানে ওইটা আপনার ম্যাক্সিমাম কাস্টমার যদি ওইটার জন্য আসে, আপনি ওই প্রোডাক্টটা যদি বন্ধ করে দেন, আপনার ক্যালকুলেশনে আপনি যদি ঠিক থাকেন, বিজনেস চলবে কি চলবে না? স্যার এক্ষেত্রে স্যার আদার প্রোডাক্টে স্যার ইমপ্যাক্ট ফেলবে স্যার। তো আপনাকে ওই টাইপের সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে আদার্স প্রোডাক্টের উপরে ইমপ্যাক্টটা দেখে তারপর সিদ্ধান্ত নিতে হয়, তাই না? জি স্যার। ওকে, সো এখন আমরা ওই লেভেলের আলোচনাতে যাব না, জাস্ট আমরা এই এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ডিসকাস করার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর থাকে, যে ক্ষেত্রে আপনার কি বলে মানে সবগুলির সমরূপতা মানে ইকুইভ্যালেন্ট না, আসলে এখানে এবিসি তিনটা প্রোডাক্টই একই শ্রম ঘন্টা মানে একই মেশিন আওয়ার রেট দিয়ে হয় না। এর জন্য লাগে 4 ঘন্টা, বির জন্য 3 ঘন্টা, সির জন্য 4 ঘন্টা। সো আপনাকে এখানে নর্মাল কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে সিদ্ধান্ত দিলে হবে না, আপনাকে এক্ষেত্রে কি করতে হবে, কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার। সো পরীক্ষার মধ্যেও আপনাকে কি দিতে পারে, পরীক্ষার মধ্যে আপনার এটা এটা এত বড় করে না দিও, এই এক্স্যাক্টলি এই প্রবলেমটা আপনাকে দিতে পারে জাস্ট কি বলে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে, জি নাকি? স্যার। সো ওই সময় আপনি কি করবেন, আপনি ওই কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার রেট এই ধরনের জায়গা পর্যন্ত এসে দেন ইউ মে কমেন্ট অর ইউ মে সিলেক্ট এন অ্যান্সার। এবার আসি আমরা লং টার্ম সিদ্ধান্ত নিব আমরা কিসের বেসিসে, আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ লং টার্ম সিদ্ধান্ত নিব কিসের বেসিসে? আমরা লং টার্ম সিদ্ধান্ত নিব আমরা ক্যাপিটাল বাজেটিং, ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। শর্ট এন্ড মিডিয়াম টার্মের সিদ্ধান্ত নিব আমরা কিসের মাধ্যমে? আমরা শর্ট এবং মিডিয়াম টার্মের সিদ্ধান্ত নিতে পারি আমরা কন্ট্রিবিউশন অ্যাপ্রোচে, মার্জিনাল কস্ট অ্যাপ্রোচে। বাট আমরা লং টার্ম ডিসিশন, ইনভেস্টমেন্ট ডিসিশন বা লং টার্ম ডিসিশন আমরা নিতে পারি লং টার্ম ডিসিশন নিয়ে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশনের মাধ্যমে, এবং সেটা ক্যাপিটাল বাজেটিং ইজ দা ওয়ান অফ দা কি টুল, ক্যাপিটাল বাজেটিং। এবং ক্যাপিটাল বাজেটিং করার সময় দ্য টাইম বিল অফ মানি ইজ এ বিগ ফ্যাক্টর। টাইম বিল অফ মানি, আজকের দিনের 100 টাকা আর আগামী বছরের 100 টাকা কি এক হবে? নো স্যার। গত বছরের 100 টাকা আর আজকের দিনের 100 টাকা কি সেম? নো স্যার। গত বছর 100 টাকা যে জিনিস পাইছেন, এই বছরে ওই জিনিস পাইতে আপনাকে 115 টাকা লাগতে পারে বা 120 টাকা লাগতে পারে, নাকি? জি স্যার। তো টাইম ভ্যালু অফ মানি ফ্যাক্টর সবসময় সেম না, তো আপনাকে ওই ফ্যাক্টরিং গুলি একটু বোঝা খুব জরুরি। সো এক্ষেত্রে আমরা ওই বড় টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা যাব না, বড় টাইপের ম্যাথমেটিক্যাল ইয়েতে যাব না, প্রবলেমে যাব না, কিন্তু আমাদের জাস্ট কি বলে মানে প্রেজেন্ট ভ্যালু, এক্সাম্পল অফ প্রেজেন্ট ভ্যালু, এই জিনিসটা বোঝা খুব জরুরি। আর আমাদের ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক আপনাদের এই পরীক্ষায় খুব একটা করতে দিবে না, আর তারপরেও এই জিনিস কনসেপ্ট গুলি থাকা খুব জরুরি। ছোট ছোট অঙ্ক যেমন এই যেটা, এ বিজনেস হ্যাজ কারেন্সি ইউনিট 50,000 which it can invest risk free rate 4% per annum, 4% হারে কি করতে পারে, business can invest this thing. It also has an opportunity to invest the fund now to receive back a total of টাকা 55,000 in 12 months time. Because this investment is not risk free, the business expects a return of 5% on it. Should the business do
আপনার কাছে একটা অপশন আছে কি, একটা অপশন আছে আপনার 4% হারে, এই কথা বল না, এই কথা বল, 4% হারে আপনাকে ইউ মে ইনভেস্ট অন এ রিস্ক ফ্রি রিটার্নে 4% হারে আপনি আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার কাছে আরেকটা অপশন আছে ইউ মে ইনভেস্ট জাস্ট 5% হারে, 5%, সেক্ষেত্রে আপনার কি আছে, দের রিস্ক। সো এটার সলিউশনটা কি হবে, এটার সলিউশনটা দেখেন, এটার সলিউশনটা উই ক্যান সি আপনার 55,650 ইজ মোর দেন কত, আপনাকে ইজ মোর দেন 52,000 that the business would receive back if it is put the money straight on the in a deposit manner. আপনি যদি শুধুমাত্র সরাসরি ব্যাংকে জমা দেন বা সরাসরি, তাহলে আপনি কি কি পাবেন, 52,000 টাকা পাবেন। বাট হোয়াট, এই আসতে মা প্লিজ, but what about the extra risk it is taking? What we need to, এক্ষেত্রে দেখেন আপনার একটা ডিসকাউন্টিং ফ্যাক্টর আছে। সো আপনি 1 বছর পরে আপনাকে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা আপনি কি করতে হবে আপনাকে। সো আপনি এই যে 1 বছর পরে আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন, সেটা আপনি 1 বছর পরে আপনার কি দিবে, আপনাকে মানে 5% হারে দিবে আপনাকে। সো ওই 1 বছর পরে আপনি পাবেন 55,650 টাকা। ওই 55,650 টাকার আজকের দিনে আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু। সো 55,650 টাকা পাবেন 1 বছর পরে, আর আজকের দিনে এটাকে কনভার্ট করলে আপনি পাবেন 53,000 টাকা। সো আপনি জাস্ট কি বলে, মানে এক্ষেত্রে 4% হারে যদি 50,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি 1 বছর পরে পাবেন 52,000 টাকা। এবং আপনি যদি ওই জিনিসটা ছেড়ে আপনি অন্যভাবে ইনভেস্ট করেন, তো আপনার এই দুয়ের মধ্যে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ইউ শুড কনভার্ট ইট টু এ জাস্ট কি বলে, আপনাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আর কি। এক্ষেত্রে একটা ছোট্ট একটা আছে, এক্সাম্পলস আছে, ছোট্ট এক্সাম্পলস, এগুলি জাস্ট আগের এক্সামে আসতো আর কি। তো এখন যেহেতু এটার নাম্বার ছিল 12, সো আগের এটা জাস্ট আপনি জানলে বা পারলে খুব বেশি সময় লাগার কথা না। বাট এখন আর এই ধরনের অঙ্ক দিবে না, বাট আপনাকে এই ধরনের প্রবলেম থাকবে। বাট আপনি কি করবেন, আপনি সঠিক অ্যান্সারটা ইউ মে টিক অর ইউ মে সিলেক্ট দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো নন্দন গ্রুপ ইজ কনসিডারিং এ প্রপোজাল টু ইনস্টল এ নিউ মেশিন, কস্ট পড়বে 50,000 টাকা। The facility has expected life acceptancy is 5 years and no salvage value. The tax rate is 35%. Assume the farm uses straight line depreciation and the same is allowed for tax purpose. এই মেশিন থেকে 5 বছর এস্টিমেটেড ক্যাশ ফ্লো কি আসবে দেখেন। প্রথম বছরে আপনার এস্টিমেটেড ক্যাশ ফ্লো আসবে এই মেশিন থেকে আপনার 10,600, আপনার 12,700, 13,400 and 20,385 টাকা। এখন আপনাকে বলছে যে আপনাকে শুড the proposal be accepted, answer the question by using NPV. সো এই যে এটা, এবং এই টাইপের জিনিস দিয়ে আপনার আরেকটা দিতে পারে পেব্যাক পিরিয়ড, যে এটার পেব্যাক পিরিয়ড কবে। সো এই যে ছোট ছোট কিছু জিনিস, যে পেব্যাক পিরিয়ড এনপিভি মানে বের করা, এবং এটা আপনি মানে জাস্ট ওই সময় তো দিছে আপনাকে, এটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। বাট আপনাকে ওই যে মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাকে দিবে, এটার এনপিভি কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে আর কি আপনাকে। সো দেখেন এক্ষেত্রে কি আমাদের ক্যাশ ইনফ্লো আসবে, দিস আর দ্য থিং, সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ডেপ্রিসিয়েশনটা এটা থেকে বাদ দিতে হবে, আপনার প্রফিট বিফোর ট্যাক্স পাবেন আপনি, ট্যাক্সটা বাদ দিতে হবে, 35% ট্যাক্স রেট, আপনি পাবেন ইএটি আর্নিং আফটার ট্যাক্স। ইএটির সাথে আপনার ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিতে হবে, কারণ কি ডেপ্রিসিয়েশনটা আপনার কি ক্যাশ আউটফ্লো থেকে বাদ যায় না, ডেপ্রিসিয়েশন আপনার কোম্পানি থেকে কখনো বাদ যায় না। সো আপনার সিএফএটি এটা হলো আপনার কি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এটাকে আপনি এক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল কনসিডার করা হয়েছে 10%। 10% স্যার। হ্যাঁ 10% কস্ট অফ ক্যাপিটালে আপনি যদি দেখেন, এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবেন, প্রেজেন্ট ভ্যালুতে আপনার 10% হারে যে ফ্যাক্টরস,
10% হারভেস্ট ফ্যাক্টর আপনার 1 টাকা। 1 টাকা যদি আপনি কি 1 বছর পরে পান, 1 বছর পরের মানে কি বলে, মানে 1 বছর পরের 1 টাকা আজকের দিনে হলো আপনার কি এটা 0.909। 2 বছর পরে 1 টাকা পাবেন আপনি। আপনি যে 10,450 টাকা এটা পাবেন 2 বছর পরে। তো এইটা যদি আজকের দিনে পাইতে চান, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে চান, আপনাকে কি করতে হবে? ফ্যাক্টরিংটা হবে আপনার 8 to 6 ডিসকাউন্টিং ফ্যাক্টর করতে হবে স্যার। ডিসকাউন্টিং ফ্যাক্টর, রাইট ইউ আর। সো আপনার CFAT এর সাথে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা গুণ দিলে আপনি পাবেন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে পারবেন। সো টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কত যোগ করেন, লেস আপনার এখন আউটফ্লো কত আপনি দেখবেন এটা। 45,352 স্যার। সো আপনি এখন ইনভেস্ট করবেন 45,000। এই চেষ্টা করছো মা, যাও না। আপনি এখন ইনভেস্টমেন্ট করবেন আপনি 50,000, বাট আপনি যদি না আপনি থাকে 5 টাকা বছরে 5 বছরে পাবেন অনেক টাকা। আসলে স্টেট যোগ করলে অনেক টাকা হয়ে যায়, কিন্তু আপনি যদি এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেন আপনার কস্ট অফ ক্যাপিটাল দিয়ে, সো আপনি দেখলেন কি আপনি পাবেন আসলে 45,352 টাকা। সো আপনার এর মধ্যে এনপিভিটা কি নেগেটিভ, নেগেটিভ স্যার। নেগেটিভ অর পজিটিভ? এনপিভি ইজ নেগেটিভ। সো এনপিভি ইজ নেগেটিভ। সো এই নেগেটিভ এনপিভির প্রজেক্টে ইনভেস্ট করবেন কি করবেন না? করবো না স্যার। করবেন না। সো এই টাইপের ছোট ছোট অঙ্ক আসতে পারে আর কি পরীক্ষায়। ফাইজুল, any confusion with this? নো স্যার। স্যার আইআরআর তো বের করতে চাইতে পারে স্যার, এআরআর তো চাইতে পারে। আইআরআর এর মতো ওই অত কঠিন জিনিসে যাওয়ার কথা না, কারণ পরীক্ষার ওই যে আপনার যে মাল্টিপল চয়েসে আইআরআর এর মতো কঠিন জিনিসে যাওয়াটা খুব টাফ। আপনাদের জন্য আইআরআর যে আপনাদেরকে শিখাবে না তা না, আপনারা ওই নলেজ মানে সার্টিফিকেট লেভেলটা কমপ্লিট করে যখন অ্যাপ্লিকেশন লেভেলে যাবেন বা প্রফেশনাল লেভেলে যাবেন, ওইখানে আপনার যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ওইখানে আপনাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে দ্যাটস কি বলে আপনার হিউজ। আপনার কোনো কিছু যে বাদ থেকে যাবে ব্যাপারটা তা না, বাট আপনাদেরকে সার্টিফিকেট বা এই নলেজ বা সার্টিফিকেট লেভেলে জাস্ট আগের কোশ্চেন প্যাটার্ন ছিল ডিফারেন্ট, এখনকার কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট। সো ডিফারেন্ট কোশ্চেন প্যাটার্নের মধ্যে জাস্ট আইআরআর এর অঙ্ক জাস্ট আপনাদেরকে পরীক্ষা হলে জাস্ট মানে কি বলে ওইটা দিয়ে প্রবলেমেটিক কোনো কিছু মানে দেয়াটা, এটা খুব কি বলে এটা এক্স্যাক্টলি কি বলে হবে না আর কি এটা। বাট আপনারা যে পেব্যাক পিরিয়ড, আপনাকে যদি একটা কি দিয়ে দেয় যে এই প্রজেক্টের ইনিশিয়াল আউটফ্লো এত, এই প্রজেক্ট থেকে পার ইয়ারে এত টাকা আসবে, এটার পেব্যাক পিরিয়ডটা কত, মানে এটা বের করা যাবে কি যাবে না? জি স্যার, যাবে স্যার। জি স্যার, যাবে। যাবে। তো আপনারা এই জাস্ট এগুলির ক্ষেত্রে পেব্যাক পিরিয়ডটা বের করার, জাস্ট পেব্যাক পিরিয়ডটা কিভাবে বের করে, পেব্যাক পিরিয়ডটা কিভাবে বের করা উচিত, জাস্ট এই জিনিসগুলি নিয়ে একটু আলোচনা কি বলে করা খুব দরকার। এবং আপনাদের যেই ছোট ছোট বই আছে না বাসায়, জি ছোট ছোট স্যার। হ্যাঁ ছোট ছোট এক্সাম্পল। আর এখন আরেকটা জিনিস খুব একটা চমৎকার জিনিস, এখন যেহেতু স্মার্টফোনের যুগ, এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আপনারা এক্স্যাক্টলি বাসায় অত বই না থাকলে ওরি হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি কি করেন, আপনি যদি কি বলে মানে এসএসসি এর বা ছোট ছোট যে প্রবলেমেটিক ইস্যুগুলো যে আপনি গুগলে সার্চ দেন যে এই রিলেটেড এসএসসি এর ম্যাটেরিয়াল কি আছে বা সি এর ম্যাটেরিয়াল কি আছে, আপনি একদম আপনি সব পেয়ে যাবেন যে বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটিং উইথ দিস। দেখুন আপনার কাছে জাস্ট অনেক কিছু আসবে আপনার কাছে। সো এক্স্যাক্টলি বই থেকেই সবকিছু করতে হবে কোনো কথা নাই, জাস্ট ইউ মে টেক হেল্প ফ্রম ইউর from the internet and from the other things also. Lutfur Rahman, please. বলেন লুৎফুর রহমান হ্যান্ড রাইজ কি ভুল করে চলে আসছে? হ্যান্ড রাইজ মেবি ভুল করে চলে আসছে লুৎফুর রহমানের নাকি? আই থিঙ্ক স্যার, যদি সে নিজে থেকে দিত তাহলে কথা বলতো। ওকে, নো প্রবলেম। সো আমরা যদি দেখি এক্ষেত্রে ফোরকাস্টিং এন্ড বাজেটিং,
ফোরকাস্টিং এন্ড বাজেটিং বলতে আমরা জাস্ট এই জিনিসগুলো একটু ধারণা রাখা খুব জরুরি। ফোরকাস্টিং বলতে আমরা আসলে কি বুঝবো? Forecasting involves predicting what will happen in the future, given what we already know about the present. It is particularly important regarding with sales volume, cost, economic factors, and other environmental factors such as regulation, technological development, and taxation, and that means test of information and other thing also. সো ফোরকাস্টিং বলতে কি আপনার ফোরকাস্টিং বলতে আপনার আপনি আপনি ফোরকাস্ট করবেন যে আগামীতে বিজনেস ফ্যাক্টর গুলি কোন লেভেলে যাবে, আর সবকিছু মিলিয়ে টোটালটা এন্ড বিজনেস এনভায়রনমেন্ট, ইকোনমিক ফ্যাক্টর গুলি কোন লেভেলে যাবে, কস্ট প্রাইস, আপনার যে প্রোডাক্টের সেলস ভলিউম এই বছর ছিল কেমন, আগামী বছর এই প্রোডাক্টের সেল কেমন কেমন বাড়তে পারে, এবং দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি কেমন, এজ ওয়েল এজ প্রোডাক্টের যে কস্ট প্যাটার্ন, আপনার র মেটেরিয়াল কস্ট, প্যাকিং মেটেরিয়াল কস্ট এবং আদার কস্ট মানে কোন লেভেলে যাচ্ছে আর কি। সো এরপরে যদি আমরা বাজেটিং দেখি, বাজেটটা কি? বাজেটে প্ল্যান এক্সপ্রেসড ইন মনিটারি টার্মস। আপনার বাজেট কি বছরের শুরুতে করে না বছরের শেষে গিয়ে করে? বাজেটে শুরুতে করতে হবে, যে রাইট, সারা বছর আমার এটাই বাজেট। ইয়েস। সো পারপাস অফ বাজেটিং, বাজেট করবেন কেন? যাতে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপরে আমি আমার বিজনেসটাকে আর কি চালাতে পারি, আর এর থেকে প্রফিটটা আমি যেন ভালো নিতে পারি। এটা তো সুন্দর করে একটা মানে ইনা শর্ট বললেন, বাট এইখানে নিচে দেখেন এখানে পারপাস অফ বাজেটটা কি আছে একটু পড়েন। পারপাস অফ বাজেট, Guiding manager on how to achieve objective, helping to complete planning, allocating resource, setting target and allocating responsibility, helping to coordinate activity, communicating plans, in enabling control, helping to motivate employees, the planning to evaluate performance. সো আপনি বাজেটিং করে একটা কোম্পানি যদি আপনি ম্যানেজ করেন আর বাজেটিং ছাড়া ম্যানেজ করেন, ওটা কি হবে? এক হবে? না স্যার, ওটা ভালো হবে না। নো স্যার। সো বাজেটিং এর দিস আর দ্য পারপাস অফ দ্য বাজেটিং। সো আপনাকে পরীক্ষায় এটার মধ্যেও কি আসতে পারে, এটার মধ্যেও মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে। আপনার বাজেটিং এর কি দিবে পারপাস, নিচের কোনটা বাজেটিং এর পারপাস, ঠিক আছে, নিচের কোনটা বাজেটিং এর কি বলে হ্যাঁ পারপাস। আপনাকে যদি জাস্ট কয়েকটা জিনিস দেয় যে আপনাকে কি অ্যালোকেটিং রিসোর্সেস, আপনাকে কমিউনিকেটিং প্ল্যানস, আপনাকে সেটিং টার্গেট এন্ড অ্যালোকেটিং রেসপন্সিবিলিটি, এবং আপনাকে যদি বলা হয় কি মানে জাস্ট ওই ক্ষেত্রে যদি বলে যে কি বলে মানে এনশিওর গভর্নমেন্ট কমপ্লায়েন্স, বা ধরেন আপনার এনশিওর আপনার এনভায়রনমেন্টাল কি বলে মানে কমপ্লায়েন্স, ওটাতে কমপ্লায়েন্স ইস্যু। বাট কি বলে বাজেটিং ইজ রিলেটিং উইথ কি, বাজেটিং ইন রিলেটিং উইথ প্ল্যানস এক্সপ্রেস ইন মনিটারি টার্মস, নাকি? জি স্যার। এজ ওয়েল এজ এক্ষেত্রে স্যার, বাজেট বলেন। স্যার পারপাস অফ বাজেটের মধ্যে স্যার একটা ছিল কমিউনিকেটিং প্ল্যানসটা, স্যার একটু যদি এক্সপ্লেইন করতেন। আপনার কি বলে কমিউনিকেটিং প্ল্যানস, আপনার যে বাজেট মানে আপনার বিজনেসের আপনি যদি টপ লেভেলে থাকেন, আপনার বিজনেসটা আপনি কি করতে চান, বিজনেসটা কোন লেভেলে যাবে, এটা যদি একটা বাজেটিং না থাকে, একটা বাজেট না থাকে, তাহলে আপনি এটা করবেন কিভাবে? আপনার যারা আসলে মানে বিজনেসে কাজ করে, যারা প্রফিট ম্যাক্সিমাইজের জন্য কাজ করে, তাদেরকে যদি একটা বাজেট না দিতে পারেন, তাদেরকে যদি আপনার কি বলে প্ল্যান কি আসলে আপনার প্ল্যানটা যে আপনি কমিউনিকেট করবেন যে আপনি আগামী বছর কি পরিমাণ সেলস চান, আপনি আগামী বছর কি পরিমাণ আপনার কি বলে সেলস রেভিনিউ চান, কি পরিমাণ কস্টিং চান, কি পরিমাণ মার্জিন চান, কতগুলি মার্কেটে আপনার প্রোডাক্ট আছে, আরো কতগুলি মার্কেটে জাস্ট ইউ জাস্ট ওয়ান্ট টু রিচ, এই যে আপনার যে প্ল্যানটা, আপনার যে ডিটেলস বিজনেস প্ল্যানটা আপনি কমিউনিকেট করবেন। হাউ ক্যান কমিউনিকেট ইউর বিজনেস প্ল্যান? আপনি আপনার এই বাজেটিং এর মাধ্যমে কি করতে পারেন, আপনার বিজনেস প্ল্যানটা
আপনার সাবঅর্ডিনেট বা আপনার যারা এমপ্লয়ি লেভেল আছে তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন। বাংলাদেশ গভর্নমেন্ট এই জুন মাস তো আসতেছে, আগামী মাসের মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট আগামী বছরের বাজেট দিবে। ওই বাজেট মানে বাংলাদেশ গভর্নমেন্ট বাজেট দিবে কি, মানে বাংলাদেশ গভর্নমেন্ট কি কি কাজ করতে চাচ্ছে, মানে কি কি প্ল্যান করছে, আপনার সাথে যে প্ল্যানগুলি কমিউনিকেট করবে কি বাজেটের মাধ্যমে না? জি স্যার। ইয়েস স্যার। বাংলাদেশ গভর্নমেন্ট কি করতে চাচ্ছে, কি করার ইচ্ছা আছে, এই এই যে বাংলাদেশ গভর্নমেন্টের যে কমিউনিকেটিং করবে আপনার বাজেটের মাধ্যমে। আপনি বাজেটটা দেখলে বুঝবেন ইয়েস কত টাকার উন্নয়ন বাজেট হবে, কি হবে না হবে টোটাল আপনি কি বাজেটিং এর মাধ্যমে আপনার কি গভর্নমেন্টের যে প্ল্যান প্রোগ্রাম, গভর্নমেন্ট কি প্ল্যান উন্নয়ন করতে চায় বা উন্নতি করতে চায় বা গভর্নমেন্ট কোন দিকে যেতে চায়, আপনি গভর্নমেন্টের বাজেটিংটা দেখলে বুঝতে পারবেন ও ইয়েস গভর্নমেন্ট এগুলি করতে চায়। তো গভর্নমেন্টের প্ল্যানটা আপনার সাথে কমিউনিকেট করবে কিসের মাধ্যমে? বাজেটিং এর মাধ্যমে। সো এক্ষেত্রে বাজেট করতে গেলে কি কি প্রসেস লাগে, আপনার অবজেক্টিভ এস্টাবলিশ করতে হবে। আপনি আসলে কি চান, আসলে আপনার চাওয়া পাওয়াটা কি আসলে, মানে আপনি এই বছরের কোম্পানির আপনার গোল কি আসলে, এন্ড দেন আইডেন্টিফাই পটেনশিয়াল স্ট্র্যাটেজিস। আপনি যেটা চাওয়া সেটা অ্যাচিভ করবেন কোন স্ট্র্যাটেজির মাধ্যমে, এবং ইভ্যালুয়েট অপশনস এন্ড সিলেক্ট কোর্স অফ অ্যাকশন। আপনি অপশনগুলি, আপনার দেয়ার আর লটস অফ অপশন, আপনি ওই অপশন আপনি কি করবেন, আপনি কি মানে কি বলে প্রোডাকশন কস্ট কমায় আপনি কি সেলস ভলিউম বাড়াবেন, না আপনি প্রোডাক্ট কস্ট আগের জায়গায় রাখবেন, আপনি ব্র্যান্ডিং এর উপর আপনি জোর দিবেন যে আপনার কি আপনার প্রোডাক্টের আলাদা কি থাকবে। মানে আপনি দেখবেন কি এক এক কোম্পানি কিন্তু এক স্ট্র্যাটেজি। আপনার আইফোনের স্ট্র্যাটেজি আর স্যামসাং এর স্ট্র্যাটেজি কি সেম? আইফোন, স্যামসাং, ভিভো, মানে তাদের স্ট্র্যাটেজি কি সেম? না স্যার, সবগুলো ডিফারেন্ট। মানে আইফোন যদি চায় যে আগামী বছর আইফোনের মার্কেট শেয়ার হবে 90%, আইফোন যদি ভিভো ফোনের মতো দাম রাখে আগামী বছর, সবাই আইফোন কিনবে কি কিনবে না? আপনি ভিভো ফোনের দামে আইফোন পাচ্ছেন, আপনি কিনবেন কি কিনবেন না? জি স্যার, কিনবো তাহলে স্যার। লোকাল হয়ে যাবে আর সবাই কিনবে। হ্যাঁ, তার পরের বছর কি হবে? তখন আর কিডনি বিক্রি করতে হবে না স্যার। হ্যাঁ, তার পরের বছর কি হবে? আইফোনের মার্কেট ডাউন খেয়ে যাবে। ইয়েস। সো আইফোন ইচ্ছা করলে কি করতে পারে, ইচ্ছা করলে তাদের সেলস ভলিউমটা আরো বাড়াইতে পারে প্রফিট কমায়া। তারা 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 কি ওই স্ট্র্যাটেজি নিচ্ছে কি কি বলে না নিচ্ছে? স্যার। তারা নিচ্ছে না। সো আপনি আপনার বিজনেসের অবজেক্টিভটা সেট করবেন, আইডেন্টিফাই পটেনশিয়াল স্ট্র্যাটেজিজ, আপনার বিজনেস স্ট্র্যাটেজি কি হবে, ইভ্যালুয়েট অপশনস এন্ড সিলেক্ট কোর্স অফ অ্যাকশন, প্রিপেয়ার প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ড। আপনি প্ল্যান আর স্ট্যান্ডার্ড কি হবে, প্রিপেয়ার বাজেট ফর ইমপ্লিমেন্টিং দ্য প্ল্যান, implement the long-term plan via budget, monitor actual outcomes and respond to the deviation. আপনি এগুলি কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। These are the thing of the budgeting process. So এগুলি আপনাকে যেহেতু আপনাকে একদিন মুখস্থ লিখতে হবে না, জাস্ট এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকলে আপনার আইডিয়ার বেসিসে আপনার যে কোশ্চেনগুলি আসবে কোশ্চেনগুলি দেখবেন আপনার কন্ট্রোল করতেই থাকবে। বাট এটা খুব খেয়াল রাখা জরুরি কত ধরনের বাজেট হয়, টাইপস অফ বাজেটিং, মানে বাজেট কয় ধরনের হয় আসলে। There are incremental budgeting and there are zero based budget. ইনক্রিমেন্টাল বাজেট কখন হয় আর জিরো বেস বাজেট কখন হয়? জিরো বেস বাজেট যেটার আগে কোনো কি নাই, বেস নাই, নতুন প্রতিষ্ঠান কি আপনি পাবেন যে গত বছর এই বাবদ কত টাকা এক্সপেন্স হয়েছিল, পাওয়া সম্ভব? না স্যার, যেহেতু প্রথম শুরু করবে, তার প্রিভিয়াস কিছুই তো নেই, কোনো হিসাব নেই, ইনকাম নেই, প্রফিট নেই। সো আপনাকে ওই সময় কি করতে হবে, ইউ শুড সিলেক্ট দা জিরো বেস বাজেটিং, রাইট? জি স্যার। এবার আসেন আপনি একটা কন্টিনিউয়াস বিজনেস, আপনি কি করতে পারেন, আপনার গত বছরের সকল বিজনেস এক্সপেন্ডিচারের ট্রেন্ড আছে, প্যাটার্ন আছে,
আপনি গত বছরের চেয়ে এই বছর সেলস আরো ইনক্রিজ করতে চান, সেলস বাড়াইতে চান, এটা করতে চান, এটা করতে চান। সো আপনি গত বছরের সাথে আপনাকে কি একই হারে বাজেট রাখলে হবে না? গত বছর থেকে আপনার বিভিন্ন আসপেক্টে কিছু ইনক্রিমেন্টাল হবে, কিছু কিছু খরচ কমাবেন, কিছু অন্য জায়গায় বাড়াবেন, নাকি? জি স্যার। দিস ইজ স্যার ইনক্রিমেন্টাল। পারফরমেন্স বেসিসে বাড়াতে হবে স্যার নাকি? ইয়েস ইউ আর পারফরমেন্স বা অ্যাক্টিভিটি, পারফরমেন্স বা অ্যাক্টিভিটি বেসিসে আপনার আপনার বাজেট কমবে বা বাড়বে। ইটস ইনক্রিমেন্টাল বাজেটিং সিস্টেম। সো most business are used a system of incremental budgeting. This means that they take the experience they have had of direct cost and support activities in the past year and use these as the base for preparing an incremental budget is a budget prepared using a previous period budget or actual performance as basis with incremental amount added for the new budget period. So আপনার incremental approach you may go. Zero-based budget. Zero-based budgeting is a method of budgeting in which all expense must be justified for each new period. এবং আপনার নতুন প্রতিষ্ঠান হইলেই আপনি শুধুমাত্র জিরো বেস বাজেট করবেন এমনটা না। আপনি ইচ্ছা করলে এক্সিস্টিং ইয়ার মানে এক্সিস্টিং কোম্পানির বাজেট আপনি জিরো বেস বাজেট করতে পারেন। আপনি আগের বছর কি খরচ করছেন না খরচ করছেন ওগুলি আপনি ইগনোর করে এই বছরে অ্যাক্টিভিটি কি হবে, অ্যাক্টিভিটির বেসিসে আপনি বাজেট কি করেন, ইউ ডিসাইড দা বাজেট। সো জিরো বেস বাজেট অলওয়েজ একদম নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে অলওয়েজ এটা হবে, আর কোনো জায়গায় হবে না তা না। আপনি আপনার যদি বিজনেস প্যাটার্ন চেঞ্জ হয়, আপনার বিজনেস এক্সিস্টিং বাট আপনার কি আপনার প্রোডাকশন লাইন চেঞ্জ হয়েছে, আপনার বিজনেসের ডাইমেনশন চেঞ্জ হয়েছে, আপনি ডাইভার্সিফাইড বিজনেসে গেছেন। সো আপনার আগের সেক্টরের বিজনেস কনসিডার করলে ঠিকই করলে আপনাকে হবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার পুরনো প্রতিষ্ঠান হইলেও আপনাকে কি করতে হবে, ইউ মে স্টার্ট উইথ দ্য জিরো বেস বাজেটিং, নাকি? স্যার রোলিং বাজেটটা কি? হ্যাঁ, রোলিং বাজেট। রোলিং বাজেট আর ইনক্রিমেন্টাল বাজেট একই জিনিস। রোলিং বাজেট আর ইনক্রিমেন্টাল বাজেট একই জিনিস। গত বছর কি খরচ করছেন, গত বছর কি প্রোডাকশন করছেন, এই বছর কি আরেকটু প্রোডাকশন বাড়বে কি না বাড়বে, এই বছর আরেকটু প্রোডাকশন বাড়লে এই প্রোডাকশনের সাথে কোন খরচগুলি বাড়বে, কোন খরচগুলি বাড়বে না। এটা কি মানে সহজে বোঝা যায় যে চলমান আর কি বাজেট যেটা আর কি? হ্যাঁ, রাইট, চলমান রোলিং। সো ভ্যালু অফ ইনফরমেশন, আপনার ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল ইফ দ্য বেনিফিট ইট প্রডিউস এক্সিড দ্য কস্ট ইট ইজ প্রোডাকশন। আপনার যেই ইনফরমেশন গ্যাদার করতে যদি আপনার খরচ বেশি লাগে, ওই ইনফরমেশন যদি ভ্যালুয়েবল কোনো কাজ না হয়, তাহলে ওই ইনফরমেশন ভ্যালু মানে ভ্যালুয়েবল ইনফরমেশন বলে না, ভ্যালু অফ ইনফরমেশন। যদি ইনফরমেশনটা গ্যাদার করতে বা ইনফরমেশনটা যদি আপনাকে যে পরিমাণ বেনিফিট দিবে, ওই ইনফরমেশনটা আপনাকে প্রডিউস করতে বা আপনাকে ইনফরমেশনটা গ্যাদার করতে যদি কস্টের চেয়ে যদি আপনার বেনিফিট বেশি হয়, দিস ইজ ভ্যালুয়েবল ইনফরমেশন, ভ্যালু অফ ইনফরমেশন। অ্যান্ড হোয়াট মেক্স ইনফরমেশন ভ্যালুয়েবল? ইনফরমেশন ভ্যালুয়েবল এটার সোর্সের উপর নির্ভর করে, এটার ইজি অফ অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। সো আপনি যদি শোনেন, মানে আপনাকে যদি হঠাৎ করে বলে যে পুতিন সিদ্ধান্ত নিচ্ছে কাল থেকে রাশিয়ার প্রেসিডেন্টের পদে আর থাকবে না, আপনি কি যে আপনার এলাকার যে কি বলে এলাকার যে মামা আছে, মামার দোকানে গেছেন এক কাপ চা খাইতে, এলাকার চায়ের দোকানদার বলে না পুতিন যেভাবে স্টার্ট করছে সে তো আগামী মাস থেকে তো নাই সে রাশিয়ায়। আপনার কাছে কি এটা ভ্যালুয়েবল ইনফরমেশন কিনা? ইনফরমেশন No, sir. বাট ওটা কম মানে হবে আপনি কিনা যদি তো নিশ্চয়তা নেই। আপনি যদি ওরে বলেন যে আপনি এটা কই পাইলেন, এটা কি কোনো ইয়েতে আসছে, মিডিয়াতে আসছে, বিবিসি নিউজ বলছে, কথা বলছে, কয় না আমার কাছে মনে হয়। এই যে এটা ওর তো মনে পুরো হবে না, মানে সোর্সটা কি, সোর্সটা হলো তার মনে হওয়া, নাকি? আনুমানিক ধারণা। হ্যাঁ, ওদিন আমি ফেসবুক ঘাটতে গেলে দেখলাম, হঠাৎ করে দেখছে এক জায়গায় কি মানে কয়েক বছর আগে এক মহিলা কি হয়েছে, মানে উনি মারা গেছে আর কি। তো কয়েক বছর আগে মারা গেছে, এখন উনি এলাকায় এসে কি করতেছে, গুরুর করতেছে, মানে খুব হ্যাপিলি যে জাস্ট কি বলে কয়েক বছর আগে মারা গেছে, জাস্ট উনি বেঁচে আসছে।
ইজ ইট ওকে? না স্যার। আমার এক বন্ধু আমার সাথে ব্যাপারটা শেয়ার করছে, তা আমি ওরা বললাম তুমি এটা কই পাইছো, সোর্স কি? ও এটা ফেসবুকে পাইছি। সো আপনার ইনফরমেশন ভ্যালুয়েবল কিনা এটা সোর্সটা দেখতে হবে, যেটা সোর্স কি আসলে। যে কোনো সোর্স থেকে ইনফরমেশন আসলে আপনি সেটাকে ভ্যালুয়েবল হিসেবে ধরতে পারেন না। এবং ইজি অফ এসিমিলেশন, আপনাকে ইনফরমেশনটা ইউজ করা আপনার আপনার সাথে কি 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 হইতে হবে, যেই পারপাজে ইউজ করবেন ওই পারপাজের সাথে সঙ্গতিপূর্ণ হইতে হবে। এবং অ্যাক্সেসিবিলিটি, আপনার ইনফরমেশন আপনার জন্য কি হইতে হবে, অ্যাক্সেসিবল হইতে হবে। আপনার ইনফরমেশনটা এতই কঠিন, এতই জটিল যে যে এই ইনফরমেশন গ্যাদার করছে তাকে কি করতে হবে, খবর দিয়ে আনতে হবে যে ভাই এই ইনফরমেশন কিভাবে আমি হাউ আই ক্যান ইউজ। ওটা কি ভ্যালুয়েবল ইনফরমেশন হবে? জি স্যার, তথ্য যদি সঠিক হয় তাহলে তো ভ্যালুয়েবল হবেই। হ্যাঁ সঠিক, এটা সোর্স কি, এটা ইজিলি ইউজ করা যায় কিনা, এটা অ্যাক্সেসিবিলিটি কি, নাকি এই জিনিসগুলির উপরে বেস জি করে স্যার। আপনার কি হবে। এবং এটার ক্ষেত্রে চ্যাপ্টার নাম্বার আমরা 6 মেবি উই হ্যাভ কমপ্লিটেড, জাস্ট ওটার মধ্যে আপনি ভালো কিছু পাবেন অ্যাবাউট ইনফরমেশন। এবং আপনাদের তো ইয়ে চলে আসছে মোস্ট ডিজায়ার স্লাইড, নাকি কি বলেন? জি স্যার। সবচেয়ে কি বলেন? So, আমরা আজকে আর নতুন চ্যাপ্টারে আজকে আর যাবো না, আমরা জাস্ট আরেকটু জাস্ট ইয়ে করে দিচ্ছি এটাই, যে কোথাও যদি কোনো কনফিউশন থাকে। ফাইন্যান্স ফাংশন যেই এরিয়াতে কাজ করে এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা এখন? ফাইন্যান্স ফাংশন যে এরিয়াতে কাজ করে, ফাইন্যান্স ফাংশন বলতে আমরা কি বুঝবো? আপনি সিএফও হিসেবে জয়েন করলে আপনার তো একটা এরিয়া থাকবে। আপনি ফাইন্যান্স ফাংশন হেড, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইজ দ্য হেড অফ ফাইন্যান্স ফাংশন। সো ফাইন্যান্স ফাংশন হিসেবে যে ফাংশনগুলি আপনাকে হ্যাভ টু হ্যান্ডেল, আপনাকে এই এরিয়াগুলিতে কাজ করতে হবে। এটার ব্যাপারে কোনো কনফিউশন আছে কিনা? ফাইজুল? ফাইজুল স্যার আরেকবার যদি শর্টে একটু বলতেন, আমার মিসিং আছে ওইখানটায়। আপনি যদি সিএফও হিসেবে জয়েন করেন, জি। সিওবি হিসেবে জয়েন করলে আপনি কি ফাইন্যান্স ফাংশনের লিড হবেন না? জি স্যার। তখন আপনাকে যদি বলা হয় যে ফাইন্যান্স ফাংশনের কাজ কোনগুলি, কোন এরিয়াতে কাজ করবেন, এই যে ফাইন্যান্স ফাংশনের এরিয়া, এগুলি ফাইন্যান্স ফাংশনের এরিয়া। রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, সো আপনার এই যে বুকস অফ এন্ট্রি, অরিজিনাল এন্ট্রি, মানে আমরা যদি বলি যে আপনার জার্নাল বলি না আমরা, ভাউচার। জি স্যার। এবং ভাউচারের ক্লাস অনুযায়ী লেজারে ইয়ে করা লাগবে না, কনভার্ট করতে হবে। হ্যাঁ। আপনি বলবেন আমি তো সিএফও, আমি কি বসে বসে ইয়ে করবো কিনা, আপনি পোস্টিং দিবেন না, বাট আপনার সাথে যে টিম থাকবে, টিমের লোকজন মানে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার সকল কিছু ইয়ে করবে, আপনার এন্ট্রি করবে না। হ্যাঁ তারা করবে, আর আমি এটা কনফার্ম করবো যে রাইট কি আর রং। আপনাকে আপাতত কষ্ট করে কনফার্ম করতে হবে না, কারণ অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলি এমনভাবে ডিজাইন করা, ও শুধুমাত্র সঠিক কাজ করলে হয়ে যাবে নাকি। আপনার কাজ এখন আরো উপরের লেভেলে হয়ে গেছে, অন্য লেভেলে চলে গেছে। আপনি এখন বিজনেস ম্যানেজার, আপনি এখন আর অ্যাকাউন্টেন্ট না। মানে হু আর দা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখন আর অ্যাকাউন্টেন্ট হিসেবে, মানে সোলি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে না। দে আর অ্যাকচুয়ালি দ্য বিজনেস লিডার, দে আর অ্যাকচুয়ালি অ্যাক্টিং এজ এ বিজনেস ম্যানেজার, বিজনেস লিডার। সো এই যে আপনি যে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টিং লাগবে। আপনার এই যে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি এন্ট্রিগুলি, ট্রানজাকশন গুলিতে কোনো কোম্পানিতে রেকর্ড না হয়, কিপিং না হয়, আপনার পক্ষে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট করা সম্ভব হবে? হ্যাঁ স্যার। সো ফার্স্ট কাজ হলো কি রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গেল। এরপরে দেখেন আপনার ফাইন্যান্স ফাংশন হিসেবে আপনাকে কি করতে হবে, ফান্ড ম্যানেজমেন্ট করতে হবে না, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট, জি স্যার। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। জি স্যার। আপনাকে কস্ট অ্যাকাউন্টিং, কস্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এগুলি আপনাকে প্রাইসিং, বাজেটিং, এগুলি দেখতে হবে না আপনাকে। জি স্যার। অ্যাজ ওয়েল এজ আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আপনার কাছে অডিটর আসবে, অডিটরদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে অডিট
করানোর আপনার কাজ না? জি as স্যার। well as আপনার যারা রেগুলেটরি বডি তাদের কাছে আপনার এই যে অডিটেড স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা এবং অডিটর সাহেব সেটাকে ভেরিফাই করবে, ওইটা আবার কি এক্সটার্নাল রিপোর্টিং। সো দিজ আর দ্য থিং, বিং এ ফাইন্যান্স ফাংশন হেড, আপনাকে রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্রেজারি ম্যানেজমেন্ট এন্ড আপনার কি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সম্পর্কে আপনাকে কি করতে হবে, আপনাকে এই এরিয়াতে কাজ করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস লেখা আছে এসসিসি, মানে এইটাতে আপনার এটা আলোচনা করে আপনার অ্যাকাউন্টিং আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আলোচনা হয় কোথায়, আপনার ম্যানেজমেন্ট ইনফরমেশন এমআই। আপনার ট্রেজারি ম্যানেজমেন্ট আলোচনা হবে কোথায়, আপনার এমআই তে কিছু আছে হালকা, আর আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এফএম, এটা হলো প্রফেশনাল লেভেলে গেলে পাবেন। আর আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আলোচনা করে কি অ্যাকাউন্টিং। আর বিং এ সিএফও হিসেবে, ফাইন্যান্স হেড হিসেবে আপনাকে ট্যাক্স এর ম্যাটারে আপনাকে কাজ করতে হবে না? জি স্যার। সো ট্যাক্স এর জন্য আপনার এই সার্টিফিকেট লেভেলে একটা ইন্ট্রোডাকশন অফ ট্যাক্স আছে, এবং আপনার প্রফেশনাল লেভেলেও আরো বড় লেভেলের ট্যাক্স আছে, এবং এজ ওয়েল এজ প্রভিশন অফ ইনফরমেশন টু এক্সটার্নাল রেগুলেটর। আপনার আরজিএসসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওইখানে কি আপনাকে কি দিতে হয় না, আপনাকে রিটার্ন সাবমিট করতে হয় না? জি স্যার। So these are the areas of your work as a finance head. These are the finance function. So দেখেন এই ফাইন্যান্স ফাংশনের মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, প্রাইসিং, ডিসিশন মেকিং and budgeting, these are internal report. And financial statement, taxation matter, these are the external report. এক্সটার্নাল রিপোর্ট। Okay. এবং এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে ফাইন্যান্স ফাংশন কি করে, ওইটা ফাইন্যান্স ফাংশন টাস্ক আর কি রেকর্ডিং ট্রানজাকশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট। আপনাকে এই এরিয়াতে being a finance head, being a CFO, you have to work in these areas. Okay? আর এই লেখাটা একটু সুন্দর করে করে নিবেন কষ্ট করে। The finance function supports the businesses pursuit of its strategic objective by providing information to measure performance and support decision making, and by ensuring the business has sufficient fund for its activity. আপনি সিএফও হিসেবে আপনি কি ফান্ড ফ্লোটা মেনটেন করবেন না, যে আপনার কি নাকি জি স্যার। বাংলাদেশের ফান্ড ফ্লো ম্যানেজ করার দায়িত্ব কার? বাংলাদেশের আইসিএবি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কি করবে? বাংলাদেশেরটা ম্যানেজ করবে। আর কোম্পানিতে ম্যানেজ করবে কে? কোম্পানিতে ফাইন্যান্স ফান্ডটা ম্যানেজ করবে কে? সিএফও। আপনি বলেন আমি করব। বিং এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, বিং এ ফাইন্যান্স লিড, বিং এ সিএফও, সে কি করে? একটা কোম্পানির ফান্ড ম্যানেজমেন্ট করে, মানে টাকা কোথা থেকে আসবে, কোথায় পেমেন্ট যাবে, কি অবস্থা। আপনি যদি পুরো পেঁচায় বসে থাকেন যে আমি কিভাবে কি করব, টাকা তো নাই হাতে, মানে কি বলে, মানে টাকা কখন আসে আর কখন যায় আমি জানি না, ইজ ইট ওকে? কি নো স্যার। আপনি কখন পেমেন্ট দিবেন আর কখন টাকা আসবে, পেমেন্ট শিডিউল আপনি কিভাবে ঠিক করবেন, আপনাকে কি করতে হবে, এগুলি টোটালটা প্ল্যানিং করতে হয় আসলে বিং এ ফাইন্যান্স হেড। এবং যেটা বলছিলাম যে আপনার যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে কি আছে, কস্ট অ্যাকাউন্টিং, কস্ট ক্লাসিফিকেশন, এবং কস্ট ক্লাসিফিকেশনের মধ্যে দেয়ার আর ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড, দিজ আর দ্য থিং, as well as আমরা কস্ট সেন্টারটা আমরা যে এস ফাংশন অর লোকেশন ফর হুইচ কস্ট আর অ্যাসার্টেড, যেখানে আসলে কস্ট সংগঠিত হয়, মানে কস্ট যেখানে বুক করা হয়, দিজ আর দ্য কস্ট সেন্টার। এবং ডিরেক্ট কস্ট কি, ইনডিরেক্ট কস্ট কি, এভরি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সবগুলির মধ্যে কি আছে, ডিরেক্ট আছে, ইনডিরেক্ট আছে। ডিরেক্ট গুলি যোগ করলে হয় প্রাইম কস্ট, ইনডিরেক্ট গুলি যোগ করলে হয় ওভারহেড। এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার রাখা খুব জরুরি। কস্ট বিহেভিয়ারের মধ্যে ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্টের বিহেভিয়ারটা কেমন, সেমি ভেরিয়েবল কস্টের বিহেভিয়ার কেমন, কন্ট্রোলেবল কস্ট কি এবং আনকন্ট্রোলেবল কস্ট কি, as well as cost for decision making,
যে সাঙ্ক কস্ট, আনঅ্যাভয়েডেবল কস্ট, এগুলি ডিসিশনের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না, বাট মার্জিনাল কস্ট এবং অপরচুনিটি কস্ট এগুলি ডিসিশন এর ক্ষেত্রে অনেকটা রিলিভেন্ট একেবারে। এবং শর্ট থেকে মিডিয়াম টার্মের বিজনেস ডিসিশন, শর্ট থেকে মিড টার্মের বিজনেস ডিসিশন নেওয়া হয় মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচে এবং কন্ট্রিবিউশন অ্যাপ্রোচে। লং টার্মের বিজনেস সিদ্ধান্ত নেওয়া হয় ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল ওই অ্যাপ্রোচে। তো শর্ট এবং মিডিয়াম টার্মের যে মার্জিনাল কস্টিং এবং মার্জিনাল কস্টিং এজ ওয়েল এজ আপনার কন্ট্রিবিউশন অ্যাপ্রোচটা, এক্ষেত্রে আলোচনা করার একটা বিষয় আছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। সো আপনি কতটুকু মানে প্রডিউস করলে, কতটুকু সেল করলে প্রফিটের উপরে কি ইম্প্যাক্ট করে, দিজ আর দ্য থিং। সো এক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট ইটস ভাইটাল থিং, ইটস এন ইম্পর্টেন্ট থিং। এমন একটা কোয়ান্টিটি বা এমন একটা পয়েন্ট যেই কোয়ান্টিটি আপনি প্রডিউস এবং সেল করতে হবে আপনাকে সব সমান সমান থাকার জন্য, আদারওয়াইজ আপনার লস হতে থাকবে। যেই পরিমাণ প্রোডাকশন এবং সেলস করলে আপনার ফিক্সড কস্টটুকু উঠে আসবে, লাভ হবে না, বাট আপনাকে ওটুকু অন্তত আগে এনশিওর করতে হবে, তারপরে যত বিক্রি করবেন তত লাভ বাড়তে থাকবে। সো দিজ আর দ্য ব্রেক ইভেন চার্ট, দিজ আর দ্য ব্রেক ইভেন চার্ট। এই ব্রেক ইভেন চার্টটা যেটা অ্যানালাইসিস করার আরেকটু ভালো করে শিখবেন ঠান্ডা মাথায়। আরেকটা ঘটনা আছে শিখার জন্য, যে এক্স্যাক্টলি মানে কি বলে, এখন এখন চমৎকার এলিমেন্ট আপনাদের হাতে, সবার হাতে স্মার্টফোন আছে না? আছে না স্মার্টফোন? স্মার্টফোনটা অন্য কাজে ইউজ তো করেনি, স্মার্টফোনের মধ্যে কি দিবেন, ইউটিউবে গিয়ে কি দিবেন, সার্চ দিবেন যে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ব্রেক ইভেন চার্ট, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ব্রেক ইভেন। তখন দেখবেন ওইখানে সুন্দর সুন্দর যারা টিচার, লোকাল এবং ফরেন, তারা এসে আপনাকে এক্সাম্পল দিয়ে এক্সিলেন্ট ওয়েতে আপনাকে ব্রেক ইভেন চার্ট, আপনাকে ব্রেক ইভেন পয়েন্ট আপনাকে কি করছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছে। সো এই বর্তমানে সার্টিফিকেট লেভেল তথা এই নলেজ লেভেল বা সার্টিফিকেট লেভেল কোয়ালিফাই করতে হলে বই তো পড়বেনই, বাট এক্ষেত্রে আপনাকে স্মার্টফোন আপনাকে অনেকটা হেল্প করবে। স্মার্টফোন আপনাকে অনেক হেল্প করবে। আপনি অডিট বলেন, আপনার এমআই বলেন, আপনার অ্যাকাউন্টিং বলেন, আপনার ফাইন্যান্স কি বলে বিজনেস এন্ড ফাইন্যান্স বলেন, আপনি শুধুমাত্র ওইখানে আপনার সোর্স অফ ম্যাটেরিয়াল, আপনি ফেসবুক একটু কম দেখে জাস্ট ওইখানে সার্চ দেন, ওইখানে দেখবেন আপনাকে এইটা সম্পর্কে বিস্তারিত এমন ভাবে আপনাকে কি করবে, মানে আপনি বারবার জিনিসটা সম্পর্কে আরেকটু ক্লারিফাই হতে চান, আরেকটু এক্সাম্পল দিতে চান, আপনি এক্সাম্পল আকারে আপনি শিখতে চান, জাস্ট এখানে সম্ভব। এবং ম্যাথমেটিক্যাল টার্ম গুলো এখান থেকে একটু দেখলেন, এই যে আসলে একটা ব্রেক ইভেন, আমি হাউ আই ক্যান অ্যানালাইজ এ ব্রেক ইভেন, হাউ আই ক্যান অ্যানালাইসিস এ টার্গেটেড প্রফিট, যে এত টাকা সেল করতে আমার কত ইউনিট বিক্রি করতে হবে, এই এই ম্যাথমেটিক্স গুলি আপনাকে জানা খুব জরুরি। আর আগের বছরে যে পরীক্ষা প্রশ্ন আসছে ওগুলি নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই, কারণ এখন আর সেম কোশ্চেন প্যাটার্নের প্রশ্ন হবে না। এখন আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকা খুব জরুরি। আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে দেন আপনি পরীক্ষা হলে যাবেন, আর দেখবেন ইনশাল্লাহ কি বলে যা আপনার পাসটা হয়ে যাবে। সো যেটা বলছিলাম যে আপনার লং টার্ম ডিসিশনের জন্য আপনার ক্যাপিটাল বাজেট বা ইনভেস্টমেন্ট ডিসিশন ইজ ভেরি মাচ নিডেড। এবং ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য যে পেব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর যেটা বলতেছিলেন, আইআরআর এর মতো বড় জিনিস আপাতত না করলে হবে, বাট পেব্যাক পিরিয়ড এন্ড এনপিভি এই দুইটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখা খুব জরুরি। এবং ফোরকাস্টিং বাজেটিং সম্পর্কে একটু আমরা আলাপ করলামই। দেয়ার আর টু টাইপস অফ বাজেটিং, এটা হলো আপনার ইনক্রিমেন্টাল বাজেটিং, অ্যানাদার ইজ জিরো বেস বাজেট। সো বাজেট কেন করবেন, বাজেটের পারপাসটা কি, এই জিনিসগুলি একটু ধারণা থাকা খুব জরুরি। বাট তারপরে আমরা নেক্সট ক্লাসে মনে হয় আপনারা চ্যাপ্টার 8 পড়ছেন অন্য স্যারের সাথে? হ্যাভ ইউ কমপ্লিট চ্যাপ্টার 8? না স্যার। চ্যাপ্টার 8 এর মধ্যে কিছু কিছু হালকা পাতলা অঙ্ক আছে ছোট ছোট, তো আমরা আগামী ক্লাসে চ্যাপ্টার 8টাও আমরা কমপ্লিট করে ফেলবো। আর ইন দ্য মিন টাইম ছোট ছোট কিছু অঙ্ক বা ম্যাথমেটিক্স নিয়ে আমরা আলাপ করবো, অ্যাজ ওয়েল এজ পরীক্ষার জন্য আপনার এই যে টোটাল বিজনেস এন্ড ফাইন্যান্সের কোন কোন চ্যাপ্টার গুলি, কোন কোন এরিয়াগুলি ইউ শুড ফোকাস, ইউ শুড ফোকাস দিস চ্যাপ্টার টু পাস দ্য এক্সাম। আমরা এগুলি আগামী ক্লাস আলাপ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার আপনি আচ্ছা, ক্লাসের হোস্ট, তো একটু স্যার রেকর্ডিংটা সেভ করে দিয়েন। হাউ আই ক্যান সেভ, হয়েছে এটা? আমি তো কখনো করি নাই, কোথায়? আচ্ছা স্যার, তাহলে হোস্ট
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? স্যার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসায় না অফিসে, ক্লায়েন্টে? স্যার বাসায়, আজকে অফিস নাই বাসায়। স্যার। হ্যাঁ, আজকে অফিস নাই, শনিবারে বন্ধ থাকে। দারুণ দারুণ। সব ফার্ম তো বন্ধ থাকে না। তো আপনার মানে ক্লাস কতটুকু আগাইছেন? বিজনেস এন্ড ফাইন্যান্স? স্যার ওই দিনের আপনার লাস্ট ক্লাসের পরে রুহুল স্যারের একটা ক্লাস পাইছিলাম, এরপরে তো আর ক্লাস হয়নি। আচ্ছা আচ্ছা, মানে ওইখানে কতটুকু আগাইছেন আহ, সবার সাথে? ওই স্যারের মনে হয় আর 2টা ক্লাস হইলে শেষ হয়ে যাবে। আচ্ছা, গুড। তো স্যারের 2টা ক্লাস বলতে উনি ইয়ে নিচ্ছেন, মানে কোনগুলো নিচ্ছেন চ্যাপ্টার? উনি 9th চ্যাপ্টার থেকে বাকি সবগুলাই নিতেছেন আর কি, পরের সবগুলো। 9 থেকে সবগুলি না? জি স্যার। আচ্ছা আচ্ছা, 14টা চ্যাপ্টার, এর মধ্যে 7টা করে হওয়ার কথা। তো আমি যেহেতু 6টা নিছি, 7 নাম্বার আছে, 8 নাম্বারের মধ্যে কিছু অঙ্ক আছে, ম্যাথ আছে, তো উনি যদি না নেয় আমি নিয়ে ফেলবো, সমস্যা নেই। স্যার আপনি নিয়েন স্যার, ভালো হবে। না, সমস্যা নেই। জি, স্যার। সো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টারটা দেখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, একদম সবকিছু পারফেক্টলি হয়ে গেছে এমনটা বলার কোনো অবকাশ নাই, জাস্ট দেখার মতো চেষ্টা করছি আমরা। আমাদেরকে আরেকবার ওই চ্যাপ্টার গুলি নিয়ে কি করতে হবে, আরেকবার পুনরায় দেখতে হবে, আরেকবার রিভিউ করতে হবে, আরেকবার চ্যাপ্টার গুলি বুঝার কি করতে হবে, মানে মানে খুব বোঝার মতো চেষ্টা করতে হবে। একটা জিনিস একবার দেখেই একদম আত্মস্থ হয়ে যাওয়া বা একদম পারফেক্ট হয়ে যাওয়া এমনটা মনে করার কোনো কারণ নাই, কারণ জিনিসগুলি মানে খুব মানে মানে একদম কঠিন না হলেও একদম খুব বেশি বেশি ইয়া না, আবার ইজি না, আবার মোটামুটি এক্ষেত্রে মানে কি বলে মানে বুঝার মতো, মানে অ্যাপ্লাই করার মতো, অ্যাপ্লিকেশন করার মতো স্কোপ আছে এখানে। সো এই জিনিসগুলি এক্স্যাক্টলি একেবারে মানে ভেরি ইজি, যে একবার দেখলেই আর কিছু কিছু বলা লাগে না, করা লাগে না, দেখা লাগে না। একবার দেখলেই পরীক্ষায় পাস, ব্যাপারটা এমন না আসলে। সো কিছু প্র্যাকটিস, কিছু অ্যানালাইসিস এবং কিছু কিছু কি বলে খুব কোর 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 জিনিসগুলি একটু খেয়াল করে দেখে আইসিএবির পরীক্ষা বা এক্সাম টেকনিক, এক্সামের মতো করে প্রস্তুতি নেওয়া একটু জরুরি আর কি। আমরা অনেকেই ভালো করি বা ভালো জানি বা ভালো পড়ছি বা পড়ি, কিন্তু জাস্ট ওই এক্স্যাক্টলি ওই মতো মানে এক্স্যাক্টলি এট দ্য টাইম or at the point of style of the ICB's exam, we should prepare ourselves to qualify or to pass the exam just like the ICB's style. If we follow our own style and ICB's styles would be different, on the time we may not qualify in any sort of subject or in any level of C exam. So we should be prepare ourselves, we should be ready ourselves with the exam style of ICAB, and we should plan, we should do, we should progress our study and taking good preparation as per the exam techniques of ICAB. So here we are actually all we are here to qualify the ICAB exam. সো আইসিবির পরীক্ষাগুলির সাথে অ্যালাইন রেখে আমরা আমাদের পরীক্ষার প্রস্তুতিগুলি বা পড়াশোনার প্রস্তুতিগুলি নেওয়া খুব জরুরি। সো আমরা 1 থেকে 6 চ্যাপ্টারটা শেষ করার একটা মোটামুটি, শেষ বলতে মোটামুটি দেখার একটা চেষ্টা হয়েছে। ইনশাআল্লাহ উইল রিভিউ such sort of chapter again, and we should complete the next two chapters, is chapter 7 and chapter 8. These 2 chapters also is most important, and there are few mathematical terms in these 2 chapters, chapter 7 and chapter 8. So once we will complete all the chapters from 1 to 8, and then we'll recap, we'll review all the chapters from 1 to 8, and then we will touch also the another part of our co-teacher, Mr. Rulamin Shaheb's areas. We'll see and we'll try to review there also. So and then we'll discuss, and we may discuss the we can see the exam techniques and exam question patterns, and what would be the focus area. And ICB actually presently ICB doesn't publish the exam questions and other things, exam material. So you have to go there, we have to appear exam on a laptop on an online basis. So it's no problem, but ICB has a general guideline how we can proceed and how we can prepare ourselves, and in which areas, in which
chapters I see we can focus, and the allocation of the numbers, allocation of the marks of the exam, of the said exam. So no problem. Yes, we should focus on our current areas. We have to qualify, we have to complete these last two chapters in our part, chapter 7 and chapter 8, and then we will come up with the review session, as well as we will prepare our exam techniques and other thing. Okay, now we'll discuss today and very important chapter is actually businesses finance function. So in our earlier chapter, in our chapter 1 and chapter 2, actually we had see the 4 basic function of a business and finance. Are you remember what are the 4 basic functions of a business? 4 basic function. Being an entrepreneur, what sort of function we have to manage? 4 basic function. মনে আছে? আবু রায়হান? 4 basic function. মনে করতে পারছি না স্যার। আপনি তো একজন এন্টারপ্রেনিউর, সো জি, স্যার। আপনি কি বিজনেসের ফাংশনগুলি রান করে বিজনেস করবেন, না মোটামুটি এই যে রমজান মাস আসছে হাতে একটা তসবিহ নিলে হয়ে যাবে, নামাজ পড়বেন আর তসবিহ করবেন আর বিজনেস হয়ে যাবে? না স্যার, বিজনেসের ফাংশন গুলো রান করতে হবে। Yes, so there are 4 basic function we had discussed earlier. So এই যে ব্যাপারটা আপনি ওই এন্টারপ্রেনিউর হিসেবে নিজেকে চিন্তা এখনো করতে পারেন নাই, এখনো নিজের মাইন্ডটা আপনি এন্টারপ্রেনিউর হিসেবে থিঙ্কিংটা প্যাটার্নটা এখনো ক্রিয়েট করতে পারেন নাই। দ্যাটস ওয়াই আপনার কি হয়েছে, এটা মনে নেই আসলে। সো আপনি যদি কারণ বাজারের কোনো ব্যবসায়ী গিয়ে যদি হঠাৎ করে ঘুম থেকে জাগান, ভাই আপনি কি কি কাজ করেন, ওটা যদি ভাই আমরা তো মনে নেই কি কাজ করি, আপনার ব্যবসায়ী, হ্যাঁ ব্যবসায়ী, আপনি কি করেন, আমি জানি না আমি কি করি, ইট ইজ ওকে। ওই লোকরে ঘুম থেকে জাগায় যদি বলেন আপনি কি কাজ করেন, ওই লোকের কি ওই কাজগুলি বলতে হবে, সমস্যা হবে? রায়হান, কারণ বাজারের একজন ব্যবসায়ীর ঘুম থেকে জাগানোর পরে যদি বলেন আপনি আপনার ব্যবসায় কি কি কাজ করেন, ও যদি বলে আমার তো মনে নেই, স্যার উনি না স্যার, এটা বলার সুযোগ নেই স্যার, তাকে ঘুম থেকে উঠাইলেও সে বলতে পারবে সে কি কি কাজ করে। ইয়েস, থ্যাংক ইউ। সো আমরা যারা এখানে আছি, উই আর থিঙ্ক দ্যাট উই আর এন্টারপ্রেনিউর। আমরা যেহেতু এন্টারপ্রেনিউর হওয়ার জন্য আসছি, আমরা ব্যবসায়ী হওয়ার জন্য এসেছি। ব্যবসায়ী বিভিন্ন ফর্মে হওয়া যায়। আবার যদি বলেন আমি নিজে ব্যবসা করবো না, আরেকজনের ব্যবসাটা ম্যানেজ করে দেবো, ইয়েস, আপনি আরেকজনের ব্যবসাটা আপনি ইউ মে বি এ টপ এক্সিকিউটিভ, ইউ মে বি এ টপ ক্লাস এক্সিকিউটিভ অন দ্য টাইম। আপনি যদি বলেন যে আমি আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছি, অঙ্ক করতে জানি, ভালো বুঝি, বাট আমি কিভাবে বিজনেস চালাতে হয় ওটা তো আমি খুব একটা জানি না আসলে, তো কি বলে নাকি আমি বিজনেস ছাড়া আর সব বুঝি, বিজনেস ছাড়া আর সব, মানে সোশ্যাল মিডিয়া, কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে টিকটক ভিডিও বানাইতে হয়, এর সব বুঝি, হবে? না স্যার। না স্যার, হবে না। সো আপনি আপনার নিজের বিজনেস চালান, অথবা আপনি আরেকজনের বিজনেসটা চালাই দেওয়ার জন্য এজ এ ম্যানেজার হিসেবে, টপ ক্লাস এক্সিকিউটিভ হিসেবে, সিএফও হিসেবে বা সিইও হিসেবে আপনি যান। আপনি যদি বলেন যে আমি আসলে সবকিছু ভালোই বুঝি, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আসলে বিজনেসটাই ভালো বুঝি না, বিজনেসের ফাংশন গুলি না আমার মাথায় ঢুকে না, তাইলে আমার কাছে মনে হয় না যে আপনি তো নিজে কিছু করতে পারবেনই না, আপনাকে কোনো কোম্পানি কোনো চাকরি দিবে বলে আমার মনে হয় না, নাকি? সো আপনার বিজনেসের 4 বেসিক ফাংশন। নাম্বার 1 ইজ মার্কেটিং, নাকি? ইনক্লুডিং সেলস এন্ড ডিস্ট্রিবিউশন। এই কাজটা করা খুব জরুরি ব্যবসায়ের জন্য। বিজনেসের বেসিক ফাংশনের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট কাজ মার্কেটিং। যদি বলেন প্রোডাকশন, না, প্রোডাকশন এখন আর বর্তমানে ইম্পর্টেন্ট কাজ না। ফুড পান্ডা কি কোনো কিছু প্রডিউস করে, পুরো ফুড বানায় ফুড পান্ডা? না স্যার। না স্যার। আরেকজনে হোটেলে রান্না করে ফুড পান্ডা অ্যাড দিতেছে যে ঢাকা শহরে এই ভালো খাবার আছে, আপনি শুধু অর্ডার করেন আমি নিয়ে আসতেছি। মানে ফুড পান্ডা কি বাজার করে, রান্না করে? হ্যাঁ, না স্যার, করে না। আপনি ফুড পান্ডার মাধ্যমে, ফুড পান্ডা ইজ ই-কমার্স বিজনেস, ইউ আর গেটিং এক্সপিরিয়েন্স থ্রু ফুড পান্ডা। সো আপনার ডিফারেন্ট হোটেলের খাবার, আপনি এটা বলতে পারেন যে ফুড পান্ডার খাবার খুব মজা, আপনি বলতে পারেন ফুড পান্ডার সার্ভিস ইজ এক্সিলেন্ট, নাকি? যখন যেখানকার খাবার আমি চাই সাশ্রয়ী দামে, আবার মাঝে মাঝে অফারও থাকে, নাকি? ফুড পান্ডার মাধ্যমে আমি অর্ডার করলে আমার কম সময়ের মধ্যে উইদিন 20 মিনিটস অর উইদিন 30 মিনিটস ফুড পান্ডার মাধ্যমে আমার বাসায় খাবার এসে কি হয়ে যায়, হাজির হয়ে যায়।
সো এই যে ব্যাপারটা বর্তমানে কি আপনার কি মানে আপনার প্রোডাকশন আগে জরুরি না আপনার মার্কেটিং আগে জরুরি? মার্কেটিং। আপনার কাছে যদি কিছু বায়ার থাকে যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চায়, সো আপনার বিজনেস করতে কোনো সমস্যা হবে? না স্যার। এই যে বাংলাদেশ বাংলাদেশ যে এই যে পুরো বাংলাদেশ গার্মেন্টস শিল্পে আগায়া, এক নাম্বার আমাদের শিল্প হলো গার্মেন্টস শিল্প। আমরা কি মার্কেটিং করি এগুলি? আমরা আমরা মার্কেটিং করি না। আমাদের কোনো ব্র্যান্ড নেম নাই, কোনো ব্র্যান্ড বিদেশে আমাদের কোনো ব্র্যান্ড নাই আসলে। আপনার নাইকি, পুমা, ওয়ালমার্ট, তাই না? ওই কোম্পানিগুলি তাদের বায়ার আছে, তারা ওই তাদের আমেরিকান মার্কেটে ইউরোপিয়ান মার্কেটে তাদের প্রচুর বায়ার যে এই টাইপের টি শার্ট কিনবেন কিনা। কিনবো মানে কত দাম? এই টাইপের টি শার্ট এত দাম। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ওনাদের কোনো ফ্যাক্টরি আছে নাইকি, পুমা, ওয়ালমার্টের? না, ওনারা কি ওই ওই পুমা, নাইকি এবং ওয়ালমার্ট কি ইয়ে করে বানায়, কাপড় কাটা না বানায়? স্যার, ওদের অনলাইন প্ল্যাটফর্ম তো ওইখান থেকে ওরা সেল করে স্যার। ইয়েস। তো ওনারা ওই বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশ, ইন্ডিয়া, ভিয়েতনাম বা চায়না, এখানে অর্ডার দিয়ে দেয় এবং আমরা কি করি শুধু প্রোডাকশন করে তাদের স্পেসিফিকেশন অনুযায়ী আমরা দিয়ে দিই শুধুমাত্র। আমাদের কোনো ব্র্যান্ড নেম আছে আমাদের? নাই। সো আপনার ওই যে ওনারা যে বিজনেস করে, ওনাদের বিজনেসের জন্য কি প্রোডাকশন করা খুব জরুরি না। আরং যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড, আরং এর কি সব ফ্যাক্টরি আছে, সব প্রোডাক্ট বানায়? সো আরং আপনাকে কি বলে, আপনাকে ওই পাশের কি বলে গুলশান মার্কেটে বা যদি আপনার তেজগাঁও কোনো মার্কেটে যদি বলে যে ভাই এই প্রোডাক্টটা আমি আরং এ দিই, আমার কাছ থেকে কিনেন এত দামে, আপনি কিনবেন? আপনি ওই প্রোডাক্টের জন্য আরং এর শোরুমে যাবে, আরং সেই কোয়ালিটি সেই সবকিছু মেনটেন করে, আপনি আরং এর প্রতি লয়াল, এবং দিস ব্র্যান্ড নেম হ্যাজ অবভিয়াসলি ব্র্যান্ড নেম হ্যাজ এ ভ্যালু, ব্র্যান্ড নেম হ্যাজ এ ট্রাস্ট, ব্র্যান্ড নেম হ্যাজ এ লয়ালিটি and has a image also. So যেটা বিজনেসের বেসিক ফাংশন হলো মার্কেটিং করা, মানে মার্কেটিং হলো আসল কথা। মার্কেটিং ইনক্লুডিং সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ইজ নাম্বার 1 ফাংশন। নাম্বার 2 ইজ প্রোডাকশন or operation including research and development. ক্লিয়ার? তো এই জিনিসগুলো যদি ফিল না করলে কিন্তু মনে থাকবে না। মানে আমি তো আগেই বলছি আপনাদেরকে যে এই বয়সে এসে বা আপনারা এখন ম্যাচুর এজে এসে কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, মুখস্থ মনেও থাকবে না, কারণ আপনাদের মাথায় লটস অফ কিছু, অনেক কিছু প্যারেশানি আছে, অনেক কিছু আছে, লটস অফ প্রায়োরিটি অলসো। সো এগুলি মনে রেখে ঘোরার মতো কোনো অপশন নাই। আপনি যদি ব্যাপারটা বুঝে ফেলেন, আপনি ব্যাপারটা এখন যদি আপনাদেরকে বলি যে ঢাকা শহরের কোন রাস্তা কোন দিক দিয়ে, মোহাম্মদপুরে যায় কোন দিক দিয়ে, আপনি কিন্তু এক নিমিষে বলতেছেন হ্যাঁ এখান দিয়ে গেলে এখান দিয়ে। আচ্ছা মোহাম্মদপুর কি এখান দিয়ে যাওয়া যায়, মানে কি বলে ফার্মগেট দিয়ে যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যায়। তো মোহাম্মদপুর কি আপনার কি বলে ওই নীলক্ষেত নিউ মার্কেটে যাওয়া যাবে, সায়েন্স ল্যাবরেটরিতে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। তো মোহাম্মদপুর কি আছে মিরপুর দিয়ে যাওয়া যাবে? বলবেন হ্যাঁ যাওয়া যাবে। তো মোহাম্মদপুর কি কেরানীগঞ্জ হয়ে যাওয়া যাবে? বলবেন হ্যাঁ যাওয়া যাবে। তো সাথে সাথে আপনি তো মুখস্থ করে রাখেন নাই যে আচ্ছা আমি একটু দেখি তো মোহাম্মদপুর কোন দিকে যাওয়া যায়। আমি তো মুখস্থ করছিলাম, সবচেয়ে মুখস্থ করেন নাই। আপনি ব্যাপারটা ফিল করার চেষ্টা করছেন, এই যে আপনার মন থেকে ফিলিংটা চলে আসে, মনশ্চক্ষে একটা জিনিস ভাসে যে yes, এইভাবে না গেলে এইভাবে তো রাস্তা থাকার কথাই আসলে। সো তেমনি ভাবে একটা বিজনেসের ফাংশন মার্কেটিং ইনক্লুডিং সেলস এন্ড ডিস্ট্রিবিউশন 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো প্রোডাকশন অর অপারেশন। উবার, ফুডপান্ডা, উবার কি কোনো কিছু প্রডিউস করে? হোয়াট দে আর ডুইং অপারেশন। গ্রামীণ ফোন কি কোনো কিছু প্রডিউস করে? দে আর ডুইং অপারেশন। ব্যাংক ইন্ডাস্ট্রি কি কোন একটা ব্যাংক, ঢাকা ব্যাংক লিমিটেড কি কোনো কিছু প্রডিউস করে? দে আর অপারেটিং, মানে আপনাকে অপারেশনটা দিচ্ছে আপনাকে। সো পরের ফাংশনটা আপনার যদি বলেন আপনার অপারেটিং, আপনার প্রোডাকশন আর অপারেশনস। ম্যানুফ্যাকচারিং হলে ইটস কল্ড প্রোডাকশন, সার্ভিস হলে এটা বলে অপারেশন, নাকি? এবং অপারেশনটা আসলে ভাস্ট ফর্মে, অপারেশন একটা পার্ট আপনি ম্যানুফ্যাকচারিং আপনি ধরতে পারেন যে কি অপারেশন করে, যে ম্যানুফ্যাকচারিং অপারেশন করে বলি না আমরা, নাকি? সো তারপরটা হলো ম্যানুফ্যাকচারিং অর অপারেশন। এর মধ্যে আছে ইনক্লুডিং রিসার্চ এন্ড ডিস্ট্রিবিউশন, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট।
ওই আগের প্রোডাক্ট নিয়ে আসলে হবে, কাজ হবে? সে আগের প্রোডাক্ট নো স্যার, প্রোডাক্ট যদি মানে পাবলিকে খাওয়াইতে চান শুধু বারে বারে, হবে? কাজ হবে? নো স্যার, নতুন নতুন আনতে হবে না, ডিজাইন আনতে হবে না? ইয়েস স্যার, নাম্বার 3 হচ্ছিল আপনার কি, আমরা নাম্বার 3 দেখছি আমরা হিউম্যান রিসোর্স ফাংশন, মানে অথবা ফাইন্যান্স ফাংশন, নাকি? ইয়েস ফাইন্যান্স স্যার, ফাংশন আর হিউম্যান রিসোর্স ফাংশন, এই যে 4টা ফাংশন, মার্কেটিং, প্রোডাকশন, ফাইন্যান্স এন্ড হিউম্যান রিসোর্স। আমরা চ্যাপ্টার 2-এ আমরা 3টা ফাংশন শেষ করছি। আমরা মার্কেটিং শেষ করছি, ওই যে পুশ মার্কেটিং, পুল মার্কেটিং, মার্কেটিং মিক্স, মনে নাই? 4P 7P মনে আছে না? আমরা আবার মনে রাখার মতো চেষ্টা করবো আর কি। দেন আমরা পড়াশোনার চেষ্টা করলাম ওই যে মাসলোস যে হায়ার অফ নিডস থিওরি, একটা মানুষ পঞ্চগড় থেকে উঠে আসে, সে পরবর্তীতে কি করতে চায়, মানে তার পজিশনে দাঁড়াতে চায়। পরবর্তীতে সে আত্মপ্রতিষ্ঠা করতে চায়, সে পরবর্তী হাত দেখাতে চায় যে আমি যদি এমপি ইলেকশন না করি, মানুষ যদি আমাকে না চিনে, তাহলে তো হইলো না। আর প্রথম দিন তার ছিল যে 4টা ভাত হইলে চলবে পেটে, 4টা ভাত হইলে চলবে, আর ঘুমানোর মতো একটা জায়গা যদি পাওয়া যায় তাহলে তো আমি লাকি। সো এই এগুলি ছিল কি আমরা এইচআর থিওরি, মানে মানুষ সম্পর্কে হিউম্যান রিসোর্স থিওরি, এবং টিমের কনসেপ্ট আমরা যে পড়লাম, টিম কিভাবে বিল্ড হয়, টিমের স্টেজ গুলি কিভাবে হয়, টিম ওয়ার্ক কিভাবে হয়, তা আমরা দেখি দিজ আর দ্য এইচআর ফাংশন। একটা ফাংশন আমরা পড়ি নাই তখন, এটা হলো সবচেয়ে বিজনেসের মোস্ট ভ্যালুয়েবল ফাংশন, হলো ফাইন্যান্স ফাংশন। টাকা পয়সা ছাড়া বিজনেস রান করবে? নো স্যার, টাকা পয়সা ছাড়া বিজনেসটা হবে, রান করবে? নো স্যার, কেনা বেচা সম্ভব? নো স্যার, টাকা পয়সা ছাড়া, অর্থ বা অর্থমূল্যে পরিমাপযোগ্য লেনদেন ছাড়া কোনো বিজনেস কি সম্ভব? নো স্যার, সম্ভব? নো স্যার, সম্ভব না। থ্যাংক ইউ। সো এই যে আমরা যারা আছি, আমরা কি সবাই, আমরা সবাই এন্টারপ্রেনার, আমরা প্রফেশনাল লোক না, আমরা সিএল লোক। ইয়েস স্যার, সিএল লোকে যে আপনারা যে ক্লায়েন্টের গিয়ে কাজ করেন, অডিট ফার্মে বসে বসে কাজ করেন, কি নিয়ে কাজ করেন? মার্কেটিং নিয়ে কাজ করেন? নো স্যার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। ইয়েস, আপনারা ফাইন্যান্স ফাংশনের যে আউটপুট কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। রাইট, এই জিনিসগুলি একটু বোঝার চেষ্টা করেন যে কি করতেছেন। ফার্মে সারাদিন কেটে যাচ্ছেন, ফার্মে যাচ্ছেন মানে ক্লায়েন্টে যাচ্ছেন, মতিঝিল যাচ্ছেন, গুলশান যাচ্ছেন, মাথা নষ্ট, পুরা গরম দিয়া জ্যাম দিয়া ঘামা একাকার অবস্থা, বাট কি করতেছেন ওইটা জানেন না, তাহলে তো দ্যাট উড বি ভেরি আনফরচুনেট। সো ইউ আর প্রফেশনাল, ইউ ওয়ান্ট টু বি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার যে অ্যাকাউন্টেন্সি প্রফেশন মূলত কাজ করে কি নিয়ে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। এটা বেসিক কাজ একেবারে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভ্যালিডেট করে দেওয়া, এজ ওয়েল এজ ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কাজ। সো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, অল দ্য থিংস দিস অ্যাকচুয়ালি কাম ফ্রম দ্য ফাইন্যান্স ফাংশন। সো আমরা কি প্রতিষ্ঠানের ফাইন্যান্স ফাংশনের সাথে সরাসরি লিঙ্ক না, জড়িত না? ইয়েস স্যার, আমি প্র্যাকটিস করি না, আমি অডিট রিপোর্ট সাইন করি না, আমি কোন অডিট ফার্মের পার্টনার না। সো দেয়ার আর 2 টাইপস অফ মেম্বার, আপনারা জানেন মনে হয়। ওয়ান ইজ মেম্বার ইন প্র্যাকটিস and few are member in service. থ্যাংক ইউ মা, চমৎকার, থ্যাংক ইউ, ভালো হয়েছে। সো দেয়ার আর ফিউ মেম্বার্স। সো কিছু আছে মেম্বার ইন প্র্যাকটিস আর কিছু আছে মেম্বার ইন সার্ভিস। সো এই যে আমি যে কাজ করি কোম্পানিতে, আমি কোম্পানির ফাইন্যান্স ফাংশন দেখি, আমি কোম্পানির ফাইন্যান্স ফাংশনটা আগায় দিই না আমি? ইয়েস স্যার, এবং আমার এই ফাইন্যান্স ফাংশনটাই বছর শেষে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, বিজনেসের রেজাল্ট, ওইটা আবার অডিট করবে। আপনাদের মতো আপনাদের যে স্যার যারা আছে অডিটর, ওনারা এই এঙ্গেজমেন্টটা নিবেন। আর আপনাদের মতো অ্যাসিস্ট্যান্ট যারা, আপনাদের মতো যারা রিপ্রেজেন্টেটিভ, মানে স্যারের হয়ে আপনারা ক্লায়েন্টে আসবেন, কাজ করবেন, কাজ করে কাজটা উঠে নিয়ে যাবেন, অডিট ম্যানেজারের সাথে বসবেন, ম্যানেজার আবার পার্টনারের সাথে বসবে। মূলত আপনারা কি অডিট রিপোর্টে সাইন করেন না আপনার পার্টনার সাইন করে? পার্টনার সাইন করে। মানে হু ইজ দ্য অডিটর? আপনি অডিটর, ম্যানেজার অডিটর না পার্টনার অডিটর? পার্টনার অডিটর, উই আর রিপ্রেজেন্টেটিভ হিয়ার। ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইউর পার্টনার্স। সো আমরা এখানে যারা আছি, এই যে আমরা যারা আছি, আমাদের কাজ কি, মানে আমাদের কাছে কি হেলথ ফাংশন দেখা, না ফাইন্যান্স ফাংশন দেখা, না মার্কেটিং ফাংশন দেখা, না এইচআর ফাংশন দেখা? আমরা বলতে কি আমরা মানে এই যে আমরা সবাই সি স্টুডেন্ট যারা ফাইন্যান্স ফাংশন, ফাইনাল ফাংশন
তো আমাদের এই ফাইন্যান্স ফাংশন বুঝতে কি সমস্যা হওয়ার কথা? আমাদের কাজটাই যদি আমরা ভালো না বুঝি, যে না আমি কি কাজ করি আমি তো জানি না, দ্যাট উড বি ভেরি আনফরচুনেট। সো আজকের চ্যাপ্টারটা হলো বিজনেসের ফাইন্যান্স ফাংশন, বিজনেসের ফাইন্যান্স ফাংশন। এবং আপনি সিএ পাস করার পরে প্রাইমারিলি আপনি হবেন সিএফও, হেড অফ ফাইন্যান্স। সো আপনার কাজটা কি আসলে? ওকে নাকি? Yes, sir. এবার দেখেন ফাইন্যান্স ফাংশন কি করে, এই জিনিসটা বুঝলে এই চ্যাপ্টারটা মোটামুটি একটা লেভেলে শেষ। তারপরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাব আসলে। আবু রায়হান, জি স্যার। সবার উপরে কি আছে? ফাইন্যান্স ফাংশন। সুন্দর পড়েন, তারপরের ঘরটাতে কি আছে? রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। জোরে বলেন সুন্দর করে। রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। এর মধ্যে কাজটা কি? হ্যাঁ, বুকস অফ অরিজিনাল এন্ট্রি, লেজার। মানে আমরা যে এন্ট্রিগুলি করি না, প্রথম এন্ট্রিগুলি কি করি আমরা? জার্নাল করি না, প্রথম লেজারে যায়। জি স্যার। স্যার ফার্স্টলি জার্নাল, জার্নালের পর হচ্ছে লেজার, লেজারের পর ট্রায়াল ব্যালেন্স। ইয়েস। সো অ্যাকাউন্টিং, ট্রায়াল ব্যালেন্স কি কোনো ট্রায়াল ব্যালেন্স ইজ এ পার্ট অফ অ্যাকাউন্টিং? নো স্যার। নো। অ্যাকাউন্টিং বলতে কতটুকু বুঝবো আমরা? স্যার জার্নাল, লেজার। হ্যাঁ বলেন, আর কিছু? এনি কনফিউশন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। Financial position, profit and loss account, কে comprehensive income. কে বললো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে অ্যাকাউন্টিং? এটা কে বললো? এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো অ্যাকাউন্টিং না, এটা তো একটা রিপোর্ট। এটা হলো কি আউটকাম, রিপোর্ট। অ্যাকাউন্টিং কিন্তু লেজার এন্ট্রি পর্যন্ত অ্যাকাউন্টিং শেষ, বুককিপিং শেষ, আপনার অ্যাকাউন্টিং শেষ আপনার। এবার আপনি অ্যাকাউন্টিং করছেন কি উদ্দেশ্যে? রেজাল্ট জানতে চান কি চান না? রিপোর্টের জন্য স্যার। হ্যাঁ, আপনি কি রেজাল্ট জানতে চান কি চান না? জানতে চাই স্যার। অবশ্যই চাই। কোন কোন রেজাল্ট জানতে চান শুনি? ফাইন্যান্সিয়াল পজিশনের হ্যাঁ। রেজাল্ট, তারপরে প্রফিট না, এন্ড লস। একটা না বলেন না, স্যার ফাইন্যান্সিয়াল। আমরা দুইটা জিনিসই মূলত জানতে চাই, একটা হচ্ছে আমাদের বিজনেসের লস হচ্ছে আর প্রফিট হচ্ছে, অথবা আমাদের বিজনেসের বর্তমান অবস্থানটা কি। ইয়েস। সো আপনি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, আপনি সারা বছর বিজনেস করলেন, লাভ হলো না লস হইলো, এটা জানতে চান। আর হলো একটা নির্দিষ্ট দিনে যে আমি এত ব্যবসা বাণিজ্য করলাম, এত কিছু করলাম, আমার অ্যাসেট কত আছে আর লাইবিলিটি কত আছে, তাই না? এর পাশাপাশি আপনি আরো কিছু জানতে চান যে আমি তো অনেক বেচাকেনি করলাম, রাইট, লিকুইডিটি, আমার ক্যাশ টাকা আছে কত, ক্যাশের কি অবস্থা আমার, তাই না? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তাই তো? এরপরে আসেন আপনার কোম্পানির ক্ষেত্রে হইলে আপনি কি দেখতে চান যে আমার ইকুইটির পরিমাণ কি অবস্থা, ইকুইটিতে চেঞ্জ আসছে কেমন, নাকি? আমার ইকুইটিতে চেঞ্জ আসছে কেমন, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। এই চারটা জিনিস আপনি জানতে চান। আর যদি বলেন নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, না, ওটা আপনি জানতে চান না। এই চারটা কাজ করার জন্য আপনার ডিটেল কি করা লাগে? যোগ বিয়োগ করা লাগে। যোগ বিয়োগ করলে কি ব্যালেন্স শিটের মধ্যে করবেন, না এক জায়গায় পিছনে নোটসে যোগ বিয়োগ করে আনবেন, ডিটেল ব্যাকগ্রাউন্ড সবকিছু করে আনবেন? নোটস গুলিও এক জায়গায় সবকিছু করে দেন এখানে সামারিটা নিয়ে আসবো। তো আমরা নোটস গুলি আমরা ধরি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইন্টিগ্রাল পার্ট। ওকে, ইয়েস স্যার। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট কয়টা একজন বলেন সুন্দর করে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট আমাদের মধ্যে কি মানে কোনো আছেন কি আছেন বলতে পারবেন? যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আউটকাম অফ অ্যাকাউন্টিং এর পার্ট কয়টা? এনিওয়ান? সবাই তো কাজই করেন। কি পাঁচটা? কি কি? ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নোটস, ইকুইটি এন্ড নোটস। হ্যাঁ বলেন, দিনার বলেন। হ্যাঁ বলেন, আমরা শুনি নাই। স্যার প্রথমে কারেন্ট অ্যাসেট, দেন হচ্ছে লং টার্ম না ওই লং টার্ম লাইবিলিটিস,
কম্পোনেন্ট বলতে বলি, মানে বলতে বলি, এলিমেন্ট বলতে বলি নাই। যেটা হলো আপনারা যারা সারাদিন যে ক্লায়েন্টে কাজ করেন, অফিসে কাজ করেন, ফার্মে কাজ করেন, এটা হলো ব্যালেন্স শিটও না। হ্যাঁ, এটা যারা নর্মাল এমকম করার লোক, আপনাদের বন্ধু বান্ধব যারা সিএ পড়তে আসে নাই, আপনাদের ফ্রেন্ড যারা সিএ পড়তে আসে নাই, ওরা বললে আমি কি হইতাম যে না, ওরা মোটামুটি আইডিয়া রাখে। ইউ আর এ প্রফেশনাল। কি ডাক্তার সাহেব যদি বলে যে গাটা গরম গরম, মোটামুটি হবে কাজ। ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, statement of comprehensive income, statement of change in equity, statement of cash flows, and notes to the financial statement. So আপনারা যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারের ভাষাটা বলে আর আপনাকে বুঝায় বলে বাংলায়, আবার ডাক্তারের যখন আরেক ডাক্তারের সাথে কথা বলে তখন আপনি অনেক কিছু বুঝতেছেন না। কারণ কি, ডক্টরের ভাষায় বলে যে এটা হলো এই এই রোগের সিম্পটম এটা, আর আপনাকে বলে যে কোনো সমস্যা নাই, মাঝে মাঝে পেটটা একটু ইয়ে হয় নাকি, ও আচ্ছা ব্যথা ব্যথা করে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো আপনাকে বলে মাঝে মাঝে পেটটা ব্যথা ব্যথা করে, আর ডক্টরের ইয়ে হলো যে আপনার এখানে কিনা তার এটা কোন ব্যাকটেরিয়া, এটা ডক্টরের ভাষা। সো বিং এ প্রফেশনাল, ইউ আর গোয়িং টু বি এ প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো আপনার কাছে এই যে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো, এই ধরনের কথা আশা করা যায় না। ইটস ওকে। সো 5 কম্পোনেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টা কম্পোনেন্ট আজকেই জাস্ট মুখস্থ করে নেন, দেখে নেন, বুঝে নেন। আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি সি স্টুডেন্ট বলেন হ্যাঁ ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, হাসবে মানুষ ভুল করলে আপনি কারেকশন করে দিবেন যে না, আসলে এটা সঠিকটা হলো অ্যাকচুয়ালি ইজ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এটা একদিনের জন্য, বছরের যে কোনো একদিন নির্দিষ্ট সময়ের জন্য করা হয়, ওই দিনের কন্ডিশনটা দেখার জন্য বিজনেসের। দেন সারা বছরের জন্য বা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য করা হয় স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, যেটার মধ্যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যেটা দ্বারা নির্ধারণ করা হয়, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, and statement of change in equity, and notes to the financial statement. These are the thing. So এগুলির পিছনের যে কাজটা, এটা হলো অ্যাকাউন্টিং করা। একটা হলো জার্নাল এন্ট্রি, এই যে এন্ট্রিগুলি করা, এই জার্নাল এন্ট্রিগুলি হেড ওয়াইজ, যে নির্দিষ্ট লেজার বা হেড ওয়াইজ, এটা ওই হেডে চলে যায়। সো আজকাল অটোমেটিক কাজ করাতে আজকাল আমরা অ্যাকাউন্টেন্টরা অনেক কিছু বুঝতে পারি না যে আসলে কোথায় কি এন্ট্রি হচ্ছে। আমি তো ক্লাস 19 ইন্টারমিডিয়েটে কি পড়লাম, যে প্রাথমিক বই মানে জেনারেল ফার্স্ট বইটা হলো জাবেদা করতে হয়, জার্নাল এন্ট্রি দিতে হয়, জার্নাল থেকে লেজারে ট্রান্সফার করতে হয়। এখন জার্নালও দেখি না, লেজারও দেখি না, কেমনে কি হয়ে যায়, অ্যাকাউন্টেন্টরা শুধু এন্ট্রি দিয়ে বসে। সো অ্যাকাউন্টেন্টরা প্রাইমারি বহিতে মানে আপনার জার্নালে এন্ট্রি দেয়, বা এখন আর জার্নালে এন্ট্রি দেওয়া লাগে না, জাস্ট জিএলএ সরাসরি চলে যায়, এটা লিঙ্ক করা থাকে। অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ওই 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 বেনিফিট গুলি অ্যাকাউন্টেন্টদেরকে অলরেডি নিয়ে এসছে। সো অ্যাকাউন্টিং বলতে আমরা বুঝবো বুকস অফ অরিজিনাল এন্ট্রি অ্যান্ড লেজার, আর অন্যগুলি হলো রিপোর্টস। ট্রায়াল ব্যালেন্স করা হয় কি আপনার অ্যাকাউন্টিং, আপনার জেনারেল জাবেদা করা হয় কি ডুয়াল এন্ট্রি সিস্টেমে না, ডুয়াল এন্ট্রি সিস্টেম। Yes, sir. ডুয়াল এন্ট্রি মানে কি এভরি ডেবিটের এগেইনস্টে একটা ক্রেডিট থাকবে, রাইট? Yes, sir. ইয়েস স্যার। তো আপনার ডেবিটের সমপরিমাণ টাকা ক্রেডিট হবে, Yes, sir. এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটার কোনো চান্স আছে? ডেবিট No, 500 sir. টাকা, ক্রেডিট হবে 600 টাকা, No, এন্ট্রি sir. হবে না। সো আপনার Yes. এই ডেবিট দিক, এই যে টোটালটা আপনার রেওমিল বলে, আপনার জিএল বলেন, বা আপনার খতিয়ান বলেন, বা লেজার বলেন, ওইখানে এন্ট্রিগুলি যাওয়ার ফলে আপনার কি একবার চেক করার প্রয়োজন আছে কিনা যে এন্ট্রি দিলাম, এন্ট্রি কি সঠিক না বেঠিক দিলাম? ইয়েস স্যার। প্রয়োজনীয়তা আছে। চেক করা উচিত। লেজারের ব্যালেন্স গুলিকে আপনি একটা লিস্টের মধ্যে ফেললে, ডেবিট ব্যালেন্স গুলিকে ডেবিট দিকে, ক্রেডিট ব্যালেন্স গুলিকে ক্রেডিট দিকে ফেললে একটা রেওমিল আসে বা ট্রায়াল ব্যালেন্স আসে। ট্রায়াল ব্যালেন্সের দুই দিক মিলে গেলে তার মানে কি আমি যে এন্ট্রি করছিলাম ডেবিটের সমপরিমাণ ক্রেডিট, তার মানে পিছনের এন্ট্রিগুলি ভুল হয় নাই। ওকে, Yes, sir. আমরা আগে পড়ে আসছি রেওমিল বা আপনার ট্রায়াল ব্যালেন্স মানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কঠিন ওয়ার্ডটা পড়ছি, বাট কঠিন ওয়ার্ডটা কখন অ্যাপ্লিকেশনটা খেয়াল করি নেই। হিসাবের গাণিতিক শুদ্ধতা কি, আগে যে এন্ট্রিগুলি করে এসছি, বুক কিপিং করে এসছি, ডেবিট ক্রেডিট করে আসছি, এবং লেজার বা আপনার কি খতিয়ানে এন্ট্রিগুলি যে করে এসছি, জেনারেল লেজারে করে আসছি, ওইখানের এগুলি ডেবিট ক্রেডিট সমান হওয়ার কথা। এই ডেবিট ক্রেডিট সমান হয়েছে কিনা এইটা চেক করার পরে তারপরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে যাব। এগুলি চেক করার জন্য, এই যে হিসাবের শুদ্ধতা যাচাই করার জন্য একটা পদ্ধতি হলো কি,
বা হিসাবের ব্যালেন্স গুলি নিয়ে অ্যাকাউন্টস করতে হয় বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হয়, এই সবগুলি লেজার ঘাইটা ঘাইটা অ্যাকাউন্টস করা টাফ। সবগুলি লেজারের ব্যালেন্স এক জায়গায় এনে এটাকে চেক করার নাম হলো ট্রায়াল ব্যালেন্স। ওকে ওকে স্যার। সো আমরা Yes, যদি sir. সো আমরা যদি বলি বেসিক্যালি অ্যাকাউন্টিং বলতে আপনি বুঝবেন, অ্যাকাউন্টিং বলতে বুঝবেন আপনার বুককিপিং মানে আপনার বুকস অফ অরিজিন এন্ট্রি এন্ড লেজার, এবং এটাকে চেক করার জন্য আরেকটা পদ্ধতি আসছে ট্রায়াল ব্যালেন্স। একটু পর্যন্ত শেষ। এর পরের পাঁচটা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টা কম্পোনেন্ট পরীক্ষায় আসবে। What are the components of the financial statement? আপনাদের কিন্তু এখন এমসিকিউ স্যার পরীক্ষা। কম্পোনেন্ট কি স্যার 5টা নাকি 6টা? 6টা পাইলেন কোথায়? আরেকটা কোনটা? স্যার ওইটা হচ্ছে a revised statement of financial position from earlier period, that means comparative balance sheet. না, এগুলি তো কম্পারেটিভ থাকতেই হবে আপনার IS1 ফুল প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই IS1 কমপ্লাই করতে হলে আপনাকে কম্পারেটিভ বছরের অ্যামাউন্ট দিতেই হবে আপনাকে, বুঝছেন? জি স্যার। এখন কি স্যার এটাকে আলাদা করে একটা কম্পোনেন্ট হিসেবে ধরা হচ্ছে, মানে কে বললো এটা? স্যার মেবি অ্যাকাউন্টিং স্যার গাউস সন্ধান স্যার বলছিল না, এটা স্যার স্যার গাউস সন্ধান অ্যাকাউন্টিং বইতে না, এই ধরনের কনফিউশন অ্যারেস্ট করার কোনো কারণ নাই। আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, পাইরের অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, আপনি যে কোনো রিভাইজ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। ব্যালেন্স শিট একটাই, ব্যালেন্স শিট বা প্রফিট এন্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন একটাই। পজিশন দুইটা হবে কেমনে আবার? স্যার রিভাইজ তো করা হয় যখন কোনো ভুল হয়ে গেছে, ভুলটাকে সংশোধন করার জন্য একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হলো, ওইটাকে then রিভাইজ তারপরে বলা যখন এটা হয়েছে, মানে অর্থাৎ যেটা লাস্ট ইয়ারের যেটা ওইটাকে রিভাইজ বলা হয়েছিল। এখন আগে একটা এন্ট্রি অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়নি, ওই অ্যাডজাস্টমেন্ট ওটা তো ফাইনান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট হওয়ার কথা না। হ্যাঁ, তো আপনার যে লেটেস্ট যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা রাখবেন না আগেরটাও রাখবেন? যে আমি আগেরটাও রাখবো, লেটেস্টটাও স্যার রাখবো? লেটেস্ট একটা ইয়েস, লেটেস্ট যেটা ভাই, আগেরটা ডিলিট করে দেন। আগেরটা কি মানে ওই এন্ট্রিটা পারফেক্টলি হয় নাই, ওই অ্যাডজাস্টমেন্টটা অ্যাডজাস্ট করা হয় নাই, ঠিক আছে না? ওকে, জি স্যার, আমি স্যার অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারের ব্যালেন্স মানে অর্থাৎ ফাইনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলছি না, ওটা তো যেটা পাশে comparative কম্পারেটিভ থাকে। ওটা তো পাশাপাশি থাকবেই, এটা। স্যার IS1 অনুযায়ী তো কমপক্ষে ও 1 বছরেরটা রাখতেই হয়। ইয়েস, IS1 আপনাকে বলছে যে পিছনেরটার সাথে কম্পেয়ার না করতে পারলে কি বলে, পিছনের সাথে কম্পেয়ার করতে না পারলে এই দিনার, ইয়েস স্যার। আপনার শরীরের তাপমাত্রা এখন 104 ডিগ্রি। এখন আপনি কেমনে বুঝবেন আর ইউ ওকে অর নট? স্যার যদি আমি দেখি যে থার্মোমিটারে যদি দেখাচ্ছে যে 104 ডিগ্রি, দেন আমি অসুস্থ, এটা তো অবভিয়াসলি এটা না। তাহলে আপনি কি মানে এভারেজের সাথে মিলিয়ে আর কি। আপনার স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড 98 99। জি স্যার 98। আপনার এই বছরে যে অ্যাসেট এত টাকা, আপনি কেমনে বলবেন কোম্পানির অবস্থা ভালো না খারাপ? আগের বছর কি ছিল? প্রিভিয়াস ইয়ারের সাথে তো অবশ্যই কম্পেয়ার করতে হবে। IS1 এ বলা আছে সর্বনিম্ন 1 বছর, কিন্তু এর অধিক কত বছর, মানে এর অধিক 2 বছর বা 3 বছর কেউ চাইলে রাখতে পারবে, কিন্তু কম পক্ষে 1 বছর রাখতেই হবে। ইয়েস, থ্যাংক ইউ। আপনারা অডিটর হিসেবে এই জিনিসগুলি আপনারাই মানুষকে শিখাবেন পারফেক্টলি। আপনারা কনফিউজড হইলে তো হবে না। ওকে দিনার, নিচে চলে যান। ফাইন্যান্স ফাংশন কি শুধুমাত্র এই অ্যাকাউন্টিং ই করে, আর কোনো কাজ করে না? সিএফও সাহেব কোনো আর কোনো কাজ করে না ফাইন্যান্সের লোকজন? স্যার করে স্যার। নিচে দেখেন হাতের বাম দিকে কি আছে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। পড়েন সুন্দর করে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে কি কি আছে আর কি এটা দেখেন। জি স্যার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে আছে কস্ট অ্যাকাউন্টিং, বাজেটিং, ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং, পারফরম্যান্স মেজারমেন্ট, ক্যাপিটাল বাজেটিং এন্ড ডিসিশন মেকিং, আর প্রাইসিং। সো এই যে ফাইন্যান্স ফাংশন কি এই কাজগুলি করে কি করে না? অবশ্যই করে স্যার। আর কি কাজ করে? মাঝখানটা পড়েন সুন্দর করে। ট্রেজারি ম্যানেজমেন্ট, কস্ট বাজেট,
ট্রেজারি লং টার্ম ম্যানেজমেন্ট ফিনান্স ট্রেজারি ম্যানেজমেন্ট করে, ট্রেজারি ম্যানেজমেন্টের মধ্যে কি কি কাজ করে? কস্ট বাজেট, Cash লং টার্ম budget। ফিনান্সিয়াল ডিসিশন, হ্যাঁ ম্যানেজ। জি স্যার। হ্যাঁ পড়েন। ক্যাশ বাজেট, লং টার্ম ফিনান্সিয়াল ডিসিশন, ম্যানেজিং ফিনান্সিয়াল রিস্ক। স্যার এই ম্যানেজিং ফিনান্সিয়াল রিস্কটা কি স্যার? আচ্ছা আগে আগে পড়েন তারপর বলছি। তারপরে রেজিং নোবেল শাহ আছে, নোবেল শাহ, ফিনান্স। নোবেল শাহ জি স্যার। কই আপনি? জি স্যার, আমি দিনারের এখানে একটু শব্দ বেশি হচ্ছে দিনারের এখানে। আপনি এটা পড়ান। ট্রেজারি ম্যানেজমেন্টের ফাইন্যান্স ফাংশন গুলি কি কি আর কি? Cash budgets, long-term finance decisions, managing financial risk, raising investment finance, management of cash, including foreign exchange, management of working capital. ইয়েস, থ্যাংক ইউ। আসছি আসলে কোন কাজটার কি কাজ। ফাইন্যান্স ফাংশন কি আর কোনো কাজ করে না নোবেল? জি স্যার, করে স্যার, বাট So last আছে financial reporting. ইয়েস, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মধ্যে কি আছে? Financial Financial statement reporting tax, is provision of information to external regulations. রেগুলেটরস। সো এখানে দেখবেন কিছু সংকেত দেওয়া আছে। এসিসি মানে এটা আপনি পাবেন অ্যাকাউন্টিং এ, এমআই এটা পাবেন আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশনে, আপনি ট্রেজারি ম্যানেজমেন্ট এটা পাবেন এফএমএমআই তে মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ইনফরমেশনে। আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা পাবেন, অ্যাকাউন্টিং এ পাবেন, ট্যাক্সে পাবেন এবং প্রভিশন অফ ইনফরমেশন অফ এক্সটার্নাল রেগুলেটরস এটা আপনি অ্যাকাউন্টিং এ পাবেন, তাই না? ইয়েস স্যার। তো এই যে ফাইন্যান্স ফাংশন মানে একটা সিএফও সাহেব বা একটা বিজনেসে ফাইন্যান্স ফাংশন বলতে আপনি এগুলি বুঝবেন। দেয়ার আর ফিউ থিংস: রেকর্ডিং ট্রানজাকশনস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্রেজারি ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মধ্যে ট্যাক্সেশন আছে, ট্যাক্সেশন। সো এই যে ব্যাপারটা, এই যে একটা ফাইন্যান্স ফাংশন মানে একজন সিএফও, আপনি সিএ কোয়ালিফাই করার পরে বিং এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিং এ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এই কাজগুলি আপনাকে করতে হবে। এই ব্যাপারে আপনার কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার। এবং এটা হলো বিজনেসের ফাইন্যান্স ফাংশন, রাইট? ইয়েস স্যার। সো এইবার আসে আমরা এই যে একদম নিচে তাকান, নিচে তাকান, আপনি দেখবেন লেখা আছে ইন্টারনাল রিপোর্টিং, এক্সটার্নাল রিপোর্টিং। এটা বলতে কি বুঝবেন নোবেল? স্যার রিপোর্টিং তো দুই প্রকারের হয়ে থাকে, একটা হ্যাঁ। হচ্ছে ইন্টারনাল রিপোর্টিং, একটা এক্সটার্নাল রিপোর্টিং। ইন্টারনাল রিপোর্টিং হচ্ছে যখন একটা কোম্পানির অভ্যন্তরে যদি কোনো অডিটর মানে অডিট রিপোর্ট করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল রিপোর্টিং। আর যদি হায়ার করা হয়, বাহির থেকে কোনো অডিটরকে হায়ার করা হয় বা তৃতীয় পক্ষ বাহির থেকে যদি কোনো অডিটরকে হায়ার করে তাহলে এক্সটার্নাল অডিটিং। বাট না, আমরা এখানে ইন্টারনাল অডিটর এবং এক্সটার্নাল অডিটরের ওই ডেফিনেশনে যাচ্ছি না। আমরা আসলে এখানে বিজনেসের রিপোর্টিং, বিজনেসের ভিতরে কিছু রিপোর্টিং থাকে যেটা বাইরে প্রকাশ করা হয় না। এই যে 15 টাকা দিয়ে হাফ লিটার কি কিনে খাইলেন, মানে পানি কিনে খাইলেন, মাম পানি কিনে খাইলেন, এই 15 টাকার মামপানির যে বোতলটা, এটা 2 কস্টিং টাকা। কত? আপনি কি 2 টাকা নিয়ে আবার 3 টাকা। না না, এই 2 টাকা 3 টাকা কি থাকে উল্লেখ লেখা থাকে কোথাও? নো স্যার, এটা ইন্টারনাল। রাইট, ইউ আর। এই কস্টিং ডাটা কি আপনার কোনো কোম্পানি কি কস্টিং ডাটা মানুষের সাথে No, শেয়ার sir. করে? নো স্যার। শেয়ার করে না। সো কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ডিসিশন মেকিং এর জন্য যা যা সিদ্ধান্ত, ডিসিশন গুলি কি কি? আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রমজানে কিছুটা ছাড় দিয়ে বেশি বিক্রি করব, এই সিদ্ধান্ত কি ওই কি বলে মানে কোনো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখছেন? মানে টিভি sir. মিডিয়াতে দেখছেন? টিভি sir. মিডিয়াতে বলতেছে কি বলতেছে যে এই বৈশাখে, এই পয়লা বৈশাখে আপনার জন্য 15% ছাড়। আপনাকে কি জাস্ট ওইটা বলছে যে এই পয়লা বৈশাখে আমরা কি করতে চাই, মানে ইন্টারনাল কোনো নিউজ কি আপনাকে বলছে? নো স্যার। হ্যাঁ, নো স্যার, বলেন। আপনাকে এই রমজানের ট্যাং এর সাথে উপায় বলতে আপনার ইউসিবিএল এর যেই মানে ই মানি ট্রান্সফারিং উপায়ের সাথে ট্যাং এর সাথে অ্যালাইনমেন্ট, আপনি উপায় দিয়ে পেমেন্ট করলে বা ট্যাং কিনলে নাকি আপনি গাড়ি জেতার সুযোগ।
সো আপনার যে ভিতরে যে অ্যালাইনমেন্টটা, এটাকে আপনি বলছে যে আপনাকে কত ট্যাঙ্ক বিক্রি করলে কি বিক্রি করলে কোম্পানির কত টাকা লাভ হবে, ওইখান থেকে একটা গাড়ি দিলে সমস্যা হবে না? এই এই নো যে স্যার। ম্যানেজমেন্ট, মানে এই ম্যানেজমেন্ট ডিসিশন কি আপনাদের সাথে বা আমাদের সাথে, কনজিউমার যারা আমাদের সাথে কি শেয়ার করছে কোম্পানি? না স্যার। এবার আসেন ওই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, এই যে আপনি অডিট করবেন, ট্যাক্সের যে ফাইল, এগুলি কি কোম্পানির ভিতরেই থাকার জিনিস না এগুলি মানে এক্সটার্নালি করার জিনিস? এক্সটার্নালি শেয়ার করার জিনিস। রাইট, ইউ আর। সো এই ফাইন্যান্স ফাংশনের মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই জিনিসগুলি, দিজ আর ইন্টারনাল রিপোর্টিং, এবং এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, দিজ আর দা এক্সটার্নাল রিপোর্টিং। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার তাহলে ট্রেজারি ম্যানেজমেন্টটা? ট্রেজারি ম্যানেজমেন্টটা বেসিক্যালি এটা ইন্টারনালের মধ্যে পড়ে। এটা এই ট্রেজারি ম্যানেজমেন্টের আপনি একদম লেখা ইয়েগুলি কাজগুলি দেখেন, একটা জিনিসও কি করে না, একটা জিনিসও আপনার কি করে না আপনার সাথে। এই যে আপনি থিঙ্কিং করেন যে কোনো কোম্পানি আপনার কি বলে বাটা অ্যাপেক্সে এই ঈদে আপনাকে যে ছাড় দিচ্ছে, সুন্দর সুন্দর নতুন ডিজাইন নতুন মডেল নিয়ে আসতেছে, আপনাকে কোনো কিছু করছে কিনা যে কোম্পানির ক্যাশ ফ্লো দরকার? এখন কোম্পানি ঈদের পরে কোম্পানির ক্যাশ টাকা নাই, কোম্পানির ক্যাশ ক্রাইসিস হয়েছে, এই কারণে কোম্পানি কি করতে মানে অফলোড বা পুরোনো স্টক গুলি ছাড়তে চাচ্ছে, টাকা দরকার, কোম্পানি বলতেছে 70% পর্যন্ত ছাড়, আপ টু 70%। আপনাকে কি কোনো বলছে যে ভাই টাকা দরকার এই জন্য দিলাম, ছাড় দিলাম? না না স্যার। সো এই আপনি কমন সেন্স খাটান যে আসলে এই জিনিসগুলি কি বাইরে কি মানে প্রকাশযোগ্য কিনা। ক্লিয়ার? ইয়েস স্যার। সো এই স্লাইডটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আপাতত সমস্যা থাকার কথা না। দিস আর দ্য থিংস যেগুলি আলাপ করলাম আর কি। স্যার আমি একটা কোশ্চেন দিই, ট্রেজারি ম্যানেজমেন্টটা আসলে কি? ট্রেজারি ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট। আপনার টাকা পয়সা আপনি তো সবসময় কি করেন? ওকে, আপনি কি মানে ছোটখাটো ব্যবসা হইলে, থ্যাংক ইউ, ছোটখাটো ব্যবসা হইলে ক্যাশে বিক্রি হয়? বড় বিজনেস কি ক্যাশে লেনদেন হয়, ক্যাশ টাকায়? না স্যার, ক্যাশ টাকা হয়, কিছু ক্যাশ টাকা হয়, কিছু ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন হয়। জি স্যার। অল্প কিছু। তাহলে আপনি কি র মেটেরিয়াল কি ক্যাশ টাকা কিনে আনতেছেন, না আপনি র মেটেরিয়াল এলসির মাধ্যমে কিনে আনতেছেন বিদেশ থেকে ইম্পোর্ট করে? এলসির মাধ্যমে আনা হয় স্যার, বড় কোম্পানি থেকে। সো এই যে টোটাল ফাংশনটা একবার চিন্তা করেন, এই যে টোটাল এলসি কত টাকার র মেটেরিয়াল বাকিতে কিনছেন, আর আপনার এই যে প্রোডাক্ট তৈরি করে এই যে বানাইতে গিয়ে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, এই জিনিসটা অ্যানালাইসিস করলে দেখবেন যে আপনার আগামী 3 মাস চলতে টাকা কোম্পানিতে আছে কিনা, বা টাকা কিভাবে আসবে, আর কিভাবে টাকা আপনি কি দিবেন, মানে টাকা রিসিভ করবেন কোন ফাংশন থেকে, টাকা পেমেন্ট করবেন কোন ফাংশনে। রিসিভ এবং পেমেন্ট এই দুয়ের মধ্যে কি একটা সামঞ্জস্য রাখা খুব জরুরি না? ইয়েস স্যার। আপনি যদি বলেন যে সব টাকা এই সামনে ঈদ আছে, লোকজনের কি বলে ওই যে র মেটেরিয়াল পেমেন্ট সব দিয়ে দিই, লোকজনের বেতন বোনাস টোনাস সব দিয়ে দিই, ঈদের পরে এসে দেখবো যে কোম্পানি চালানোর মতো টাকাই নেই। আপনার কাছে লাইবিলিটি তাহলে স্যার আমরা বলতে পারি যে ট্রেজারি ম্যানেজমেন্টটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের সোজা কথা হচ্ছে ক্যাশ ইনপুট এবং আউটপুটের বিষয়টা কি করে? ইয়েস খাঁটি বাংলা ক্যাশ ম্যানেজমেন্ট। ট্রেজারি মানে কি আপনার কি বলে? ট্রেজারি বলতে শুধু ক্যাশ মিন করে না, ওই বিল বন্ডস কি বলে, মানে আগে বিনিময় বিল পড়ছেন না, বিল অফ এক্সচেঞ্জ, লেটার অফ ক্রেডিট। বিজনেস কি শুধুমাত্র ক্যাশ ফর্মে হয়? বিজনেস ক্যাশ ফর্মে হয় না স্যার। টোটাল এই যে বিজনেসের এই যে ট্রানজাকশনের যে এলিমেন্ট গুলি, দিস ইজ কল্ড ট্রেজারি। সো ট্রেজারি ম্যানেজমেন্ট, দ্যাট মিন্স আরো খাঁটি বাংলা বলে ক্যাশ ম্যানেজমেন্ট, আরো খাঁটি বাংলা বলে ফান্ড ম্যানেজমেন্ট। স্যার এটা তো ভ্যাট ট্যাক্স হতে পারে, ট্রেজারি ভ্যাট ট্যাক্স। হ্যাঁ পারে। তো আপনি ভ্যাট ট্যাক্স বলতে আপনি ভ্যাট তো আপনি কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন, এটা আবার গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টের দিয়ে দিবেন, এটা আপনার কোম্পানির ইনকাম না। সো আপনার কি পরিমাণ কি বলে ওটাকে বলা আমরা গভর্নমেন্ট ট্রেজারি বলি আর কি, গভর্নমেন্ট ট্রেজারি। সো আমরা কোম্পানির ট্রেজারি ম্যানেজমেন্ট বলতে বুঝবো আমরা আসলে ফান্ড ম্যানেজমেন্ট। একদম সোজা কথা স্যার, ফান্ড ম্যানেজমেন্ট। সো এই জিনিসগুলি আমরা যেটা দেখলাম, ফাইন্যান্স ফাংশন এগুলি ম্যানেজ করে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট ক্লাসিফিকেশন অলসো। সো কস্ট অ্যাকাউন্টিং আমরা মোটামুটি করে এসেছি মোরলেস। কস্ট অ্যাকাউন্টিং এর 3টা মেজর এলিমেন্ট নিয়ে কাজ করে কস্ট অ্যাকাউন্টিং।
ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস বা ওভারহেড, রাইট? ওকে স্যার। ইয়েস স্যার। এলিমেন্ট অফ কস্ট আপনি ভাগ করলে দেখবেন ম্যাটেরিয়াল, লেবার এন্ড এক্সপেন্সেস, প্রোডাকশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এই যে আপনি যদি আড়ং-এ যদি একটা পাঞ্জাবি কিনতে যান, আড়ং-এ পাঞ্জাবি কিনতে গেলে ওই পাঞ্জাবিটা যে প্রাইসিং করছে, সবার শেষে যে কস্ট প্রাইসিং করছে, ভ্যাটটা যোগ করার আগ পর্যন্ত এই ওইটার মধ্যে কি র মেটেরিয়ালের পোর্শন নাই, লেবার আচ্ছা স্যার। নাই, আচ্ছা স্যার। প্রোডাকশন ওভারহেড নাই, ইয়েস স্যার, তিনটাই আছে তো। ইয়েস, এবং ডিস্ট্রিবিউশন কস্ট নাই। আচ্ছা স্যার, সেলিং এক্সপেন্স ওটা ডিস্ট্রিবিউশন তো সেলিং এ চলে যাবে। হ্যাঁ, আপনাকে যদি বলতো যে আড়ং-এর আশুলিয়াতে একটা শোরুম আছে, ফ্যাক্টরি, ওইখান থেকে গিয়া সবাই গিয়ে কিনে আনবেন কষ্ট করে। এই রমজানে এই জ্যাম ঠেলে আপনি যাবেন ওখানে? না স্যার। আপনাকে বলতেছে আপনার বাসা কোথায়, মোহাম্মদপুরে, মোহাম্মদপুরে একটা আছে আড়ং। আপনার বাসা কোথায়, মগবাজারে, মগবাজারে একটা আছে। আমার বাসা তো বনশ্রী, কোনো টেনশন নেবেন না, বনশ্রীতে একটা নিয়ে গেছে আড়ং, নাকি? আমার বাসা উত্তরা, কোনো টেনশন নেবেন না। মানে আপনাকে যে ডিস্ট্রিবিউশনের জন্য যে বিভিন্ন জায়গায় শোরুম খোলা, এই শোরুম গুলি না খুলে আড়ং যদি এটা বুদ্ধিমানের মতো কাজ করতো, যে আশুলিয়াতে এক জায়গায় সবকিছু, এক জায়গায় সবার যা যা আড়ং দরকার ওইখান থেকে গিয়ে কিনে আনেন, বিজনেসটা কেমন হইতো? ভালো হইতো স্যার অনেক কাস্টমার কমে যেত। সেলস এবং প্রফিট কমে যেত। ইয়েস, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, যে এই যে আড়ং-এ এত বড় বড় শোরুম নিলে, এত খরচ করলো, কি বেকুবের মতো কাজ। আমাকে যদি বিজনেস ম্যানেজার বানাইতো, আমি বলতাম যে না, দরকার নাই, আসলে বিশাল গোডাউন রাখবো, ওইখানে পার্কিং টার্কিং রাখবো, মানুষ সবাই গাড়ি নিয়ে কিনে আনবো গিয়ে ওইখানে গিয়া। ওকে, সো দিজ আর দ্য বিজনেস থিং। এবং কস্ট সেন্টার ওয়াইজ মানে আমাদের যে বিজনেস কস্টিং গুলি হয়, কস্ট অ্যাকাউন্টিং গুলি ম্যানেজ করা হয়, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এন্ড আদার এক্সপেন্সেস এন্ড ওভারহেড থাকে। এই যেটা চার্ট, এটা একটু খেয়াল রাখা খুব জরুরি। আপনারা কস্ট অ্যাকাউন্টিং অনেকেই পড়ছেন, অনেকেই কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে ভালো ধারণা রাখেন। সো ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট এটা দেখেন। নোবেল কোথায়? জি স্যার। এই এলিমেন্ট অফ কস্টটা সুন্দর করে পড়েন। ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স। ওকে, ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে ডাইরেক্ট লেবার প্লাস ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হলে সেটা হচ্ছে ইন টোটাল ম্যাটেরিয়াল। একইভাবে ডাইরেক্ট লেবার প্লাস ইনডাইরেক্ট লেবার হলে সেটা হচ্ছে টোটাল লেবার, এন্ড ডাইরেক্ট এক্সপেন্সেস প্লাস ইনডাইরেক্ট এক্সপেন্সেস হলে সেটা হচ্ছে টোটাল এক্সপেন্সেস। এন্ড সবগুলো সাব টোটাল হলে তখন সেক্ষেত্রে ডাইরেক্ট টোটাল কস্ট হয় প্লাস ইনডাইরেক্ট টোটাল কস্ট, দুটো একসাথে করে বললে সেটা হচ্ছে টোটাল কস্ট। ডাইরেক্ট টোটাল কস্টকে আমরা প্রাইম কস্ট হিসেবে বলতে পারি এবং ইনডাইরেক্ট টোটাল কস্টকে আমরা ওভার কস্ট হিসেবে বলতে পারি। সো আমরা এখানে ডিরেক্ট ইনডিরেক্টের মধ্যে পার্থক্য করলাম কেন? আসলে ডিরেক্ট বলার কারণ কি? কস্টের যে পোর্শনটা সরাসরি প্রোডাক্টের সাথে অ্যালোকেট করা যায় ওইটাকে ডিরেক্ট কস্ট বলে, আর যেটাকে সরাসরি প্রোডাক্টের সাথে অ্যালোকেট করা যাচ্ছে না ওইটাকে বলা হয় ওভারহেড কস্ট বা ইনডিরেক্ট কস্ট। এক্সিলেন্ট। সো যে কস্ট গুলি প্রোডাক্টের সাথে ডিরেক্টলি অ্যালোকেট করা যায়, দিজ আর দ্য পার্ট অফ দ্য প্রাইম কস্ট। আর যেটা প্রোডাক্টের সাথে ডিরেক্টলি অ্যালোকেট করা যায় না, যেটা হলো ওই প্রোডাক্টটা সেলেবল করতে খরচটা লাগে আসলে। এই যেটা বললাম, এই যে আড়ং-এর এক একটা শোরুমের যে ভাড়া বা শোরুমের যে কস্ট, এটা কি ওই যে কি বলে, মানে এটা কি প্রোডাক্টটা তৈরি করতে, ম্যানুফ্যাকচারিং করতে লাগছে? না স্যার। বাট এইটা ওই প্রোডাক্টটা সেলেবল করতে ওই খরচটা তো অবশ্যই লাগছে, তাই না? ইয়েস স্যার। সো এই যে ডিস্ট্রিবিউশন খরচ, এই যে আড়ং-এ আছে, এই যে ব্র্যান্ডিং, এই যে আড়ং-এর যেটা লোগো, এই যে আড়ং-এর লোগোটা লাগানোর ফলে আপনার 1500 টাকার পাঞ্জাবি হয়ে যায় 2500 টাকা। এই যে লোগোটা বলেন, লোগোটা একটু প্রিন্ট করে লাগাই দিলে তো হয়ে যায় 20 টাকা খরচ। তো এই লোগোটার দাম কি 20 টাকা, না এই লোগোটার দাম 1000 টাকার বেশি? এই লোগোটার দাম 1000 টাকার বেশি পার্সপেক্টিভলি ভাবতে গেলে। ইটস কল্ড ব্র্যান্ডিং, নাকি? ইয়েস স্যার। মানে ব্র্যান্ডিং এমনি আসে? নো স্যার। না স্যার। এই ইফতার করার সময় রাস্তায় আছেন, রাস্তায় যদি হঠাৎ করে কেউ যদি একটা কি নিয়ে আসে, মানে কেউ যদি একটা বোতলের মধ্যে করে যদি আমার চিনি দিয়ে মানে ব্র্যান্ডিং করে নিয়ে আসে, যে আপনার মানে কোনো নাম টাম নাই, হ্যাঁ বাসা থেকে নিয়ে আসছে, বললো যে ভাই এই আমের জুস আমি বানায় আনছি, সিজনের সময় আমরা রাখছিলাম ফ্রিজে, এখন বানায় ব্র্যান্ডিং করে আপনার জন্য নিয়ে আসছি, আপনি খাবেন? নো স্যার। না স্যার।
হ্যাঁ না স্যার। নো স্যার খাবো না। এবং লেটসে ধরেন বাজারে আছে ফ্রুটিকা আছে বা ফ্রুটো আছে বা যে জুস আছে, সো আপনি যে ফ্রুটিকা জুসটা বলতেছে এর দাম 25 টাকা, আর ওই লোক বলতেছে ফ্রুটিকা খাই লাভ নেই, আমার টাকা 15 টাকায়। আমি আম, পানি আর চিনি 3টা ব্লেন্ড করে নিয়ে আসছি, আপনি 15 টাকা দিয়ে ওই 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 নন ব্লেন্ড জুস আপনি ওই জুসটা খাবেন কিনা? খাবো না স্যার। নো স্যার খাবো না। ট্রাস্ট নেই ওটার উপর। আস্থা নাই, কারণ কি? কারণ ওই লোক পানি কোন পানি ইউজ করছে আপনি জানেন না। এই লোকের খাওয়ার পরে যে পেট খারাপ হইলে এই লোকের কই পাবেন? আপনি খুঁজে পাবেন না। বাট আপনি ফ্রুটিকা জুস খাই যে আপনার পেট খারাপ হয়, ইউ মে ক্লেম যে ভাই আমি জুসটা খাইছিলাম, আমার তো কালকে কি সমস্যা হয়েছে। সো আপনি এও আস্থা রাখতে পারেন যে না, এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্রসেস, তারা পানি কিভাবে পরিশোধন করে, তারা ম্যাঙ্গো পাল্প কিভাবে রাখে, ব্যাকটেরিয়ার কোনো উপস্থিতি নাই, এই যে ব্যাপারটা, এই যে আপনার আড়ং, এবং যে ব্যাপারটা আপনি একটা বঙ্গ মার্কেট থেকে একটা পাঞ্জাবি কিনছেন, আপনি কেনার পরে খুব খুশি যে আড়ং এই পাঞ্জাবির দাম 5,000 টাকা আর আমি কিনছি মাত্র 1500 টাকা দিয়া। আর আপনি বাসায় এসে চিন্তা করলেন যে এটা একটু ধুই আর কি, বা একবার পরার পর ধোয়ার পরে দেখলেন এটা নাই আর এটা। আর আড়ং-এ যদি এই টাইপের হয়, আপনার পক্ষে কি আড়ং-এ গিয়া ইয়ে করার মানে কমপ্লেন করার আছে কিনা, মানে সুযোগ আছে কিনা? অবশ্যই আছে স্যার। আপনার পাঞ্জাবি দরকার 42 সাইজ, আপনাকে ফিতার মাপ দিয়ে টান দিয়ে 40 পাঞ্জাবি আপনাকে দিয়ে দিছে, বঙ্গ মার্কেটে দিয়ে দিছে আপনাকে। তো আপনার পক্ষে কি আবার গিয়া ওই সেম পাঞ্জাবি 42 কিনা সম্ভব কিনা? বা ভাই আমি এটা কি এটা অনেক সময় সম্ভব হয় কিনা? বাট আপনি আরামে যদি বলেন যে না, আমি এই পাঞ্জাবিটা ইনিশিয়ালি নিছিলাম রাত্রেবেলা, দেখছি মানে কালারটা এই, সকালবেলা বাসায় গেছি আর আমার ওয়াইফ এই কালারটা মানে, বা আমার আম্মা কালারটা কি করছে না, মানে মানে পছন্দ করতেছে না, বলতেছে তুমি পাঞ্জাবি বাদ দিয়ে তুমি শার্ট নিয়ে আসো। আরামে কি এটা সম্ভব কিনা? সম্ভব স্যার। সম্ভব। সো তাদের বিজনেস পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, তো এই যে ব্যাপারটা, ওই ব্র্যান্ডিং ইটসেলফ হ্যাজ এ কস্ট, রাইট? ইয়েস স্যার। সো আপনার এই যে কস্ট এলিমেন্ট, এই কস্ট এলিমেন্টের চার্টটাও খুব মানে মানে খেয়াল করে, মানে খুব মনোযোগ সহকারে দেখা উচিত। ওকে ওকে স্যার। এবার আমরা কস্ট বিহেভিয়ার ওয়াইজ কস্ট কি একরকম? কস্ট বিহেভিয়ার নো স্যার একরকম না। ফিক্সড, ভেরিয়েবল একরকম না স্যার, এবং সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল। ফিক্সড কস্টের একটা এক্সাম্পল দেন তো। রেন্ট। ভেরিয়েবল কস্ট র মেটেরিয়াল। হ্যাঁ র ম্যাটেরিয়াল। এই যে এইখানটাতে, এই যে ডিরেক্ট এখানটাতে সবটাই সাধারণত ভেরিয়েবল ইন পোর্শন, ভেরিয়েবল। প্রোডাকশন হইলে লাগবে, না হইলে লাগবে না। জি স্যার। আর এই যে ইনডিরেক্ট যেটা দেখতেছেন, এটার মধ্যে ভেরিয়েবল ফিক্সড দুটোটাই মিক্স থাকতে পারে। যেটা বললেন ফ্যাক্টরির ভাড়া, যে কোনো কারণে এই মাসে ফ্যাক্টরি রান অপারেট করেন নাই, তো ওই ফ্যাক্টরির যিনি মানে ফ্যাক্টরির বিল্ডিং এর যিনি মালিক, আপনি ভাড়া নিয়ে চালান, ওই মালিককে কি বললে শুনবে যে আঙ্কেল এই মাসে তো প্রোডাকশন করতে পারলাম না, এই মাসের ভাড়াটা নিয়েন না? হ্যাঁ, শুনবে না স্যার। হ্যাঁ। এবার আসেন আরেকটা খরচ আছে সেমি ভেরিয়েবল, যেটার মধ্যে ফিক্সড এবং ভেরিয়েবল দুটোর মিক্স আছে। এই টাইপের কোনো খরচ আপনাদের আছে, আইডিয়া আছে? মানে এই টাইপের কোনো খরচের এক্সাম্পল দিতে পারবেন? কারেন্ট বিল, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ইয়েস এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো আপনারা যদি বাসায় যদি সারা মাস না থাকেন, 2 মাস বাসায় ছিলেন না, বিদ্যুৎ বিল আসবে না? আসবে স্যার। মিটার রেন্ট আসবে, মিটার রেন্ট একটা লিমিটেড রেটে আসে। মিটার রেন্ট, ওটা মিটার রেন্ট বলে। মিটার রেন্ট, আপনার বাসাতে মিটার আছে, এই জন্য এটা বিল আপনাকে দিবে। বাট আপনি যত বেশি ইউজ করছেন তত বেশি আসবে বিল, বিদ্যুৎ বিল, নাকি? জি স্যার, ওটা ভেরিয়েবল হয়ে যাবে। বিদ্যুৎ বিলটা কিন্তু সেমি ভেরিয়েবল ইন নেচার। একটা পোরশন ফিক্সড, যত ইউজ করবেন তত বিল বাড়তে থাকবে, তাই না? ইয়েস স্যার। অনেকের বাসায় কিন্তু ফোন আছে, TNT ফোন অনেকের বাসায় আছে এখনো, বাট ফোন আর করা হয় না। গত 2 মাসে কোনো ফোন করেন নাই, কারণ সবার হাতে মোবাইল। টেলিফোন বিল কি আসবে না? এখন মনে হয় 120 টাকা না 130 টাকা আসে। ইটস কল লাইন রেন্ট। ওকে, ইয়েস স্যার। এরপরে যত কল করবেন তত বিল আসবে না? ইয়েস স্যার। ইয়েস, থ্যাংক ইউ।
সো দিজ আর দ্য কস্ট বিহেভিয়ার। সো আপনাকে এই কস্ট বিহেভিয়ার কস্টিং সম্পর্কে জানতে গেলে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে গেলে এগুলি সম্পর্কে ভালো ধারণা খুব জরুরি। একটা ওয়ার্ড যদি বলি যে আপনার ভেরিয়েবল কস্ট পার ইউনিটে অলওয়েজ ফিক্সড। কথাটা কি বুঝছেন কি বোঝেন নাই? ভেরিয়েবল কস্ট পার ইউনিটে জি স্যার বুঝতে পারছি স্যার। অলওয়েজ ফিক্সড। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। ফিক্সড কস্ট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পার ইউনিটে ভেরিয়েবল। ইয়েস স্যার। স্যার আরেকবার স্যার। ফিক্সড কস্ট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পার ইউনিটে ভেরিয়েবল, টোটাল ভলিউমই ফিক্সড। ইয়েস স্যার। স্যার একটু উদাহরণ দিয়ে বুঝাই দিবেন এটা। আপনি যে ফ্যাক্টরি ভাড়া নিছেন, ফ্যাক্টরি 1 লাখ টাকা ভাড়া, তো 1 লাখ টাকা ফ্যাক্টরি ভাড়া, এখানে যদি 1,60,000 প্রডিউস করেন তাহলে প্রতিটা ষাঁড়ের মধ্যে ফিক্সড কস্ট পড়বে কত টাকা করে ভাড়া বাবদ? 1 টাকা করে। আপনি কোনো কারণে এই মাসে প্রডিউস করতে পারেন 50,000 ষাঁড় আপনি প্রডিউস করছেন, পার ষাঁড়ের মধ্যে ওই মানে ফ্যাক্টরি ভাড়া লাগবে 2 টাকা। 2 টাকা। আপনি 25,000 ষাঁড় কি করছেন, আপনি প্রডিউস করছেন 4 টাকা। আপনি 20,000 ষাঁড় প্রডিউস করছেন, আপনি 5 টাকা। আপনি একটা ষাঁড় প্রডিউস করছেন এই মাসে 1 লাখ টাকা। সো আপনার ওই যে কি বলে ফিক্সড কস্ট একটা, ওই যে 1 লাখ পর্যন্ত ওই ফ্যাক্টরিতে প্রডিউস করতে পারেন আপনার। সো 1 লাখ পুরো প্রডিউস করলে আপনার ফিক্সড কস্ট প্রতিটা ষাঁড়ে সমান হবে। সো আপনি যদি যতটা কম বেশি করবেন তার মানে কি ফিক্সড কস্ট পার ইউনিটে ভেরিয়েবল। ক্লিয়ার? টোটাল ফিক্স। ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার আসেন ভেরিয়েবল কস্ট। একটা শার্ট বানাইতে 500 টাকার কাপড় লাগে, 500 টাকার কাপড়। এবার আপনি 1 লাখ শার্ট বানাইতে হইলে কত টাকার কাপড় লাগবে? 1 লাখ ইনটু 500। 500 লাখ টাকা। আপনি একটা শার্ট বানাইছেন এই মাসে, তাহলে 500 টাকাই। ক্লিয়ার? নো স্যার, আরেকবার একটু বললে ভালো হবে। আপনি যতটা শার্ট বানাইছেন অতটা শার্টের কাপড় অতটা লাগবে না আপনার ওই যে 1 লাখ শার্টের কাপড় লাগবে আপনার? না স্যার, আমি তো যতটা বানাবো ততটা লাগবে। তো এই যে শার্টের কাপড়টা কি ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট? ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল পার ইউনিট ফিক্স। তো এই যে ভেরিয়েবল কস্ট কখনোই কমবে বাড়বে কিনা? বাড়বে স্যার, কমবে বাড়বে তো অবশ্যই। হ্যাঁ কমবে বাড়বে ভলিউমে, কিন্তু 4টা শার্ট বানাইলে 5টা শার্টের কাপড় লাগবে কিনা? না স্যার, না স্যার, 4টারই লাগবে। না স্যার লাগবে না তো স্যার। 20টা শার্ট বানাইলে 18টা শার্টের কাপড় দিয়ে 20টা শার্ট হবে কিনা? হবে না স্যার। স্যার এটা হয়তো হতে পারে কি হবে না, ছোট করে হয়ে যাবে স্যার। হবে না, জি স্যার, মানে সাইজ ছোট হবে না। স্যার ছোট আর আপনি ব্লাউজ বানালে অন্য হিসাব নিয়ে, আপনি ব্লাউজ বানালে অন্য হিসাব দিয়ে, অথবা অনেকে আছে কি বলে আমাদের এখানে কি বলে আমাদের অনেক মিস আছে যে জামার কাপড় কিনছে মানে নিজের জন্য বানাইছে, প্লাস তার একটা ছোট বোন আছে, ওই যে বলে ওই যে টেলারে বলে যে ভাইয়া কোনো কাপড় বাড়তি থাকবে তাহলে আমার ছোট বোনের জন্য এটা বানাই দিয়েন কি? জি স্যার। তো যেটা বোঝানোর চেষ্টা করলাম এটা হলো ফিক্সড কস্ট ভলিউমে অলওয়েজ ফিক্সড, ভলিউমে। ওকে, ইয়েস স্যার, ওকে স্যার। ফিক্সড কস্ট ভলিউমে অলওয়েজ ফিক্সড, বাট ফিক্সড কস্ট আবার ইউনিট প্রতি কিন্তু আবার ভেরিয়েবল। কারণ যত কম বেশি প্রডিউস করবেন ফিক্সড কস্ট কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, বাড়বে বা কমবে। ইয়েস। আর ভেরিয়েবল কস্টের কোনো ভলিউম টলিউম নাই। ভেরিয়েবল কস্ট একটা শার্ট বাড়বে, একটা শার্টের কস্ট বাড়বে কাপড়, 2টা শার্ট বাড়বে, 2টা শার্টের কস্ট বাড়বে নাকি? ফ্যাক্টরিটা রাখছেন, ফ্যাক্টরিটা কোনো কারণে এই মাসে কোনো প্রোডাকশন করেন নাই, ফ্যাক্টরির আঙ্কেল বাড়ির ফ্যাক্টরির মালিকের বিল্ডিং, ওই লোক বলবে না যে ভাড়া এই মাসে মাফ, বলবে মাফ? না স্যার। বাট আপনি একটা শার্টও বানান নাই, আপনি 1 টাকার একটা শার্টের কাপড় কি কিনবেন আপনি? কোশ্চেনটা স্যার আরেকবার প্লিজ। নো স্যার। একটা শার্টও আপনি এই মাসে প্রডিউস করেন নাই, আপনি কি একটা শার্টের কাপড়ও কিনবেন কিনা? নো স্যার। না স্যার।
কাজে আপনার ভেরিয়েবল, আপনার ফ্যাক্টরি বন্ধ থাকলে ভেরিয়েবল কস্ট হবে না, বাট আপনার ফিক্সড Yes, কস্ট হবে sir. কি হবে না? অবশ্যই হবে স্যার। তার মানে আপনার সিদ্ধান্ত নিতে গেলে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফিক্সড কস্টের কোনো ভূমিকা নাই। ক্লিয়ার? ইয়েস স্যার। প্রোডাকশন করলেও লাগবে, না করলেও না লাগবে, করলেও লাগবে। এটাকে বলে ফিক্সড কস্ট। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না। ক্লিয়ার? ইয়েস স্যার। ফিক্সড কস্টটা কি রিলেভেন্ট কস্ট না ইরিলেভেন্ট কস্ট ফর টেকিং এনি সর্ট অফ ডিসিশন? Relevant cost. ইয়েস, রিলেভেন্ট স্যার। ইরিলেভেন্ট। ফিক্সড কস্টটা ইরিলেভেন্ট, অপ্রাসঙ্গিক, ফালতু জিনিস। এটা নেই, এটা কোনো কি নাই, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো কাজে লাগে না। প্রোডাকশন করলেও দিতে হবে ভাড়া, না করলে দিতে হবে ভাড়া, নাকি? ইয়েস স্যার। সো এই জিনিসগুলি আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যখন পড়তে যাবেন, ফাইন্যান্স ফাংশন যখন রান করতে যাবেন, ম্যানেজমেন্টকে ডিসিশন দিতে যাবেন, এই জিনিসগুলি আপনার খুব সূক্ষ্ম ধারণা থাকা খুব জরুরি। এবার আসি কন্ট্রোলেবল কস্ট এবং আনকন্ট্রোলেবল কস্ট। কন্ট্রোলেবল কস্ট এবং আনকন্ট্রোলেবল কস্ট, এ কস্ট হুইচ ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই ম্যানেজমেন্ট ডিসিশনস এন্ড অ্যাকশনস। আনকন্ট্রোলেবল কস্ট কন্ট্রোল করা যায় না। আমরা দুইটা কস্ট শুনছি, নর্মাল লস, অ্যাবনর্মাল লস, শুনছি না? নর্মাল লস, অ্যাবনর্মাল লস। Yes, sir. Yes, sir. নর্মাল লস কি কন্ট্রোলেবল কস্ট না আনকন্ট্রোলেবল কস্ট? কন্ট্রোলেবল কস্ট। কে কে বলতেছে কন্ট্রোলেবল কস্ট? নর্মাল কস্ট স্যার দিনাজ চন্দ্র। দিনার কিভাবে কন্ট্রোল করবেন নর্মাল কস্ট, নর্মাল লস? আগে আমরা নরমাল, যদি যে কস্টটা নরমাল মানে নর্মাল, এটা কন্ট্রোল করা যাবে নাকি? ইয়েস স্যার। না না, স্যার, ব্যাপারটা তা না। এবার আসি আমরা, না ইটস ওকে, থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। আমরা সবাই জানি, অবশ্য অঙ্ক করতে দিলে পারবো, বাট এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব জরুরি। কারণ আমরা যখন বড় কর্মকর্তা হব, বড় স্যার হব, তখন আমাদেরকে কেউ অঙ্ক করতে দিবে না, সিদ্ধান্ত নিতে দিবে। তো আমরা যদি বলি এই যে কি বলে আপনার তেলের বিজনেস করব, এডিবল অয়েল, সয়াবিন তেল, নাকি দিনার? মানে তেল যে বাতাসে উড়ে, এটা কি আপনি জানেন? মানে তেল যে বাতাসে উড়ে, এটা কি আপনি জানেন? একটা পোর্শন হালকা। স্যার সব তেল তো, স্যার সব আপনি আচ্ছা শোনেন, আপনি আপনার বাসায় কিছু। হ্যাঁ, এবার আসেন তেলের বিজনেস। আপনি 5,000 ব্যারেল তেল বা 50,000 ব্যারেলের তেলের বিজনেস করতেছেন, আপনি গোডাউনে রাখছেন। কিছু এক্স্যাক্টলি আপনার এক ফোঁটা তেলও মিসইউজ হবে না, একটা ড্রামও ফুটা হবে না। ওই ড্রামের গায়ে তেল লাগবে কি লাগবে না? লাগবে স্যার। 5,000 মেট্রিক টন তেল আনছেন, আপনি বললেন যে 5,000 মেট্রিক টনের এক ফোঁটা কম আমি মেনে নেব না। বাট আপনি যে ড্রামের মধ্যে ঢালছেন, এক ড্রাম থেকে আরেক ড্রামে ঢালছেন, ড্রামের গায়ে লাগে নাই তেল? লাগছে স্যার। বললেন যে এটা টাইনা নিয়ে নেব, সবটা নেওয়া সম্ভব না স্যার। আপনি এই তেলের বিজনেস করতে গেলে আপনার এই পরিমাণ, মানে আপনার সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার পরেও কিছু হালকা লিকেজ, কিছু যে বাতাসে হালকা কিছু উড়ে যাওয়া, অল্প কিছু কমে যাওয়া, এই যে এক ড্রাম থেকে আরেক ড্রামে ঢালা, কিছু কম হবে কি হবে না? ইয়েস স্যার। দিস ইজ নর্মাল লস। এবং আপনি বলবেন যে আমি আমার ব্যবসায়ী নর্মাল লস হইতে দিব না, আমি পুলিশ পাহারা বসাবো। আপনি র্যাবের খবর দিলেন, পুরা গোডাউনের আশেপাশে র্যাব মোতায়েন করলেন। এই যে লস গুলির কথা বললাম, যে এক ড্রাম থেকে আরেক ড্রামে ঢালা, একটু বাতাসে কম হয়ে উড়ে যাওয়া, বা হালকা কিছু মাঝে মাঝে একটু লিকেজ হইতে পারে দু একটা ড্রাম। কারণ আপনার 5,000 বা 5 লাখ ড্রাম আপনার একদম একুরেট হবে এমনটা হওয়া না, ভলিউমে বিজনেস করেন আপনি। এই গোডাউনের আশেপাশে যদি র্যাব নিয়োগ করেন, এই লসটা কন্ট্রোল করতে পারবেন? না স্যার, বুঝতে পারছি স্যার আমার ভুলটা। এবার আসেন আপনি মানে ব্রেডের বিজনেস করেন, বেকারি বিজনেস করেন, ময়দা দিয়ে রুটি বানান, ময়দা দিয়ে বিস্কিট বানান, কেকও বানান। আপনি এক্স্যাক্টলি 20 মেট্রিক টন ময়দা থেকে কি এক্স্যাক্টলি 20 মেট্রিক টন প্রোডাক্ট পাবেন কিনা? না স্যার, সম্ভব না।
কিছু ময়দা ওই যে এই যে যেখানে যেখানে প্রসেস হবে মেশিনের গায়ে লেগে থাকবে বা কোথাও লাগবে, একটু উড়বে না বাতাসে, একটু পড়বে না, পড়বে না? ইয়েস স্যার। 2% বা কিছু হ্যাঁ 2% বা 1%, 2% বা 1% কি আপনার কি বলে এদিক সেদিক কি হবে না, লস হবে না? অবশ্যই স্যার হবে। তো আপনি যদি আপনার ওই যে রুটির কারখানার বাইরে যদি আপনি পুলিশ পাহারা বসান, একদম পুলিশ নিয়ে আসবো ফ্রম কি বলে মানে এফবিআই এর গোয়েন্দা নিয়ে আসবো, এফবিআই এর গোয়েন্দা নিয়ে আসলে আপনার এই নর্মাল লসটাকে কন্ট্রোল করতে পারবেন কি পারবেন না? পারবেন না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্ভব না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, যাও। আচ্ছা, যাও, থ্যাংক ইউ। সো দিস নর্মাল লস কন্ট্রোল করা সম্ভব না। এবার দিনারকে আরেক ব্যবসা নামাই দিই। দিনার ঈদের সময় দিনার কি করে? ঈদের সময় দিনার ইন্দোনেশিয়া থেকে মশলা এনে কি করে বিক্রি করে। দিনার অন্য কোনো মশলা বিক্রি করে না, এলাচ বিক্রি করে, এলাচ। ইয়েস স্যার, সাদা এলাচ। হ্যাঁ, সাদা এলাচ বিক্রি করে, একদম দামিটা। তো আপনি ইন্দোনেশিয়া থেকে যত মেট্রিক টন এলাচ আনছেন, এই এলাচ দেশে আনতে গেলে আপনার যে বাংলাদেশে যে গরম পড়ছে, গরমে আপনার এলাচের ওজন কমবে না বাড়বে? কমে যাবে স্যার। তা আপনি যদি বলেন যে খবরদার একটা ফোঁটা যাতে ওজন না মানে না কমে, আপনি পানি ছিটালে অন্য হিসাব। আপনার ময়েশ্চার রিলেটেড ইস্যুস, যেই ব্যবসার সাথে ময়েশ্চার জড়িত কি, আবার দিনারের কপাল ভালো যেতে পারে, এলাচটা বাংলাদেশের পোর্টে আসার পর থেকে, কারণ বাজার গোডাউনে আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদার আর্দ্র ওয়েদার, এলাচ কিনছে 20 মেট্রিক টন, এটার ওজন হয়ে গেছে 20.5 মেট্রিক টন। কি বলেন দিনার? জি স্যার। দিস ইজ নর্মাল গেইন নাকি? ইয়েস স্যার। সো আবার আপনি যখন এই যে এটা চট্টগ্রাম পোর্ট থেকে খালাস করে আনলেন, অনেক গরম শুরু হয়েছে, 20 মেট্রিক টন আনছেন, মাপার পরে দেখলেন 1 মেট্রিক টন নাই, 19 মেট্রিক টন হয়ে গেছে। এটা কি হয় কি হয় না? অবশ্যই স্যার, হইতেই পারে। দিস ইজ নর্মাল লস এন্ড দিস ইজ আনকন্ট্রোলেবল কস্ট। ইয়েস স্যার। এবার আসেন আপনার 20 মেট্রিক টন আসার পথে চিটাগং পোর্টের পর থেকে 2 মেট্রিক টন এলাচ চুরি হয়ে গেছে। দিস ইজ নর্মাল লস? নো স্যার, এটা অ্যাবনরমাল। না, এটা স্যার অ্যাবনরমাল এন্ড কন্ট্রোলেবল। অ্যাবনরমাল এবং কন্ট্রোলেবল। ইয়েস, এটা অ্যাবনরমাল এবং এই ক্ষেত্রে আপনি পুলিশ নিয়ে করতে পারেন নাকি, র্যাপটপ নিয়ে করতে পারেন। ইয়েস স্যার। সো নর্মাল লস এটা কি? আনকন্ট্রোলেবল। আর অ্যাবনরমাল লস কি? কন্ট্রোলেবল। আমাদের এই জিনিসগুলি একটু আমরা অনেকেই ভালো পড়াশোনা করছি এবং আমরা ভালো ছাত্র বটে এখানে। আমি এটা হওয়ার কোনো কারণ নাই। আমরা আসলে অনেক সময় সূক্ষ্ম ব্যাপারগুলি খেয়াল করি না। সো আপনার প্রফেশনাল পড়াশোনা বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়াশোনার বিউটিটা হলো এখানেই যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ওকে রায়হান, নোবেল, ওকে স্যার। দিনার, ইয়েস স্যার। হ্যাঁ মোশাররফ, ওকে। এবার আসে কিছু এলিমেন্টস কস্ট ফর ডিসিশন মেকিং। এই যে সাঙ্ক কস্ট, এই দিনারের নেটওয়ার্ক ভালো না, কোনো সমস্যা নাই। আপনার কোনো কথা শোনা যাচ্ছে না দিনার, কোনো প্রশ্ন থাকলে লিখে দেন, ইউ মে রাইট ইন চ্যাট বক্স, নো প্রবলেম। আপনার এখানকার নেটওয়ার্ক একটু মনে হয় খুব যাচ্ছে, ভালো না। সো কস্ট ফর ডিসিশন মেকিং এর জন্য কিছু কস্ট সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি। সাঙ্ক কস্ট এই খরচটা আগে হয়ে গেছে, অলরেডি ডান। সাঙ্ক কস্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি করে না, প্রভাব বিস্তার করে না। এজ ওয়েল এজ আপনার জি স্যার। হ্যাঁ আনঅ্যাভয়েডেবল কস্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। এবং মার্জিনাল কস্ট, এটা খুব জরুরি। মার্জিনাল কস্ট বলতে আমরা বুঝি কিটা, মানে ডিরেক্ট ভেরিয়েবল কস্ট। মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট, রিলেভেন্ট কস্ট এক কথা। মার্জিনাল কস্ট,
ডিরেক্ট কস্ট, রিলিভেন্ট কস্ট, প্রাইম কস্ট। মার্জিনাল কস্ট, রিলিভেন্ট কস্ট, ডিরেক্ট কস্ট, প্রাইম কস্ট, এক কথা। ভেরিয়েবল কস্ট, সবগুলো কস্টের মিনসে একই। ইয়েস, ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, রিলিভেন্ট কস্ট, প্রাইম কস্ট, ডিরেক্ট কস্ট। ওকে, ওকে স্যার। Yes, sir. কস্ট, ফিক্সড কস্ট, ইরিলিভেন্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, অ্যাবজর্পশন কস্টিং বলি না আমরা, অ্যাবজর্পশন কস্টিং, এক কথা। Yes, sir. এবার আসি আরেকটা ওয়ার্ড আছে অপরচুনিটি কস্ট। আমরা অপরচুনিটি কস্ট, নোবেল। জি স্যার, কোনো একটা কস্টকে আমরা গ্রহণ করার পরিবর্তে যে কস্টটা আমরা গ্রহণ করি না, ওই যে ব্যাপারটা হচ্ছে ওইটা হচ্ছে অপরচুনিটি কস্ট। ফর এক্সাম্পল, আমি চা খেতে যাব বা কফি খেতে যাব, দুইটার দামে 5 টাকা। এখন আমি যদি চা না খেয়ে যদি কফি খাই, সেক্ষেত্রে চা খাওয়াটাই হচ্ছে এক্ষেত্রে অপরচুনিটি কস্ট, মানে চা না খাওয়াটা বা চা খাওয়ার কস্টিংটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। আপনার গুলশানে একটা ফ্ল্যাট আছে, গুলশানে একটা ফ্ল্যাট আছে, আর আপনার মোহাম্মদপুরে একটা ফ্ল্যাট আছে নাকি? জি স্যার। অথবা ধরেন আপনার একটাই ফ্ল্যাট আছে, গুলশানের ফ্ল্যাট আছে। গুলশানের ফ্ল্যাটটাতে আপনি থাকেন নিজে, গুলশানের ফ্ল্যাটটাতে আপনি থাকেন, গুলশানের ফ্ল্যাটটাতে আপনি থাকেন, আর মোহাম্মদপুরের ফ্ল্যাটটা আপনি কি দিচ্ছেন? আপনি থাকেন না, ভাড়া দিচ্ছেন। মোহাম্মদপুরের পুরের ফ্ল্যাটের দাম হইলো, আপনার ফ্ল্যাটের ভাড়া হইলো 30,000 টাকা ভাড়া পান। গুলশানের ফ্ল্যাট আপনি ভাড়া দেন না, নিজে থাকেন। এখন আপনি কি মনে মনে খুব খুশি যে গুলশানের ফ্ল্যাটটা ফ্রিতে থাকতেছি আমি, ভাড়া নাই, নিজের ফ্ল্যাট? হ্যাঁ, নো স্যার, সেক্ষেত্রে তো আমি কিছু পেতে পারতাম, তো যেটা আমি পাইনি সেটাই হচ্ছে স্যার নিজের থেকে তো দেখতে হবে স্যার। এবার আসেন, আপনার মোহাম্মদপুরের ফ্ল্যাটের ভাড়া পান 30,000 টাকা, আর গুলশানের ফ্ল্যাটের ভাড়া কিন্তু 60,000 টাকা। সেক্ষেত্রে আপনি গুলশানের ফ্ল্যাটে থাকলে আপনার কি হয়? এক্ষেত্রে কোনো অপরচুনিটি কস্ট আছে কিনা? নাই, অবশ্যই আছে স্যার। আছে স্যার। আপনি 60,000 টাকা হারাচ্ছেন, তাই না? সো এই যে আপনি বলবেন যে নিজের ফ্ল্যাটের আবার কিসের, নিজের ফ্ল্যাটের আবার কিসের ভাড়া? নিজের ফ্ল্যাট তো ফ্রিতে থাকি নাকি? না স্যার, এখানে তো অপরচুনিটি দেখতে হবে যে আসলে কোন জায়গায় ফ্যাসিলিটি বেশি, আমার কোন জায়গায় আমার সুইটেবল বেশি। সুইট আপনি নিজে না থাকি, ওয়ার্কের সঙ্গে কাজ, আমি যেখানে জব করবো সেটার সাথে। আরে পাগল, ওটা তো সবই ঠিক আছে। এখন আপনি নিজে না থেকে যদি ভাড়া দিতেন, তাহলে আপনার কি আসতো? 60,000 টাকা ইনকাম। আপনি এই যে নিজে থাকা থেকে 60,000 টাকাকে আপনি 60,000 টাকাকে আপনি স্যাক্রিফাইস করতেছেন কি করতেছেন না? ইয়েস স্যার, করতেছি স্যাক্রিফাইস। ইয়েস। সো আপনি এখানে নাও থাকতে পারতেন, আবার থাকতে পারেন। আপনি না থাকলে আপনি এটা থেকে 60,000 টাকা পাইতেন, এখন থাকেন, এই জন্য আপনাকে 60,000 টাকা আপনি অপরচুনিটি কস্ট দিচ্ছেন, তাই তো? ইয়েস স্যার। সো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অপরচুনিটি কস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি আমরা মার্জিনাল কস্টিং, যেটা বললাম না, মার্জিনাল কস্টিং এটা হলো আপনার কি ভেরিয়েবল কস্ট। এবং কন্ট্রিবিউশন সম্পর্কে আমাদের আইডিয়া আছে। কন্ট্রিবিউশন আপনার ইউনিট সেলিং প্রাইস থেকে ডাইরেক্ট কস্ট বাদ দিলে বা মার্জিনাল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন পাই। আমরা কন্ট্রিবিউশন স্যার সূত্রটা এমনিতে মুখস্থ করছি, বাট ওইভাবে কোনো ইয়া নাই। হ্যাঁ, এই যে সবকিছু মুখস্থ ছিল নাকি? মুখস্থ করা উচিত না, বুঝে পড়া উচিত। একটু প্লিজ স্যার, একটু বলতে আসলে কি স্যার বুঝে করা, কিন্তু বাট আগে তো। সো আমরা আজকে অ্যাবনরমাল লস আর নরমাল লস, কন্ট্রোলেবল লস আর আনকন্ট্রোলেবল লস যেটা বুঝলাম, এটা তো ঠিক আছে নাকি? ইয়েস স্যার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। তো আমরা আমাদের এই বিবিএ বা এমবিএ লাইফে বা অনার্স লাইফে উই হ্যাড স্টার্টেড অ্যাবাউট কস্ট ভলিউম প্রফিট। আমরা পড়ছি কি পড়ি নাই? ইয়েস স্যার। আমরা কস্ট ভলিউম প্রফিট আমরা করছিলাম, আমরা পড়ছি না? জি স্যার। সো আমরা সারাদিন অঙ্ক করে ফেলছি, কস্ট ভলিউম প্রফিট, পরীক্ষা হলে আবার দিয়েও ফেলছি, ভালো রেজাল্ট করে আসছি নাকি? ইয়েস স্যার। কস্ট ভলিউম এন্ড প্রফিট মানে তিনটা ওয়ার্ড কিন্তু এখানে নাকি? ইয়েস স্যার। সিবিপি অ্যানালাইসিস। সো আমরা কস্ট ভলিউম এন্ড প্রফিট এই তিনটার সাথে ইন্টারলিংক আছে, ইন্টার রিলেটেড আছে।
কস্টের সাথে, ভলিউমের সাথে এবং প্রফিটের সাথে, এই তিনটে অ্যানালাইসিস করে যে সিদ্ধান্ত নেওয়া যায়, ইট ইজ লং টার্ম ডিসিশন অর শর্ট টার্ম ডিসিশন? স্যার শর্ট টার্ম। শর্ট টার্ম, রাইট। এই প্রোডাক্টটা কি প্রডিউস করবো কি করব না, এই প্রোডাক্টটা কি নিজে বানাবো না আরেকজনের কাছ থেকে কিনে এনে কি করব, সেল করব, ইনপুট করে সেল করব। রাইট। এটা কি বাই মেক অর বাই, এটা কি মেক করব নিজে বানাবো না অর্ধেক নিজে বানাবো আর অর্ধেক আরেক জায়গা থেকে কিনে এনে লাগাই দিয়ে বা সেল করে ফেলবো? মানে অযথা বাড়তি আসলে আমি কোন কারণে নেব, নাকি? ইয়েস স্যার। সো এজ ওয়েল আমি কত প্রোডাকশন করলে আমার প্রোডাকশন কস্টটা কমে আসবে, কত প্রোডাকশন করলে আমার প্রোডাকশন কস্টটা অপটিমাম হবে, আমি আরেকটা শিফট চালু করব কি করব না। মানে আপনার ধরেন না 6,000 পিস প্রোডাকশন করার ক্যাপাসিটি আছে, আপনি 7,000 পিস ইউ রিসিভ অর্ডার 7,000 পিস, আপনার 1,000 পিসের জন্য আরেকটা শিফট স্টার্ট করতে হবে। এক শিফটে কাজ করে আপনার গার্মেন্টসে লেটস সে 500 লোক, আপনি কি আরেক শিফট চালু করবেন কিনা 1,000 পিস ইয়ে করার জন্য? না স্যার, করব না স্যার। এই যে জিনিসগুলি, এই আপনার এই সিদ্ধান্তগুলি আপনার নেবেন আপনি যে কস্ট ভলিউম প্রফিট এর মাধ্যমে, অ্যানালাইসিসের মাধ্যমে। আপনার এখানে 6,000 পিস প্রডিউস করার জায়গা আছে, আপনার এখানে আপনার অলরেডি আপনি 5,000 পিস আপনি প্রডিউস করেন, একজন বাইরের একটা লোক মানে বাইরের একটা কোম্পানি এটা পিকনিক করতে চায়, তারা 500 পোলো শার্ট দরকার তাদের, আমি গায়ে দিয়েছি এটার মতো 500 পোলো শার্ট দরকার, এখানে কোম্পানি সিল দিয়ে দিবেন, তারা চায় আপনার এখানে 500 পোলো শার্ট মেকিং করতে। সো আপনার মেকিং কস্ট হলো মানে 200 টাকা করে, ওই কোম্পানি বললো 150 টাকা করে আমরা দিব আমরা, আপনি কি ওই অর্ডার নেবেন কি নেবেন না? অবশ্যই নেব স্যার। কারণ আপনার যে হাড়িটা মানে আপনার যে ভাত রান্না করেন, স্যার নেওয়ার আগে অবশ্যই একটা জিনিস দেখতে হবে, কোয়ান্টিটিটা ঠিক আছে কিনা, কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো ঠিক আছে কিনা। এই তো মানে আপনার 6,000 ক্যাপাসিটি, আপনি 5,000 পর্যন্ত আপনি এই মাসে করতেছেন, 1,000 ক্যাপাসিটি খালি আছে আপনার সেম কি বলে সেম লাইনের মধ্যে আপনি ওই সেম মাপের গেঞ্জি আপনি দিলেন, চালাই দিলেন, বাট ওদের জন্য জাস্ট আলাদা একটা লোগো দিয়ে দিলেন আপনি, এবং আপনি আবার শিওর যে এটা আবার মার্কেটে আসবে না। আপনার 5,000-এর কস্টিং হলো 200 করে মেকিং কস্ট, আর এটা হলো 150 টাকা করে। এটা যদি মার্কেটে আসে তাহলে আপনি এটা আপনি করবেন না, বাট এটা যাইতেছে একটা কোম্পানির একটা পিকনিকে, কোম্পানি আপনার কাছে নিবে, সবার গায়ে দিয়ে পিকনিকের দিন সবাই চলে যাবে বাসায়, সবাই খুশি যে আমরা কোম্পানির কাছ থেকে বিনামূল্যে পাইছি, নাকি? ইয়েস স্যার। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর, নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর আপনাকে কনসিডার করতে হবে। আপনি যদি আরেকটা সাপ্লায়ার যে ব্যবসা করে তাকে যদি 150 টাকায় বানায় দেন, উনি যদি মার্কেটে কম দামে বিক্রি শুরু করে, 500 পিস বা 5,000 পিস যে লোক বানাইছে ওই লোক কি আপনাকে আবার অর্ডার দিব না আপনাকে কি করবো, আপনাকে বিজনেস করবে কিনা আপনার সাথে? হ্যাঁ, ওই লোক আপনার সাথে বিজনেস আর নাই, যে ভাই করবে না স্যার, যে আপনার মানে আমার ওই লোকের 5,000 পিস বিক্রি করতে সমস্যা হয়ে যাবে, কারণ কি আপনি আরেক ধরনের কম দামে দিয়ে দিচ্ছেন। বাট এই অর্ডারটা যদি আবার একটা স্পেসিফিক কর্পোরেট অর্ডার হয় যে এটা মার্কেটে আসবে না, তখন সমস্যা আছে নেই? তখন তো সমস্যা নেই স্যার। ইয়েস। তো আপনি এজ এ বিজনেস ম্যানেজার হিসেবে, বিজনেস লিডার হিসেবে আপনার এই ধরনের ভালো ভালো সিদ্ধান্ত আপনাকে দিতে হবে। আমরা সবার নিচে একটু দেখেন তো, সবার নিচে লাল লেখাটা, প্লিজ নোট ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট সমান সমান কি? এটাকে আপনি ফর্মুলা হিসেবে কনসিডার করলে এটাকে যদি এদিক সেদিক, ইস্তিয়াক একটু মিউট করে ফেলেন। আপনি এটাকে এদিক সেদিক করলে এই ফর্মুলার কোনো চেঞ্জ হবে? বুঝি নাই স্যার। আপনি এই ফর্মুলা দিয়ে অনেক কাজ করতে পারবেন না? জি স্যার, করে দেন স্যার। সো আপনি যদি এই যে সেলসটা যদি আপনি কি করেন, আপনি দেখেন সেলস থেকে যদি আপনি ভেরিয়েবল কস্টটা বাদ দেন, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলেন, ওই পাশে কি থাকে? এইটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে দিলেন,
কি পাবেন? প্রফিট প্রফিট। সো এই ফর্মুলা স্টাইলে পড়লে, ফর্মুলা স্টাইলে মনে রাখলে আপনার পক্ষে এগুলি নিয়ে কাজ করা ভেরি টাফ। আপনি যদি বুঝে বুঝে অ্যাপ্লাই করতে থাকেন, অনেকে বলে না যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলে না, অ্যাপ্লাইড ফিজিক্স বলে না, জি নাকি? স্যার। আর আমাদেরকে কি করতে হবে? অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং করতে হবে, নাকি? জি স্যার। সো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং, অ্যাপ্লাইড। আমাদের যে সিএ ডিগ্রি, এটা কি অ্যাপ্লাইড ডিগ্রি না? এটা মোটামুটি কি বলে, অ্যাপ্লাইড। মানে কলমের ডিগ্রি, মানে খাতা কলমের ডিগ্রি। অ্যাপ্লাইড ডিগ্রি। এটা অ্যাপ্লাইড তো এমন অ্যাপ্লাইড, আপনাকে 3 বছর যেই খাটানটা খাটাবে, নাকি? কমান্ডো ট্রেনিং, নাকি? স্যার। আপনি সিনিয়র হইলে 4টা ক্লায়েন্ট একসাথে হ্যান্ডেল করবেন, 4টা ক্লায়েন্ট। এই একটা কাজ শেষ হলে আপনার পার্টনার আবার কাজ দিবে আরেকটা, দেখবেন চোখে মুখে দম ফেলার সুযোগ পাচ্ছেন না। আর আপনি যখন এই যে সিএ পাস করে কোম্পানিতে, আপনি কি 4টা কোম্পানিতে ইয়ার সাথে একসাথে জব করবেন, না একটা কোম্পানি জব করবেন? করলে 4টায় কি সুযোগ থাকবে স্যার করার? আপনি যদি কনসালটেন্ট হন তাহলে পারবেন, হিসেবে। জি স্যার। আপনি অ্যাডভাইজার হলে পারবেন, আপনি সিএ প্র্যাকটিশনার হলে পারবেন। চাকরি করলে তো আসলে এক কোম্পানির মানে মালিক আপনাকে ইয়ে দিবেন, অ্যাক্সেস দিবেন আরেক কোম্পানিতে কি করতে। আপনার সাথে কন্টাক্টে থাকবে যে ভাই আপনি আমার কোম্পানিতে ফুল টাইম চাকরি করবেন। আবার আপনি পার্ট টাইম চাকরি করতে পারেন, পার্ট টাইম, যে ভাই আমি তো ফুল টাইম চাকরি করবো না, পার্ট টাইম করবো, নাকি? সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা কোনটা? সিএম ডিভাইড বাই সেলস, কন্ট্রিবিউশন ডিভাইড বাই সেলস ইজ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমরা এই একটা ম্যাথমেটিক্যাল টার্মটা একটু দেখেই আমরা আজকে আর ম্যাথমেটিকে স্যার যাব না। এটা এখন দিচ্ছেন না। হবে না মনে হয়, সময় আছে। কে বললো কে বললো ম্যাথমেটিক্স যেতাম না? হ্যাঁ, স্যার আমি বলছি। আপনি কে? আফরিন? রাজিয়া। হ্যাঁ, রাজিয়া। রাজিয়া, আচ্ছা আচ্ছা। সো ইটস ওকে। আজকে রোজার দিন, রোজা ছিল তো রোজা রেখে ক্লাস করছেন, আমি রোজা ছিলাম তো রোজা রেখে ক্লাস করাটা একটু কি অত টাফই একটু মনে হয়, অত সহজ বলা যাবে না, সহজ বলা যাবে না। তো আমাদের এই কষ্ট এফোর্ট যাতে কিনা যায়, বৃথা না যায়। স্যার আসলে ক্লাসে মনোযোগটা ঢুকে গেলে এগুলো কিছু মনে থাকে না। রাইট ইউ আর। সো আমরা আজকে যে ফাইন্যান্স ফাংশনটা দেখার চেষ্টা করলাম, একটু দেখে নেই। সো আমরা বিজনেসের ফাইন্যান্স ফাংশন, সো আমরা সিএ পাস করে সিএফও হব, বা আমরা সিএ পাস করে এন্টারপ্রেনার হব। এন্টারপ্রেনার হইলেও বলবে যে আমি তো ফাইন্যান্স ফাংশন জানি না, আমার সিএফও সাহেবই জানে। আপনার সিএফও সাহেব যদি আবার একটু ঝামেলাপূর্ণ হয়, তাহলে আপনার বিজনেসটা খাইয়ে ফেলবে, নাকি? সো আপনি যাই করেন না কেন, ফাইন্যান্স ফাংশন কি আপনার জানা খুব জরুরি কিনা? খুবই জরুরি স্যার। অবশ্যই স্যার। ইয়েস, বিজনেস করলে জরুরি, বিজনেস না করলে জরুরি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট হিসেবেই তো জরুরি স্যার। হ্যাঁ জরুরি। এই আমরা তো সমস্যা তো এই জায়গায়, আমরা জরুরি জিনিসগুলি ফোকাস করতে নারাজ, জরুরি জিনিসগুলি আমরা কি করতে নারাজ, নাকি? সো আমরা ফাইন্যান্স ফাংশন কি করে, শুধু দেখতে যাই না কাজের চাপ না, ওই ফেসবুকের চাপে আমরা একটু না স্যার, ফেসবুক চালাই না স্যার, কাজের চাপে তো স্যার অস্থির। না, আবার ঘটনা আছে, কাজের চাপে অস্থির না, কাজের চাপটাকে আপনি যদি কি করে ফেসবুকে থাকবো কিভাবে স্যার বলেন তো? কোনটা? আপনি কাজের চাপ নিচ্ছেন কেন? কাজের ফেসবুকে থাকবো কিভাবে? সকাল 8টার সময় আমরা চলে যাই। আচ্ছা, এই কাজের চাপটাকে যদি অ্যাপ্লাইড কি করে দেন, খাটায় দেন, কাজের চাপটাকে যদি পড়াশোনার সাথে অ্যালাইন করে ফেলেন, কি হবে তখন? স্যার অবশ্যই স্যার, এখন তাই করতেছি স্যার। অ্যাকাউন্টস নেওয়ার সঙ্গে সঙ্গে আগে অ্যাকাউন্টসটাকে ভেঙে ফেলতেছি, অ্যাকাউন্টসটাকে ভেঙে টুকরো টুকরো করে তারপরে কাজ শুরু করতেছি। হ্যাঁ, যে এটা কেন করছে? এটা আইএস এর কোন জিনিস কমপ্লাই করে নাই? পুরা আইএস কমপ্লাই করে। আপনি আইএফআরএস এবং আইএস যদি ক্লায়েন্টে বসে যদি আপনি পড়েন, আপনার আর কিছু থাকবে না স্যার। আপনার ছোট কোম্পানির অ্যাকাউন্টস আইএফআরএস কমপ্লাই করে না, আপনি বলবেন যে না আমি এটা কমপ্লাই করায় ছাড়বো বা করে ছাড়বো, ওরা না করুক, আমি বসে বসে মিলাই, সমস্যা আছে কোনো? না স্যার। আপনি বসে বসে আইএফআরএস আইএস কমপ্লাই করেন, আপনি অডিটের বইটা নিয়ে যান, অডিট রিপোর্টের প্রতিটা পাতায় পাতায় যে প্ল্যানিং বলতে কি বুঝেছে, এঙ্গেজমেন্ট কি বলছে, অডিট ডকুমেন্ট কিভাবে সংগ্রহ করবো, অডিট এভিডেন্স কারে বলে, ইন্টারনাল কন্ট্রোল কি, নাকি? ইয়েস স্যার। আপনি পড়াশোনাটাকে অ্যাপ্লাইড কাজে খাটায় দেন, তবে আপনি যদি
সকাল 8:30 থেকে বিকাল পর্যন্ত একটা যদি ডিফারেন্ট ভাবে খাটেন আর পড়াশোনাটা যদি ডিফারেন্ট করেন তাহলে আপনার পক্ষে পাশ করা সম্ভব হবে? না স্যার, পড়াশোনাটাকে এই যে কাজের মধ্যে ঢুকায় নিয়ে করতে হবে স্যার, তাহলে খুব দ্রুত আগায় যাওয়া যাবে। অর্থাৎ আমরা যে অডিটটা করতেছি কেন করছে, একটা রেভিনিউ বেড়ে গেল, কেন রেভিনিউ বেড়ে গেল, কোন জায়গার আইএফআরএস ফলো করলো, আইএস না আইএফআরএস ফলো করতেছে, এগুলো সব মিলায় কম্পেয়ার করলে দেন আমাদের পড়াশোনার সঙ্গে কম্পেয়ার হয়ে যায় এগুলা। আপনার এখানে কিন্তু কোনো গল্প কিছু নাই আছে? না স্যার। ফার্মের কাজের সাথে কোনো কিছু আছে যে এই পয়লা বৈশাখ নিয়ে একটা কবিতা লিখতেই হবে? না স্যার, এরকম তো কোনো কিছু নেই। হ্যাঁ? না স্যার। মানে রমনার বটমূলের জন্য একটা কবিতা লিখতে হবে, আছে এমন? না স্যার, রমনার বটমূলের কবিতা এখানে নাই। কাজেই আপনার কাজের সাথে পুরোপুরি পড়াশোনা অ্যালাইন, সিদ্ধান্ত আপনার, আপনি কি এর সাথে অ্যালাইন করবেন কি করবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা এই ফাইন্যান্স ফাংশনটা দেখলাম। আমরা আগামী ক্লাসে কিছু ম্যাথমেটিক টার্ম দেখবো, ওই পরীক্ষাতে ওই শর্টটা কোশ্চেনে বা এমসিকিউ আকারে কিছু ম্যাথমেটিক মানে প্রশ্ন আসবে আসলে, তো ওইগুলি অ্যান্সার করতে পারবেন না। আর ভালো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে দেখবেন পরীক্ষার সময় আগে দেখবেন পরীক্ষা শেষ। জাস্ট এই জন্য আজকে একটু আমরা ওই যে জাস্ট কি বলে মানে কনসেপশনের দিকে একটু কি দিলাম। আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে, কিছু ম্যাথমেটিক টার্ম আছে, কস্ট ভলিউম প্রফিট রিলেটেড কিছু অঙ্ক টঙ্ক আছে, জাস্ট ওগুলি দেখবো। ওগুলি থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে জাস্ট আমরা উইল সি ইন আওয়ার নেক্সট ক্লাস। স্যার কত মার্কের ম্যাথ আসতে পারে স্যার একটু বলতে পারেন? এখন তো আপনাকে অঙ্ক করতে দিবে না, এখন তো আপনাকে ওই যে এমসিকিউ মানে হয়তোবা কথার কথা মানে 30 নাম্বার 30-40 পাবেন আর কি, 40 নাম্বার থেকে ইন টোটাল। মানে আগে আপনার ম্যাথমেটিক্স থাকতো আগে 40 থেকে 50-এর মতো, আগে ম্যাথমেটিক্স থাকতো মানে অঙ্ক থাকতো 40 থেকে 50-এর মতো। এখন অত না থাকলেও মানে এখন ওই থিওরির মধ্যে থেকে আপনাকে কি দিবে, আপনার ওই যে এখন তো অঙ্ক করতে যেতে দিবে না, তো অঙ্কের টার্ম খুব বেশি থাকবে না, তো ওইখানে